সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রাফসান জানি। বর্তমানে ফেজ বি রেসিডেন্ট হিসেবে এনআইসিভিডি-তে কার্ডিওলজিতে আছি। আর এফসিপিএস পার্ট 2 ট্রেনি ছিলাম একসময়, ঢাকা মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসেবে ছিলাম। সো আপনাদের সঙ্গে আজকে যে জিনিসটা নিয়ে আমি এক্সপেরিয়েন্স শেয়ার করব, কারণ এক্সপেরিয়েন্স এই কারণে বলছি যে আসলে এই জিনিসটা যে মানে ক্লাস না, আসলে এটা হলো বাইডিরেকশনাল একটা লার্নিং। মানে আমি আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং আপনাদের মধ্যে যদি কেউ কোনো কিছু জেনে থাকেন বা শেয়ার করতে চান, সেটা আমাদেরকে হ্যান্ড রেজ করলে আপনারাও চাইলে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। সো এটা যে বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের একটা ভীতি আছে এফসিপিএস পার্ট 1 এক্সামে, কারণ এখান থেকে 10 মার্কসের কোশ্চেন এবং 10 মার্ক কিন্তু কম না। আপনি যদি প্রিভিয়াস 2 বছরের অনেকের হিস্ট্রি দেখেন যে 0.25 এর জন্য বা 0.5 এর জন্য অথবা 1 মার্কসের জন্য কিন্তু এফসিপিএস পার্ট 1 কমপ্লিট হয় না। সো এইজন্য আমি মনে করি বায়োস্ট্যাটিস্টিক্স ইগনোর করাটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, সেজন্য আমরা একটু করব। আর এটা হলো ডিমেরিটসটা হলো যে এটা আমাদের আন্ডারগ্রেডে মানে একদম মানে খুবই কম পড়ানো হয়, অথবা আমরা মনোযোগী থাকি না, যার কারণে দেখা গেল যে এই জিনিসটা আনটাস থাকে, অনেকের ভীতি কারণ থাকে। তবে আমরা খুবই মজা করে পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আপনাদেরকে যে শীটটা থেকে আমি পড়াবো ইনশাআল্লাহ, আমাদের সবার কাছে আমাদের সিনাপস মেডিকেল একাডেমি বায়োস্ট্যাটিস্টিক্স শীটটা আছে। তারপরেও ওই শীটটার চেয়ে আমরা আরেকটু প্যালাটেবল করে আরেকটা শীট আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। তো আপনারা সেটা থেকে ইনশাআল্লাহ পড়ে নিতে পারবেন। আমাদের লেকচারে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আপনারা শুধু শুনবেন, আপনাদেরকে দাগানো পিডিএফ ইনশাআল্লাহ দেওয়া হবে। সো আমরা শুরু করে দিই আমাদের আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স। ভাইয়া আমাদের হিস্টোপ্যাথোলজিতে কয়টা চ্যাপ্টার বায়োস্ট্যাটিতে? আপনারা যতদূর জানি যে সব ফ্যাকাল্টি থেকে 5টা কোশ্চেন থাকে মিনিমাম, এবং কখনো কখনো 6টাও দিয়ে দেয়। 5টা কোশ্চেন মানে প্রতিটা কোশ্চেনে 2 মার্কস, এট লিস্ট 10 মার্কস থাকে আর কি, বেশিও থাকতে পারে। তো আমরা একটু জি। মানে শুরুতে যদি বলি যে বায়োস্ট্যাটিস্টিক্স এর আসলে কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে যেগুলো মানে ফ্রিকোয়েন্টলি আমাদের এসএসসি পার্ট 1 এক্সামে আসে। এর মধ্যে যদি বলি, আমি আপনাদেরকে শুরুতে একটা সাজেশন দিব, সেটা যে এই ডেটা এন্ড ভেরিয়েবল যে জায়গাটা আছে, এটা ইনফিনিটি স্টার, কারণ এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন থাকে ইনফিনিটি স্টার। বারবার একই কোশ্চেন আসে যে এটা কোয়ালিটেটিভ ডেটা নাকি এটা কোয়ান্টিটেটিভ ডেটা, এটা কি নমিনাল ডেটা নাকি অর্ডিনাল ডেটা, মানে ডেটা এন্ড ভেরিয়েবল নিয়ে অনেকবার কোশ্চেন থাকে। সো এটা ইনফিনিটি স্টার একটা টপিক, খুব ভালো করে পড়বেন আপনারা। এরপরে যে জায়গাটা খুবই বারবার আসে সেটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সি কি জিনিস এটা মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা খুব ইজি একটা জিনিস। আমরা যে মানে ডিসকাশন যখন করব আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সবগুলো বিষয় ইজি ইনশাআল্লাহ। এরপরে দেখেন যে স্যাম্পলিং টেকনিক থেকে বারবার কোশ্চেন আসে যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কোনটা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক কোনটা, জাস্ট নামগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে যাতে পরীক্ষা বিভিন্ন সময় আবার কোশ্চেন একটু ঘুরায় পেঁচায় দিলেও যাতে আমরা আনসার করতে পারি, সেজন্য আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করব। এরপর যেটা আসে সেটা হলো স্টাডি ডিজাইন, অর্থাৎ মানে অবজারভেশনাল স্টাডি, এক্সপেরিমেন্টাল স্টাডি, অ্যানালিটিক্যাল স্টাডি, মাঝে মাঝে মেটা অ্যানালাইসিস। এটা হলো 5 স্টার টপিক, আসলে ইনফিনিট কাতারে পড়ে না, 5 স্টার হিসেবে রাখতে পারে। এরপর আরেকটা মানে যেটা ইনফিনিট স্টার টপিক সেটা হলো হাইপোথিসিস টেস্টিং, অর্থাৎ প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট, এগুলো নাম এবং কখন প্যারামেট্রিক করবেন কখন নন প্যারামেট্রিক করবেন। তো প্যারা নন প্যারার মধ্যে প্যারা খাটানোর কারণে এটা খুব ইজি জিনিস, আপনাদেরকে সিম্পলি খুব একটা ট্রিক্স আছে বলে দিলে আপনারা ইনশাআল্লাহ সবাই আনসার করতে পারবেন পরীক্ষায়। এবং মাঝে মাঝে যারা মেডিসিন ফ্যাকাল্টি তাদের দিয়ে দেয় স্ক্রিনিং কাকে বলে, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এবং এখান থেকে অনেক সময় যে এরর গুলো দিয়ে দেয়। এরর কয় ধরনের হতে পারে, এরর হলো টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর যেগুলো আছে, সেই এরর গুলোতে কি ধরনের হয় সেগুলো মাঝে মাঝে দেয়। তো এখানে যে মানে সাজেশন গুলো দেওয়া হয়েছে এগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার কোশ্চেনের আলোকে। সো আই হোপ আপনারা এগুলো যদি কভার করেন ইনশাআল্লাহ মানে এফসিপিএস পার্ট 1 আপনাদের জন্য খুবই ইজি হবে। তো যেহেতু আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স একটা রিসার্চ রিলেটেড একটা সাবজেক্ট, তো এই সাবজেক্টের কিছু হলো টার্মিনোলজি থাকে, যেমন আমরা অ্যানাটমিতে পড়ে আসছি যে অ্যান্টেরিয়র মানে যে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে, এরকম কিছু টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজিগুলোর আরেকটা নাম হলো জার্গন। কেন জার্গন বলছি, কারণ একবার যে মানে কোশ্চেন এরকম ছিল এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় যে একটা কমিউনিকেশনের ব্যারিয়ার কি, কমিউনিকেশন মানে যে আমি আপনার সাথে কথা বলতেছি, কমিউনিকেশনের একটা অন্যতম ব্যারিয়ার আপনি যদি যার সাথে কমিউনিকেশন করছেন তার সাথে যদি জার্গন ইউজ করেন, জার্গন ইউজ করলে কিন্তু আসলে মানুষ বুঝতে পারে না। কেননা দেখেন, আমি যদি একটা নন মেডিক পার্সনের সাথে যদি যে মেডিকেল টার্মিনোলজি নিয়ে কথা বলি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সে কিন্তু কিছু বুঝবে না, কিন্তু তাকে যদি আমি বাংলায় বলে দিই সামনে পিছনে, সে কিন্তু খুব ভালোভাবে বুঝবে। সো এই জার্গন মানে হলো টার্মিনোলজি, আমাদের কঠিন কোনো জিনিস না, টার্মিনোলজি গুলোকেই জার্গন বলা হয়। এখন আসলে আমরা কিছু শব্দের সঙ্গে পরিচিত হবো। একটা নম্বর শব্দ হলো পপুলেশন কি জিনিস, স্যাম্পল কি জিনিস, স্যাম্পলিং যে কি জিনিস বা স্যাম্পলিং টেকনিক কি জিনিস, স্যাম্পলিং ইউনিট বা স্যাম্পল ইউনিট কাকে বলা হয়, স্যাম্পলিং ফ্রেম কাকে বলা হয়, এই জিনিসগুলো কি জিনিস সেগুলো আমরা জেনে নিই, খুবই ইজি জিনিস। তো আমরা যেহেতু বায়োস্ট্যাটিস্টিক্স একটা রিসার্চ রিলেটেড জিনিস, আমরা যে কোনো বিষয়ে যখন গবেষণা করি, তো কার উপর আমরা গবেষণা করি, হয় কোনো মানুষের উপর, আমরা যারা ডক্টর তারা মানুষের উপর গবেষণা করি, যারা ভেটেরিনারি ডক্টর তারা গরু ছাগলের উপর গবেষণা করে, যারা অ্যাস্ট্রোনটস তারা যে চাঁদ তারা গ্রহ নক্ষত্রের উপর গবেষণা করে, যারা মেরিন ফিশারিজ নিয়ে পড়ে তারা মাছ এগুলো নিয়ে গবেষণা করে। তো এই যে গবেষণা, টোটাল গবেষণার যে আপনার যে জনশক্তি থাকবে যাদের উপর আপনি গবেষণা করবেন, এই টোটাল যে গবেষণার মানে মানুষজন, যে ইন্টার গ্রুপ অফ স্টাডি এলিমেন্টটাকে বলা হচ্ছে পপুলেশন, অর্থাৎ আপনি যাদেরকে নিয়ে গবেষণা করবেন তারাই আপনার পপুলেশন, সহজ কথা। যেমন আপনি যদি উদাহরণ দিই, যেমন আপনার ইচ্ছা হলো যে আপনি দেখতে চান যে বাংলাদেশে যত ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট আছে তাদের যে মানে সবার সিস্টোলিক ব্লাড প্রেশার কত, তাহলে আপনার এখানে পপুলেশন কারা হবে, কেউ কি বলবেন ভাই এবং আপনারা যে কেউ পপুলেশন কারা হবে? ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট তারা কারা, কোন মেডিকেল, নাকি গোটা বাংলাদেশে যত ফার্স্ট ইয়ার মেডিকেল আছে সবগুলো আমাদের পপুলেশন? গোটা বাংলাদেশে যতগুলো আছে সবগুলো আমাদের পপুলেশন, কারণ আপনি গোটা বাংলাদেশে যতগুলো ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। এখন আরেকজন ভাই মনে করেন যে মানে ইচ্ছা হলো যে আমি চাই ঢাকা শহরে যতজন রিকশা পুলার আছে, মানে যারা রিকশা চালায়, আমি তাদের সাবার ডায়াবেটিক লেভেলটা অথবা ফাস্টিং ব্লাড সুগার লেভেল দেখতে চাই, তাহলে এবারে পপুলেশন কারা হবে? ঢাকা শহরে যত রিকশা হলো, ঢাকা শহরের রিকশা হবে। এক্সেলেন্ট, ঢাকা শহরে যতগুলো রিকশাওয়ালা আছে, যত রিকশা পুলার আছে সবগুলোই আপনার পপুলেশন। ওকে, তার মানে পপুলেশন জিনিসটা হলো আপনি যাদেরকে নিয়ে গবেষণা করছেন সেটাই আপনার পপুলেশন। যদি কেউ মাছকে নিয়ে গবেষণা করে তাহলে বাংলাদেশে যত মাছ আছে, সে এখন হতে পারে যে মিঠা পানির মাছ নিয়ে গবেষণা করে, যত পুকুরে নদীর মাছ আছে। কেউ যদি মনে করে যে আমি আকাশের তারা নিয়ে গবেষণা করতে চাই, তাহলে আকাশের যত তারা আছে সবকিছু আমাদের এই গবেষণার মধ্যে আসবে। ওকে, সো এটা হলো আমাদের পপুলেশন। এখন আমরা দেখতে চাই যে আমরা কি এই পপুলেশনের উপর সবসময় স্টাডি করতে পারবো কিনা, মানে পারা যেতে পারে। যদি আপনার পপুলেশন অল্প হয় তাহলে আপনি করতে পারেন। যেমন আপনার যদি ইচ্ছা হয় যে আমি ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের যতজন স্টুডেন্ট আছে এমবিবিএস তাদের আমি সিস্টোলিক ব্লাড প্রেশার মাপতে চাই, তাহলে এবার আপনার পপুলেশন দেখেন খুবই ছোট। ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের যত এমবিবিএস স্টুডেন্ট আছে তারা হলো আপনার পপুলেশন। ভাই আপনি 200 জন 250 জনের মতো লোক আছে, আপনি সবার যে ব্লাড প্রেশার মাপতে পারেন, খুব ইজি জিনিস। কিন্তু যখন আমি বলবো যে পুরো ঢাকা শহরের সকল রিকশা প্লারের ব্লাড প্রেশার আমি মাপতে চাই, তখন কিন্তু এটা মানে খুবই কঠিন হয়ে যাবে, কারণ কি আপনার ঢাকা শহরে চিপা চাপা কখন কোন রিকশাওয়ালা কোন দিকে যাচ্ছে আপনি সবার মানে ব্লাড প্রেশার মাপতে পারবেন না। এইজন্য আমরা মানে রিসার্চের সময় যে জিনিসটা হলো কমনলি করতে পারি সেটা যে পপুলেশন থেকে আমরা কয়েকজন মানুষকে সিলেক্ট করে নিতে পারি, যাদের কাছ থেকে আমরা ডেটা কালেক্ট করব। এই যে পপুলেশন থেকে আপনি কয়েকজন মানুষকে সিলেক্ট করে নিয়ে তাদের কাছ থেকে ডেটা কালেকশন করতেছেন, এই যে কয়েকজন মানুষের থেকে আপনি ডেটা কালেকশন করতেছেন এদেরকেই বলা হচ্ছে স্যাম্পল, এরাই হলো স্যাম্পল। তাহলে স্যাম্পল কি জিনিস, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে পার্ট অফ পপুলেশন বা সাবসেট অফ পপুলেশন, মানে পপুলেশনের যে জনশক্তিটার পপুলেশনের যে অংশটার উপর আপনি ডেটা কালেক্ট করবেন বা আপনার যে থিসিসের কোশ্চেনগুলো দিবেন সেগুলাই হচ্ছে স্যাম্পল। বিষয়টা কি ক্লিয়ার ভাই এবং আপনারা? তাহলে এখন যদি বলা হয় যে আপনি সাপোজ চিন্তা করতেছেন বাংলাদেশের যত এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার দেখতে চান, এর মধ্যে আপনি যে 400 জনের হলো স্যাম্পল নিতে চান, তাহলে এই 400 জনই আপনার স্যাম্পল। এখন আসলে এই পুরো পপুলেশন থেকে আপনি স্যাম্পলটা কিভাবে নেবেন, এটা কি আপনি ইচ্ছামতো নেবেন নাকি আপনি লটারি করে নেবেন নাকি আপনাকে অন্য কেউ সিলেক্ট করে দিবে? এই যে পপুলেশন থেকে স্যাম্পলটা বের করার যে টেকনিক, এই টেকনিকটাকে
টেকনিকটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং টেকনিক বলা হয়, স্যাম্পলিং টেকনিক। তাহলে স্যাম্পলিং টেকনিক কি জিনিস? খুবই ইজি জিনিস। পপুলেশন থেকে স্যাম্পলকে আলাদা করার যে টেকনিক সেটার নামই হচ্ছে মানে স্যাম্পলিং টেকনিক বা প্রসেস অফ সিলেক্টিং স্যাম্পল ফ্রম দ্য পপুলেশন। তাহলে স্যাম্পলিং টেকনিক এখানে শুধু স্যাম্পলিং না, এখানে স্যাম্পলিং টেকনিক হবে বা স্যাম্পলিং প্রসেস বলা যেতে পারে। তাহলে সেটা কি জিনিস? পুরো পপুলেশনটা থেকে আপনি স্যাম্পলটাকে সিলেক্ট করবেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতির নাম হলো স্যাম্পলিং টেকনিক। তো এটা আমরা একটু পরে আরেকটু স্যাম্পলিং টেকনিক নিয়ে আরেকটু। এখন আসলে আরেকটা শব্দের সঙ্গে মানে যুক্ত হবে, সেটা হলো স্যাম্পল ইউনিট। স্যাম্পল ইউনিট কাকে বলা হয়? ইউনিট হলো ভাই দেখেন এখানে যদি আমরা দেখি ছবিতে এখানে অনেকগুলো পপুলেশন আছে। আমি এদের উপর গবেষণা করতে চাই। এর মধ্যে থেকে আমি কয়জনকে বেছে নিয়েছি কেউ কি দেখতে পাবেন? এখানে কয়জন আছে? 1 2 3 4 5 5জন আছে। ওকে, তো এই 5জন হচ্ছে যে আমার স্যাম্পল। এই 5 জনের প্রত্যেকটা সদস্যকে আমি বলবো এক একটা করে ইউনিট, স্যাম্পল ইউনিট। ওকে, তবে এই স্যাম্পল ইউনিটে শুধুমাত্র একজন ব্যক্তি হবে তা কিন্তু না। অনেক সময় স্যাম্পল ইউনিট অন্য কিছু হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আপনি গোটা বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে তাদের হলো সার্ভিসের মান কিরকম, তাদের সেবার মান কিরকম, আপনি সেই রকম সেবার মান যাচাই করতে চান। তাহলে বলেন তো ভাই এবং আপুরা এবারে পপুলেশন কোনটা হয়ে গেল? মেডিকেল কলেজ কিনা? যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে সবগুলোই হচ্ছে আপনার পপুলেশন। এর মধ্যে থেকে আপনি হচ্ছে যে কয়েকটা মেডিকেল কলেজ হসপিটালকে সিলেক্ট করে নিলেন। তাহলে সেই কয়েকটা মেডিকেল কলেজ হসপিটাল হয়ে যাবে আপনার স্যাম্পল। আর এই স্যাম্পল যেভাবে আপনি হলো পুরো পপুলেশন থেকে বের করলেন এটার নামই হলো স্যাম্পলিং স্যাম্পলিং টেকনিক। টেকনিক। আর যে কয়টা মেডিকেল কলেজকে আপনি সিলেক্ট করে নিলেন সেই কয়টা মেডিকেল কলেজ হলো প্রত্যেকটা এক একটা করে স্যাম্পল ইউনিট। তাহলে বিষয়টা ক্লিয়ার ভাই আপনারা? পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং টেকনিক। জি ভাইয়া, একটু বলবেন ইউনিটটা? আচ্ছা, ইউনিট মানে খুবই সহজ। এই যে আপনি স্যাম্পল নিয়েছেন, কয়জন স্যাম্পল নিয়েছেন এখানে ছবিটা জুম করে দেখি। কয়জন নিয়েছেন? 1 2 3 4 5। এই 5জন স্যাম্পল নিয়েছেন না, এই 5 জনের প্রত্যেকটা এক একটা করে ইউনিট, প্রত্যেকটা এক একটা করে একক। এখানে তাহলে কয়টা ইউনিট আছে? 5টা ইউনিট আছে। ওকে, তাহলে স্যাম্পলের প্রত্যেকটা তাহলে স্যাম্পল যা হবে তাই কি স্যাম্পল ইউনিট হবে? হ্যাঁ বলতে পারেন স্যাম্পল ইউনিট হতে পারে। হ্যাঁ, তবে এই স্যাম্পল ইউনিটে শুধুমাত্র মানুষকেই বোঝাবে এরকম না। এটা হচ্ছে আপনি যদি মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তা করেন তখন কিন্তু আবার হলো স্যাম্পল ইউনিট মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজ হতে পারে। এটা আমি বুঝালাম। এখন যদি ক্লিয়ার ভাই আপনারা, নাহলে আমরা আরেকটু পরে আরেকটা এক্সাম্পল দিব তখন আপনাদের জন্য ইজি হবে। এখন আসলে এখানে আরেকটা শব্দ আছে, সেটার নাম হলো স্যাম্পলিং ফ্রেম। তো স্যাম্পলিং ফ্রেমটা কি জিনিস? ভাই আপনারা সবাই হচ্ছে যে ইন্টার্ন রিসেপশন প্রোগ্রামে গিয়েছেন। আপনারা লটারি জিতেছেন এরকম কি আছেন? যে কেউ? ভাই আমি লটারি জিতছিলাম। ভাই আমি জিতছিলাম। ও ফরহাদ ভাই কংগ্রাচুলেশন। দিছিলাম ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো লটারিতে কি করে দেখেন, লটারিতে যেটা করে সেটা হলো অনেকগুলো হচ্ছে ইন্টার্ন আমাদের থাকে, अबाउट হচ্ছে 200 বা 150 জনের মতো ইন্টার্ন থাকে। এদের একটা নামে হচ্ছে যে একটা লিস্ট করে, মানে সবগুলো হচ্ছে ডাক্তারদের হচ্ছে নামে এক একটা করে মুড়ি থাকে। এই মুড়িগুলো বড় একটা হচ্ছে যে একটা ড্রামের মধ্যে ফালায় দেয়, এখান থেকে এক এক করে ডাকে। ওকে, একজন হচ্ছে যে ডাকে যে 5th প্রাইজ, এরপর 4th প্রাইজ, এরপর 3rd, এরপর হচ্ছে যে মানে হচ্ছে 2nd, এরপর 1st প্রাইজ, তাই তো? তো এই যে আপনি একটা হলো ড্রামের মধ্যে হচ্ছে যে মানে রাখছেন, এই ড্রামের মধ্যে কতজনের নাম থাকে বলেন তো? ভাই মানে বোতল মানে ইয়েটার মধ্যে যেখানে লটারির মুড়িগুলো রাখা হয় সেখানে কতজনের নাম রাখা হয়? সবার নামে থাকে? সবার নামে থাকে, এক্স্যাক্টলি, দ্যাটস ফাইন। এই যে আপনি দেখেন আমরা হচ্ছে যে পপুলেশনের যাদের উপর নিয়ে রিসার্চ করি, এই পপুলেশনের প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমরা একটা লিস্ট করে এরকম করে রাখি এবং যে লিস্ট থেকে আমরা কি করব স্যাম্পল টানবো, এই লিস্টটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। তাহলে স্যাম্পলিং ফ্রেম মানে কিন্তু হলো স্যাম্পলের নাম না। স্যাম্পলিং ফ্রেম মানে কিন্তু স্যাম্পলের নাম না। আপনি যে কয়জন স্যাম্পল নিয়েছেন তাদের নাম না। স্যাম্পলিং ফ্রেম মানে আপনি যে টোটাল পপুলেশনের উপর কাজ করছেন তাদের যদি একটা লিস্ট আপনি রাখেন সেই লিস্টটাকে বলা হবে স্যাম্পলিং ফ্রেম। উদাহরণ হিসেবে আপনি চিন্তা করেন আপনার ইন্টার্ন রিসেপশনের হচ্ছে যে মানে যে লটারির টিকেট, সেই লটারিতে কি আপনি হচ্ছে যে কয়জন লটারিতে জিতবে তাদের নাম রাখেন নাকি হচ্ছে যে সবগুলো ডক্টরের নাম রাখেন? সবার নামে রাখা হয়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই যে তাহলে পপুলেশন আর স্যাম্পলিং ফ্রেম কি একই জিনিস? জি জি আপু প্লিজ। পপুলেশন আর স্যাম্পলিং ফ্রেম কি একই জিনিস? হ্যাঁ, পপুলেশন মানে যাদের উপর নিয়ে গবেষণা করবেন। এখন তাদের হচ্ছে যে লিস্ট নামের লিস্ট করে রাখতে পারলে সেটাকে বলা হয় স্যাম্পলিং ফ্রেম। একটা ফ্রেম থাকলো। আমি এখানে মানে বিষয়টা যে সিনোনিমাস তা কিন্তু না। অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখন আমি যদি চিন্তা করি আমি আকাশের তারা নিয়ে গবেষণা করব। এখন আকাশের তারা যতগুলো নাম আছে আমার কি জানা আছে বলেন? সম্ভব না। কিন্তু আকাশের তারা তো পপুলেশন হতে পারে। আকাশের তারা হলো পপুলেশন। আমার হলো যেহেতু রিসার্চ আকাশের তারা, তাহলে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যা আছে সবগুলো আমার পপুলেশন। কিন্তু সবগুলো কি নামের লিস্ট আমার পক্ষে করা সম্ভব না। তার মানে না। পপুলেশন হচ্ছে আকাশের তারা। যদি সম্ভব হতো যে সবগুলো আকাশের তারার নাম যদি আমি লিখে একটা মুড়িতে করে এরকম লটারির মতো করতে পারতাম তাহলে সবগুলো তারার নামের যে লিস্টটা পাওয়া যেত সেটাকে আমি বলতাম মানে স্যাম্পলিং ফ্রেম। বিষয়টা কি ক্লিয়ার আপু? তাহলে পপুলেশন জি। এবং স্যাম্পলিং একটু ডিফারেন্স আছে। তবে মনে রাখেন যে পপুলেশনের নামের লিস্টটা টোটাল যে নামের লিস্টটা সেটাই হলো স্যাম্পলিং ফ্রেম। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি, খুব ইজি জিনিস। আপনি যাদেরকে নিয়ে গবেষণা করবেন এটা হলো পপুলেশন। এই গবেষণা লোকের সবার উপর আমরা মানে গবেষণা করতে পারি না, ডেটা কালেক্ট করতে পারি না। এইজন্য আমরা তাদের মধ্যে থেকে কয়েকজনকে সিলেক্ট করে নিব, যাদেরকে সিলেক্ট করে নিব এরা হলো স্যাম্পল। এবং এই স্যাম্পলটা এমন একটা মানে এটা একটু মর্তবা আছে। সেই স্যাম্পলটা কি হতে হবে? এই পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ আপনি এমন কয়েকজনকে ধরে নিয়ে আসলেন যারা আবার পপুলেশনকে রিপ্রেজেন্ট করেন তাহলে আপনার স্যাম্পলটা খুব ভালো হবে বলে মনে হয় না। ওকে, এখন আসলে তাহলে পপুলেশন এবং স্যাম্পল ক্লিয়ার। যে পদ্ধতিতে আপনি স্যাম্পলটাকে বাছাই করবেন সেই পদ্ধতিটার নাম হলো স্যাম্পলিং টেকনিক। মানে টেকনিক মানে তো বোঝেন এটা একটা কায়দা কানুন, যে কায়দা কানুনে আমরা সিলেক্ট করলাম। এখন আসলে স্যাম্পলিং ইউনিটটা কি জিনিস? আমাদের এই স্যাম্পলের প্রত্যেকটা সদস্য এক একটা করে স্যাম্পলিং ইউনিট। আর স্যাম্পলিং ফ্রেমটা কি জিনিস? স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে আমাদের সকল পপুলেশনের যদি আমরা একটা নামের লিস্ট করে রাখতে পারতাম তাহলে এই নামের লিস্টটাকে বলা হচ্ছে আমরা স্যাম্পলিং ফ্রেম বলতাম। বিষয়টা কি ক্লিয়ার ভাই এবং আপনারা? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে আমরা দুটো শব্দের সঙ্গে পরিচিত হই। একটা হলো প্যারামিটার আর একটা হলো স্ট্যাটিস্টিক্স। খুব ইজি জিনিস। সেটা হলো সাপোজ আপনি আপনার মাথায় চিন্তা আসলো যে আচ্ছা বাংলাদেশের মানে যত হচ্ছে যে এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের আমি হচ্ছে যে মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মাপতে চাই। সিস্টোলিক ব্লাড প্রেশার যত হচ্ছে যে ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ওকে, তো তাদের আমি সিস্টোলিক ব্লাড প্রেশার মাপতে চাই। তো আপনি ব্লাড প্রেশার মানে সবার তো মাপবেন না, আপনি যেটা করবেন সেখান থেকে হলো তাহলে আপনার পপুলেশন কারা ভাই এবং আপুরা? যদি আমি সবার হচ্ছে ব্লাড প্রেশার মাপতে চাই বাংলাদেশের যত এমবিবিএস ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টরা। অল ফার্স্ট ইয়ার স্টুডেন্টস অফ বাংলাদেশ, এরা হলো আমাদের পপুলেশন। তো আমরা কি করব? সবার তো মাপবো না, আমরা এখান থেকে ধরে নিন আমরা হচ্ছে যে 400 জনের হচ্ছে যে একটা স্যাম্পল নিব। তাহলে আমরা হলো এই 400 জনের স্টুডেন্টকে আমরা বেছে নিই, তাদের ব্লাড প্রেশার মেপে আমরা তাদের ব্লাড প্রেশারে সাপোজ আমরা একটা গড় ব্লাড প্রেশার বের করতে চাই। মিন মানে হচ্ছে বাংলা কথা হলো গড়। তো গড় ব্লাড প্রেশার বের করতে চাই। তো আমি যদি সবগুলো হচ্ছে এরকম 400 ব্লাড প্রেশার বের করি, তাদেরকে যদি 400 জনকে আমি যদি যোগ করে আবার যদি 400 দিয়ে ভাগ করি তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হলো আমি তাদের গড় পাবো, তাই তো? তাহলে আমি যে জিনিসটা পাইলাম এই গবেষণা থেকে একটা হলো মিন ভ্যালু অফ সিস্টোলিক ব্লাড প্রেশার। মিন সিস্টোলিক ব্লাড প্রেশার কাদের পাইলাম? এই স্যাম্পলে পাইলাম। তো আমি যখন মিন সিস্টোলিক ব্লাড প্রেশার পাইলাম তখন দেখলাম যে গড়ে বাংলাদেশের যতগুলো এই 400 জন স্টুডেন্ট নিয়ে গবেষণা করছিলাম, এই 400 জন স্টুডেন্টের সবারই হলো ব্লাড প্রেশারের যে গড়টা এসেছে সেই গড়টার মান হলো 120 মিলিমিটার মার্কারি প্রেশার। তাহলে ভাই এবং আপুরা বলেন তো আমার একটা ধারণা হবে কিনা যে বাংলাদেশের যতগুলো মেডিকেল স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এই মানে স্যাম্পলের উপর ভিত্তি করে আমার কি ধারণা হতে পারে যতগুলো হচ্ছে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার গড় কত হতে পারে? 120। 120। 120 ভেরি গুড। কারণ দেখেন আমরা এই জায়গাটাতেই হলো ম্যাজিক। আমরা কিন্তু হচ্ছে যে মানে নিচে কিন্তু কয়েকজন মাত্র 400 জন স্টুডেন্টের হলো সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ে তাদের আমরা গড় করেছি। এই গড় থেকে আমি একটা অনুমান করতেছি যে আমার টোটাল পপুলেশনের হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারের গড় কত হবে? এই 120 এর কাছাকাছি কিছু একটা হবে। কিন্তু অ্যাকুরেটলি যে 120 হবে আমি কিন্তু জোর গলায় বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? কারণ এখন এর মধ্যে কিছু হাইপারটেনশনের পেশেন্ট থাকতে পারে, কিছু হাইপোটেনশনের পেশেন্ট থাকতে পারে। হতে পারে তারা আমার গবেষণার মধ্যে আসেনি। ওকে, কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে 120 এর আশেপাশেই হবে। এই যে আপনি হচ্ছে যে স্যাম্পলের একটা গড় বের করলেন, এই স্যাম্পলের গড়টাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্যাম্পলের গড়টাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স। আর এই স্যাম্পলের গড়ের উপর দাঁড়িয়ে আপনি হচ্ছে পপুলেশনের মানে অর্থাৎ গোটা বাংলাদেশের যত এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে তাদের ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশার কত হতে পারে? 120। এই যে একটা ধারণা নিলেন, এই পুরো পপুলেশনের যে একটা গড়ের ধারণা পেলেন এটাকে বলা হচ্ছে প্যারামিটার। তাহলে সংক্ষেপে যদি বলি
যে সামারি ভ্যালু অফ স্যাম্পল যদি বলি সেটা হলো স্ট্যাটিস্টিক্স, এস দিয়ে এস মনে রাখবেন, এস ফর এস। আর সামারি ভ্যালু অফ পপুলেশন যদি বলি সেটা হলো প্যারামিটার। তাহলে এটা উদাহরণ এরকম যে আপনি যে স্যাম্পল যে 400 জন নিয়েছেন তাদের সিস্টেমিক ব্লাড প্রেশার আমরা কত পেয়েছি 120। তাহলে এখানে এটা হলো কার ভ্যালু, এটা কি স্ট্যাটিস্টিক্স নাকি প্যারামিটার? কেউ কি বলবেন? এই যে 120 যেটা পেয়েছি অ্যাকুরেটলি এটা কি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স। এখান থেকে আমরা ধারণা নিতে পারি যে হচ্ছে গোটা পপুলেশন, গোটা বাংলাদেশের যত ফার্স্ট টাইম এমবিবিএস স্টুডেন্ট আছে তাদের সিস্টেমিক ব্লাড প্রেশার কত হতে পারে, সেটা হলো 120 এর কাছাকাছি হতে পারে। এই যে সামারি ভ্যালুটা আমি কল্পনা করলাম এইটাকে বলা হবে প্যারামিটার। খুব ইজি, পি ফর পি, পপুলেশনের জন্য প্যারামিটার, এস ফর এস, স্যাম্পলের জন্য স্ট্যাটিস্টিক্স। খুব ইজি জিনিস। তাহলে এটা আমরা শিখে ফেললাম। এখন চলেন আমরা আরেকটা জিনিস মজার জিনিস শিখি, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল এবং ডেটা। তো যাই হোক এগুলো আমরা মানে না শেখাতে আমরা কিছু গল্প বলি, তার চেয়ে আমাদের মনে হয় পড়াশোনার মাঝে একটু গল্প বলে সবাই ভালো লাগে। আচ্ছা ভাই আপুরা, আপনাদের কাছে একটা কোশ্চেন, আজকের ক্লাসে আমরা যারা সবাই এখানে প্রেজেন্ট আছে আমাদের সবার জেন্ডার কি এক নাকি জেন্ডার ভ্যারি করতে পারে? জেন্ডার আই মিন সেক্স আর কি দুই ভাবে বলা যেতে পারে। ভ্যারি করে। Very good. তাহলে আমি দেখলাম যে হচ্ছে জেন্ডার ভ্যারি করে। আচ্ছা, দুই নম্বর কথা, আমরা এখানে যারা সবাই আছি তাদের সবার হচ্ছে যে মান্থলি ইনকাম এক কিনা? মান্থলি না, ভিন্ন। ইনকাম হচ্ছে যে ভ্যারি করতে পারে, রাইট? ইনকাম হচ্ছে ভ্যারি করতে পারে। তাহলে দুইটা জিনিস আমরা হচ্ছে চিন্তা করলাম যে না এখানে হচ্ছে অমর ভাইয়ের সাথে আমার হচ্ছে ইনকাম ভ্যারি করতে পারে, ফরহাদ ভাইয়ের ইনকাম আমার অনেক বেশি হতে পারে, লামিয়া আপুর ইনকাম আমার অনেক বেশি হতে পারে। ওকে, এখন চলে আসেন হচ্ছে যে এখানে যদি আমরা দেখতে চাই যে আসলে এখানে সবার ফ্যামিলি মেম্বার যদি আমরা চিন্তা করি, আপনাদের সবার বাসার ফ্যামিলি মেম্বার কি একই নাকি একটু মানে ডিফার করতে পারে? ভিন্ন। ফ্যামিলি মেম্বার হচ্ছে যে এরকম হচ্ছে যে আমাদের ডিফার করতে পারে। এবং সবশেষে যদি বলি যে আপনাদের সবার কষ্ট কি সেম নাকি কারো কষ্ট কম কারো কষ্ট বেশি? ওই যে একটা কবি আছে নাকি জানেন, যে কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, আকাশী কষ্ট, বেগুনি কষ্ট, আপনারা বলবেন আমি পিঙ্ক কালারের কষ্ট পছন্দ করি। তো এরকম আর কি, কষ্ট কি সবার এক নাকি কষ্ট ভ্যারি করতে পারে? Very good. কষ্ট ভ্যারি করতে পারে। ওই কষ্ট মানে হচ্ছে যে পেইন লিখলাম আর কি আপনাদের মানে মেডিকেল টার্মিনোলজি। তাহলে দেখেন যে সকল ক্যারেক্টার, যে সকল জিনিস আমাদের পার্সন টু পার্সন, আমাদের এক পপুলেশনের একটা ইউনিট অর্থাৎ একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলে ভ্যারি করে, এই জিনিসগুলোকেই বলা হয় ভ্যারিয়েবল। এই জিনিসগুলো হলো প্রত্যেকটা একটা করে ভ্যারিয়েবল। এই জেন্ডার একটা ভ্যারিয়েবল, ইনকাম একটা ভ্যারিয়েবল, ফ্যামিলি মেম্বারের নাম্বার যেটা সেটা একটা ভ্যারিয়েবল, এরপরে হচ্ছে যে পেইন একটা হচ্ছে ভ্যারিয়েবল বা কষ্ট একটা ভ্যারিয়েবল। এখন আমরা যখন এই ভ্যারিয়েবলের এগেইনস্টে আমরা হচ্ছে যে মানে কোনো একটা তথ্য নিচ্ছি, যেমন আমরা মানুষকে গিয়ে বলতেছি ভাই আপনি কি মেল নাকি ফিমেল? এই যে মেল নিলাম অথবা সে বলল আমি হচ্ছে যে ফিমেল, মেল অথবা ফিমেল। এরপর ইনকাম যদি বলি, কেউ বলবেন যে ভাই আমার হচ্ছে যে মানে 100K মানে 1 লাখ টাকা মাসে ইনকাম। কেউ বলবেন যে না ভাই আমার হচ্ছে যে মাত্র 10K মানে আমার মতো গরিব মানুষ যারা আছে নাকি। আর রাশাদ ভাই বলছে না ভাই আমার তো মানে 500K মানে যে আমার অনেক বেশি আর কি, 5 লাখ টাকা আর কি মাশাআল্লাহ। এরপরে হচ্ছে যে মিশর গুলাতি ভাই উনি বলতেছে যে না ভাই আমার আরেকটু বেশি আর কি, আমার 100K মানে 1000K কাছাকাছি হতে পারে, আমি বিজনেস ম্যানের মানুষ। সো ইনকাম কিন্তু হচ্ছে ভ্যারি করতেছে। আবার কেউ এসে বলল যে না আমার ভাই এত বেশি না, আপনি সবগুলো গোটা সংখ্যা লিখছেন, আমারটা আসলে একটু লিখেন হচ্ছে যে মানে 15.7K। ওকে, তাহলে তার ইনকামটা এরকম একটা ফ্র্যাকশনে দিয়ে দিলাম। এখন আসেন যদি আমরা ফ্যামিলি মেম্বার চিন্তা করি, তাহলে ফ্যামিলি মেম্বারটার ক্ষেত্রে দেখেন আমাদের ফ্যামিলি মেম্বার কারো 4টা থাকতে পারে, কারো 5 জন থাকতে পারে, কারো 6 জন থাকতে পারে, কারো আবার জাস্ট 2 জন মানে শুধু হাজবেন্ড ওয়াইফ থাকতে পারে, কেউ আবার শুধু একা থাকতে পারে, আমরা আর কেউ নেই। ওকে, সো কিন্তু ফ্যামিলি মেম্বার হলো 1.5 আছে বা 2.5 আছে, আমার একটা ছোট বাচ্চা আছে তাকে হচ্ছে 1.5 চিন্তা করি মানে 0.5 চিন্তা করি, এরকম কি হওয়া পসিবল না? আপনাদের কি মনে হয়? ফ্যামিলি মেম্বারের কোনো ফ্র্যাকশন হওয়া পসিবল না। তার মানে ফ্যামিলি মেম্বার সবসময় গোটা হয়। ইনকাম হচ্ছে যে একজন মানুষের কিন্তু ফ্র্যাকশন হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসে আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের যেটা ভ্যারিয়েবল ছিল সেটা হলো কষ্ট। তো কষ্ট কিরকম ভ্যারি করতে পারে? কেউ বলতে পারেন যে ভাই আমার হচ্ছে মনে একদমই কষ্ট নেই, হালকা মাইল্ড কষ্ট, দারিন তাসনিম আপু বলতে পারেন। আবার কেউ বলতে পারেন যে ফাফি হাফ বলতে পারেন যে না আমার একটু হচ্ছে মডারেট কষ্ট আছে। কেন কষ্ট? কারণ হচ্ছে রাসেল ভাই রাতের বেলা কাজ শুরু করেছে। এরপরে হচ্ছে যে অনন্যা আপু বলতেছেন যে না আমার হচ্ছে যে সিভিয়ার কষ্ট আছে। ওকে, সো কষ্ট কিন্তু ভ্যারি করতে পারে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। ওকে, তো এইগুলো হচ্ছে যে এই যে আমরা মানে ভ্যারিয়েবলের এগেইনস্টে যে তথ্যগুলো কালেক্ট করলাম, এই প্রত্যেকটা তথ্যকেই বলা হচ্ছে ডেটা। ওকে, তাহলে আসলে মুখস্থ করার কোনো দরকার নাই। ভ্যারিয়েবল মানে যে সকল ক্যারেক্টার পার্সন টু পার্সন, যে সকল হচ্ছে যে জিনিস পার্সন টু পার্সন ভ্যারি করে সেগুলো হলো ভ্যারিয়েবল। অ্যাজ ফর এক্সাম্পল হাইট, ওয়েট, ইনকাম, পেইন, এজ, ব্লাড প্রেশার মানে সবকিছু যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে সবগুলো হলো ভ্যারিয়েবল। এখন আসলে ডেটা কি জিনিস? ডেটা হচ্ছে এই ভ্যারিয়েবলের এগেইনস্টে যে তথ্যগুলো আমরা কালেক্ট করতেছি, পিস অফ ভ্যালু বা ইনফরমেশন যেগুলো কালেক্ট করতেছি সেগুলো হচ্ছে আমাদের কাছে ডেটা। তাহলে এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং এজের এগেইনস্টে আমরা কি কালেক্ট করি? যেমন 20 বছর, 15 বছর, 35 বছর, কারো আবার হতে পারে হচ্ছে যে 35.6 ইয়ার্স হতে পারে। ওকে, সো এগুলো সবই হলো ভ্যারিয়েবল। এরপর ওয়েট এরকম ভ্যারি করতে পারে, কারো হচ্ছে যে 55.5, কারো হচ্ছে 68.9, কারো 69 এরকম হতে পারে। পেইন ভ্যারি করতে পারে, নেম অফ মানে মানুষের নাম একজন থেকে আরেকজন ভ্যারি করতে পারে। সো অল আর দা ভ্যারিয়েবল। কিন্তু এই ভ্যারিয়েবলের এগেইনস্টে যে তথ্যগুলো আমরা কালেক্ট করতেছি বা ভ্যালুগুলো কালেক্ট করতেছি এটাই হচ্ছে ডেটা। তাহলে ডেটা এবং ভ্যারিয়েবল কি ক্লিয়ার ভাই আপনারা সবার কাছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, যদি ক্লিয়ার কি সবার কাছে ভাই আপনারা ক্লিয়ার হয়ে থাকে জি ভাইয়া। আমরা ক্লাসিফিকেশন অফ দা ডেটা। দেখেন ক্লাসিফিকেশন অফ দা ডেটা মুখস্থ করার কোনো কিছু নেই। আমাদের ডেটা হলো ভ্যারিয়েবলকেও এভাবে ক্লাসিফাই করা যায়, ডেটাকেও ক্লাসিফাই করা যায়। ভ্যারিয়েবল বা ডেটা যেটাই হোক দুইটা একই জিনিস। এই ক্ষেত্রে ক্লাসিফিকেশন দুইটা, একটা হলো কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ডেটা, আরেকটা হলো কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ডেটা। তো এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি সহজ কথায় উপরের দিকে তাকায় দেখেন। যেগুলো হলো নাম্বার দিয়ে সাধারণত বোঝানো যায় এগুলোকে বলা হয় নিউমেরিক্যাল বা সংখ্যাগত বা কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটি মানে তো আমরা বুঝি যেগুলো কাউন্ট করা যায়। ওকে, তাহলে এখান থেকে দেখে বলেন তো ভাই আপনারা এখানে আমাদের 4টা ভ্যারিয়েবল আছে, একটা হলো ফ্যামিলি মেম্বার, পেইন বা কষ্ট, ইনকাম এবং জেন্ডার। এর মধ্যে কোনটাকে আপনার কাছে কোয়ান্টিটেটিভ ডেটা মনে হচ্ছে? দেখো ফ্যামিলি আর ইনকাম। ইনকাম এবং ইনকাম আর ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার। ওকে, এই দুইটাই হচ্ছে আমার কাছে মানে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল মনে হচ্ছে। আর বাকি যে দুটো কষ্ট এবং জেন্ডার এগুলোকে কোয়ালিটেটিভ মনে হচ্ছে। কারণ এখানে দেখেন মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটাকে আমি কোনো নাম্বার দিয়ে প্রকাশ করছি না, কাউন্ট করা যাচ্ছে না। এরপর জেন্ডারটা হচ্ছে মেল ফিমেল, এটাকে আমি হচ্ছে কাউন্ট করতে পারতেছি না এবং কোনো নাম্বার দিয়ে প্রকাশ করতে পারতেছি না। যেটা কোয়ালিটেটিভ ডেটা। এখন আসেন যেটা কোয়ান্টিটেটিভ ডেটা বললাম, যেটাকে কাউন্ট করা যায় সেটা আবার দুই ধরনের, একটা কন্টিনিউয়াস আর একটা হলো ডিসক্রিট। ডিসক্রিট মানে গোটা সংখ্যা, গোটা নাম্বার মানে যেটা ফ্র্যাকশন হওয়া পসিবল না, কখনোই ফ্র্যাকশন হবে না। এই ডিসক্রিট নাম্বারটার একটা ইংরেজি টার্ম আছে, তার নাম হলো ইন্টিজার। পরীক্ষায় আপনাদেরকে এই শব্দটা দিয়ে দিই। এই ইন্টিজার শব্দটা মনে রাখবেন। ইন্টিজার দেখে আমার হচ্ছে যে মানে বিচলিত হওয়ার কিছু নেই। ইন্টিজার মানে হলো গোটা সংখ্যা। তাহলে যেগুলো হচ্ছে শুধুমাত্র গোটা সংখ্যা হয়, কখনো ফ্র্যাকশন হয় না, সেগুলো আমরা বলবো ডিসক্রিট ডেটা। যেমন আমি যদি আপনাদেরকে এই উপরটা দেখাই তাহলে বলেন ভাই এই চারটার মধ্যে ডিসক্রিট ডেটা কোনটা যেটা কখনো ফ্র্যাকশন ভ্যালু ক্যারি করবে না? ফ্যামিলি ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার। এখন পেইনকে কি আমি ডিসক্রিট ডেটা বলতে পারবো কিনা? যে কেউ পেইন না, এটা আগে থেকে কোয়ালিটেটিভ চলে যাচ্ছে। হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, ওটা তো হচ্ছে কোয়ান্টিটেটিভের ঘরেই নাই ভাই, ওটাকে আমি কিভাবে ডিসক্রিট করব? এটা কোয়ান্টিটেটিভ ডেটাই না, ওটা কোয়ালিটেটিভ ডেটা, সুতরাং ওটা আগেই বা তাহলে পরীক্ষা এই জাতীয় জিনিসগুলো দিয়ে দেয়। তখন আমরা বসে চিন্তা করি আচ্ছা পেইন কি গোটা সংখ্যা নাকি ফ্র্যাকশন সংখ্যা? আমার তো পেইন 10.5, কারো কি 10.7 হতে পারে। তো এই অদ্ভুত চিন্তা ভাবনা থেকে তখন আসলে পরীক্ষায় ট্রু ফলস দেয় ইত্যাদি ইত্যাদি। মানে এত ঘাবড়ানোর কিছু না, খুব ইজি জিনিস। আপনারা চিন্তা করবেন এই পেইন বা কষ্ট কিন্তু কোয়ান্টিটেটিভ নাম্বারই না, এটা হলো কোয়ালিটেটিভ নাম্বার, সুতরাং এটা আগেই বা। তাহলে এই দুজনের মধ্যে কোয়ান্টিটেটিভ নাম্বার এবং এদের মধ্যে শুধু ফ্যামিলি মেম্বারটা হচ্ছে গোটা সংখ্যা হতে পারে। হ্যাঁ ইনকাম গোটা সংখ্যা হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, কিন্তু যেটার একবার কোনো ভ্যালু ফ্র্যাকশন হওয়ার সম্ভাবনা আছে সেটা আর ডিসক্রিট হিসেবে গণ্য হবে না, ওটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ডাটা। কন্টিনিউয়াস মানে যেটা দশমিকের পরেও ভ্যালুগুলো থাকে। তাহলে ইনকাম হচ্ছে এখানে একটা কন্টিনিউয়াস ডেটা এবং ফ্যামিলি মেম্বার হচ্ছে এখানে একটা ডিসক্রিট ভ্যালু। এখন চলে আসেন হচ্ছে কোয়ালিটেটিভ ডেটাগুলো আমরা দুই ধরনের, একটাকে বলা হচ্ছে যে নমিনাল ডেটা, আরেকটার নাম হলো অর্ডিনাল ডেটা। ওকে, তো নমিনাল ডেটা এবং অর্ডিনাল ডেটার বাংলা কথা যদি বলি সেটা হচ্ছে যে এই এখানে যদি দেখায় সেটা হলো নমিনাল শব্দটার অর্থ মনে রাখবেন হচ্ছে নমিনাল মানে হচ্ছে নাম, জাস্ট নাম।
তো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, দেখেন আব্দুল খালেক, মুসলিমা, নারায়ণ কুন্ডু, ডেভিড, মিথুন চাকমা, এগুলো সবই হচ্ছে নাম। এখন ভাই এবং আপুরা কেউ কি বলতে পারবেন যে এইখানকার মধ্যে কোন পার্সনটা বেশি ভালো? যে কেউ কে বলতে পারবেন যেখানে কোন পার্সনটা বেশি ভালো? মুসলিমা। কেমনে বললেন? আমি যদি ভালো মনে হয় লেখা আছে মেয়ে। ভাই মুসলিম নামে লোক তো খারাপ হইতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্ডিং। কেউ কিন্তু আমরা বলতে পারবো না যে এখানকার কোন মানুষটা বেশি ভালো, কারণ এই নাম দিয়ে আসলে জাস্ট শুধু আমরা ক্যাটাগরি করতে পারি যে আব্দুল খালেক একজন মানুষ, উনি আলাদা একজন মানুষ, মুসলিমা উনি আরেকজন মানুষ, নারায়ণ কুন্ডু আরেকজন মানুষ, ডেভিড আরেকজন মানুষ, এই মিথুন চাকমা আরেকজন মানুষ, সবগুলো আলাদা আলাদা মানুষ, জাস্ট আমি ক্যাটাগরি করতে পারছি। কিন্তু কারো কাছ থেকে কাউকে আমি র্যাঙ্কিং করতে পারছি না যে ইনি মানে আব্দুল খালেক ডেভিডের চেয়ে ভালো বা ডেভিড আব্দুল খালেকের চেয়ে ভালো। আমি কাউকে কারোর উপর ছোট বা বড় করতে পারছি না, জাস্ট হচ্ছে যে মানে নাম দিতে পারছি। তো যেগুলোকে শুধু নাম দিয়ে আমি হচ্ছে ক্যাটাগরি করতে পারি সেগুলোকে বলা হয় নমিনাল ডাটা। এগুলো হলো নমিনাল ডাটা। ওকে, আর যদি আমি এমন হয় যে ক্যাটাগরির পাশাপাশি যদি আমি একটা র্যাঙ্কিং করার সুযোগ পাই, ফর এক্সাম্পল মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবার বলেন তো কার ডাটাটা বেশি? সিভিয়ার। Severe। খুব ইজি। তাহলে দেখেন এইটা হচ্ছে যে একটা মানে হচ্ছে যে অর্ডিনাল ডাটা। অর্ডিনাল মানে হচ্ছে যে যেটার অর্ডার থাকে। অর্ডার মানে ক্রমসংখ্যা, আমরা বাংলায় বলি না ক্রম। মানে হচ্ছে যে কোনটা বেশি, কোনটা কম, কোনটা তার চেয়ে বেশি কম, এই ইত্যাদি। তাহলে আসেন ভাই আমরা খুব ইজি জিনিস, তাহলে এখান থেকে নমিনাল ডাটা মানে জাস্ট শুধু নাম মনে রাখবেন, আর অর্ডিনাল মানে যেগুলো হচ্ছে যে ক্রম বিন্যাসে সাজানো যায়, মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার ইত্যাদি আকারে সাজানো যায়। ওকে, তাহলে এটা আমি একটা ফ্লোচার্টে দিয়েছি। ডাটা বা ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ যেটা শুধু নাম হতে পারে, নমিনাল যেটা শুধু ক্যাটাগরি করা যায়, একদম থেকে আরেকজনকে আলাদা করতে পারবেন, কিন্তু কে কার চেয়ে বেশি ভালো বা কম ভালো ইত্যাদি কিছুই বুঝাবে না, সবগুলো হলো নমিনাল ডাটা। অর্ডিনাল ডাটা মানে ক্যাটাগরিতে করাই যাবে, সাথে সাথে আপনি কি করতে পারবেন, তাদের হচ্ছে একটা র্যাঙ্কিং করতে পারবেন, তাদের একটা মানে অর্ডার সিলেক্ট করতে পারবেন। আর কন্টিনিউ কোয়ান্টিটেটিভ ডাটা যেগুলো সেগুলো তো হচ্ছে যে একটা কাউন্ট করে, মানে এখানে র্যাঙ্কিং করতে পারবেন, যোগ বিয়োগ সবই করা যায়। ওকে, এদের মধ্যে আবার দুই ধরনের আছে, ডিসক্রিট মানে যেগুলো গোটা সংখ্যা, এবং ইংরেজিটা মনে রাখবেন পরীক্ষায়, সেটা হচ্ছে যে ইংরেজিটা অবশ্যই মনে রাখতে হবে, এটা হলো ইন্টিজার মানে শব্দ থাকবে, ইন্টিজারটা মনে রাখতে হবে। আর কন্টিনিউয়াস যেটা সেটা হচ্ছে যে একটা ফ্র্যাকশন ভ্যালুকে ক্যারি করতে পারে। এখন চলে আসেন এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট, একটা হলো মেজার্ড বেসড অন দ্য স্কেল অফ মেজারমেন্ট। স্কেল অফ মেজারমেন্ট অনুসারে আমাদের ডেটাগুলো কয় ধরনের, একটা হলো নমিনাল ডাটা, এক ধরনের অর্ডিনাল ডাটা, ইন্টারভাল ডাটা এবং রেশিও ডাটা। আচ্ছা, এটা আসার আগে আমি আরেকটা বিষয় আপনাদের কাছে একটু ক্লিয়ার করে নিই। সাপোজ আমি আমার মোবাইল নাম্বার লিখলাম 017 তারপরে ডট 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 দিয়ে 46। ওকে, আরেকজন ভাই যে কেউ মোবাইল নাম্বার বলতে পারেন, ধরে নিলাম 82 তারপর ডট 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 দিয়ে হচ্ছে যে 92 দিয়ে দিলাম। এখন বলতে পারবেন ভাই এবং আপুরা যে এই ডাটাটা মোবাইল নাম্বার এটা কি কন্টিনিউয়াস ডাটা নাকি ডিসক্রিট ডাটা নাকি নমিনাল ডাটা নাকি অর্ডিনাল ডাটা, কে বলতে পারবেন? ডিসক্রিট ডাটা। এটা নমিনাল। থ্যাংক ইউ। নমিনাল একজন ভাই বলেছেন, তাকেও থ্যাংক ইউ। আর কেউ কিছু? কোয়ালিটেটিভ। হবে। এটা হলো কোয়ালিটেটিভ ডেটা। হ্যাঁ ভাই, ডিসক্রিট হবে না। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটাই হলো আমাদের পরীক্ষায় হচ্ছে ফেলাসি। পরীক্ষা আপনাকে দিয়ে দিবে মোবাইল নাম্বার এটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা নাকি ডিসক্রিট ডেটা নাকি কন্টিনিউয়াস নমিনাল ডেটা নাকি অর্ডিনাল ডেটা। ভাই আপনারা দেখেন এখানে যদিও আমরা একটা নাম্বার দিয়ে এই ডেটাটাকে প্রেজেন্ট করতেছি, যদিও এটাকে মনে হচ্ছে যে এটা কাউন্ট করার মতো, কিন্তু আসলে এটা কি কোনো ভ্যালু অ্যাড করে কিনা, মানে আমরা যেভাবে নাম্বার অ্যাড করি, যেমন হচ্ছে যে ধরে নিলাম কার মান্থলি ইনকাম হচ্ছে যে মানে 100k, তার মান্থলি ইনকাম ধরে নিলাম 57 পয়েন্ট হচ্ছে যে 6k, আমরা চাইলে এই দুটাকে কি করতে পারি, মানে বিয়োগ করতে পারি, যে মানে উপরের পার্সন থেকে নিচের পার্সনের ইনকামের ডিফারেন্স কত দেখতে পারি, চাইলে আমরা গুণ ভাগ করতে পারি, সবকিছু করতে পারি। যেটার হচ্ছে মাত্র দুইটা ভ্যালু হবে, হয় মেল না হয় ফিমেল, ম্যারিড অথবা আনম্যারিড। যেমন কাউকে যদি কোনো এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা তো সবাই হচ্ছে ক্যালেন্ডার দেখেন, ক্যালেন্ডারে যে ডেট থাকে, ক্যালেন্ডারের ডেট। ওকে, এই ক্যালেন্ডারের ডেট আসলে হচ্ছে কোন ধরনের ডেটা, কেউ কি বলতে পারবে? ক্যালেন্ডারের ডেট যদি আমি লিখি 1 2 3 4 5 এরকম কয়েকটা ডেট লিখলাম, 6 তারপরে 15 এরপরে 16 এরপর 32, না 32 তো সম্ভব না আসলে, 30। ওকে 30, তাহলে ক্যালেন্ডারের ডেট এটা কি নমিনাল ডাটা নাকি অর্ডিনাল ডাটা? এটা মানে এটা হলো কোন স্কেলে আমরা মেজার করতে পারবো, নমিনাল স্কেলে, অর্ডিনাল স্কেলে, ইন্টারভাল স্কেলে নাকি রেশিও স্কেলে, কেউ কি বলতে পারবেন? ইন্টারভাল আচ্ছা, যেহেতু এখানে ইন্টারভাল ডিসকাশন করতে, ইন্টারভাল হওয়ার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ সো মাচ। সো এটা এক্স্যাক্টলি হলো মানে ইন্টারভাল স্কেল। তো আসলে আমরা একটু যুক্তি দিয়ে দেখার চেষ্টা করি। যদি এটাকে আমরা নমিনাল ডেটা মনে করতাম, ক্যালেন্ডারে এক একটা ডেট এক একটা মানুষকে যেরকম বোঝায় সেরকম একটা দিনকে বোঝায়, কিন্তু না, নমিনাল ডেটাকে কি আমি হচ্ছে বিয়োগ করতে পারি? বলেন তো, যোগ বিয়োগ করা যায় নমিনাল ডেটা? না। ডাক্তার রাফসানজানি থেকে ডাক্তার ওমর বাদ দিলে কত থাকে, কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন না। তার মানে কোন নাম থেকে একটা নাম থেকে আরেকটা নাম কি করা যায় না, বিয়োগ করা যায় না, এটা পসিবল না। ওকে, তার মানে নমিনাল ডেটা কখনো বিয়োগ করা যায় না, যোগ করা যায় না, বিয়োগ করা যায় না, গুণ করা যায় না, ভালো করা যায় না। কিন্তু দেখেন আপনি একটা ক্যালেন্ডারের ডেট মানে 5 তারিখ থেকে আপনার হচ্ছে আজকে মনে করেন যে আপনার হলো 3 তারিখ, তাহলে আপনার সাপোজ হচ্ছে যে 5 তারিখে একটা এক্সাম আছে, তাহলে এই 5 তারিখ থেকে 3 তারিখের ডিফারেন্স কতটুকু এটা কিন্তু আপনি বলে দিতে পারবেন, যে মাঝখানে কয়দিন আছে, 2 দিন আছে, তার মানে আপনি এটা কি করতে পারতেছেন, বিয়োগ করতে পারতেছেন। আমরা যদি চিন্তা করি যে আপনার হলো 5 তারিখ আজকে, সরি আজকে ধরে নিলাম 3 তারিখ, আপনার হচ্ছে যে 4 দিন পরে কত তারিখ পড়বে আপনি কিন্তু বলে দিবেন যে ভাই এটা হলো 7 তারিখ পড়বে, আপনি বলে দিতে পারছেন। তার মানে ক্যালেন্ডার ডেটের সঙ্গে আপনি যোগ করতে পারতেছেন, গুণ বিয়োগ করতে পারতেছেন। কিন্তু গুণ ভাগ করলে কি এটা কোনো মিনিংফুল দিন বুঝায় কিনা? লেটস সি। আপনি চিন্তা করলেন যে এখানে হচ্ছে 16 কে আপনি হচ্ছে 2 তারিখ দিয়ে ভাগ দিলেন, 16 তারিখকে 2 তারিখ দিয়ে ভাগ দিলেন, দিয়ে কত পাওয়া গেল? 8 পাওয়া গেল। তাহলে কি আপনি বলবেন যে 2 তারিখের যে দিনটা আছে তার চেয়ে 16 তারিখের দিনটা 8 গুণ বেশি ভালো? এটা কি বলার সুযোগ আছে? না না। তার মানে আপনি এটা হলো গুণ ভাগ করলে কিন্তু মিনিংফুল কোনো গুণ ভাগ পাবেন না। আপনি ক্যালকুলেটর চাপতে পারেন কিন্তু মিনিংফুল পাবেন না। তাহলে দেখেন যে স্কেলে আমরা ডেটাগুলোকে শুধুমাত্র যোগ বিয়োগ করতে পারি, গুণ ভাগ করা পসিবল না। এবং এখানে জিরো মানে অ্যাবসলিউটলি কোনো জিরো না, এখানে জিরো মানে হচ্ছে যে জাস্ট একটা মানে আরবিট্রারি জিরো, সেই অংশটাকে সেই স্কেলটাকে আমরা বলবো ইন্টারভাল মানে স্কেল। এই ইন্টারভাল স্কেলে মেজার করা হচ্ছে যে মতো দুইটা एग्जांपल আপনাদেরকে দিয়েছি। একটা হলো যে আমাদের যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচার এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এবং আরেকটা হলো যে ক্যালেন্ডারের ডেট, ক্যালেন্ডার হচ্ছে যে ডেট, ক্যালেন্ডার ডেট যেটা আছে, এই দুইটা হচ্ছে ইন্টারভাল স্কেল মেজার করা হয়। আর রেশিও স্কেল হলো রেস্ট অফ দ্য মানে কোয়ান্টিটেটিভ ডেটা, বাকি যত ধরনের কোয়ান্টিটেটিভ ডেটা আছে যেমন হাইট, ওয়েট, ইনকাম, এরপরে হচ্ছে যা কিছু আপনি গোনা যায় সবকিছু হচ্ছে আপনি রেশিও স্কেল মোটামুটি হচ্ছে মেজার করতে পারেন। তাহলে ভাই আপনারা এই স্কেল অফ মেজারমেন্ট কি ক্লিয়ার সবার কাছে? নমিনাল মানে জাস্ট শুধু নাম একটা কোশ্চেন ছিল করব। জি আপনি প্লিজ বলেন। এই যে ইন্টারভাল ডাটা যে ক্যালেন্ডারের ডাটাটা বললেন, এটা তো ভাই কাউন্ট করা যাচ্ছে। এটা তাহলে কোয়ান্টিটেটিভ এর মধ্যে ডিসক্রিট হ্যাঁ, হচ্ছে না ওটা কেন? তো কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, এটা এই দুইটা হলো আপু আমি একটু বলতে ভুলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার হচ্ছে যে মানে কোশ্চেনের জন্য ক্লারিফাই করার সুযোগ হলো। উপরের দুইটা হলো কোয়ালিটেটিভ ডেটা আর নিচের দুইটা হলো কোয়ান্টিটেটিভ ডেটার জন্য। নিচের দুইটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা। এটা কোয়ান্টিটেটিভ ডেটা ততটুকু ঠিক আছে, এবং এটা হলো কন্টিনিউয়াস না ডিসক্রিট, মানে বিষয়টা এখানে আসবে না। এখানে হলো স্কেল, এটা হলো স্কেলের মানে স্কেল অনুসারে আমরা কোনটার মধ্যে এটাকে মেজার করব, এটা কি ইন্টারভাল স্কেলে ফেলাবো নাকি রেশিও স্কেলে ফেলাবো, এটা হচ্ছে বিষয়। এতটুকু ক্লিয়ার আপু? জি, থ্যাংক ইউ ভাই। এটা হলো কোয়ান্টিটেটিভ ডেটা। থ্যাংক ইউ সো মাচ। আপনি কোশ্চেনটা করে হচ্ছে যে মানে আরেকটু ক্লারিফাই করার সুযোগ হলো। এখন চলে আসেন তাহলে আই থিংক আপনাদের কাছে হচ্ছে ইন্টারভাল স্কেলটা হচ্ছে ক্লিয়ার। এটা হলো ক্যালেন্ডার ডেট এবং টেম্পারেচার। এখানে দুইটা কথা মনে রাখবেন। একটা হলো এখানকার জিরো মানে অ্যাবসলিউট জিরো না, এখানকার জিরো মানে আরবিট্রারি জিরো, এবং এখানে আপনি হচ্ছে যে যোগ এবং বিয়োগ করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে যে গুণ বা ভাগ করার কোনো সুযোগ নাই। ওকে, আর রেশিও স্কেলে সবকিছু করা যায়, গুণ ভাগ যোগ বিয়োগ যা আছে সবকিছু করা যায়। এটা আমি আপনাদেরকে একটু পরে এই যে আমার লেকচার শিটের 7 নম্বর পেজে এখানে দিয়ে দিয়েছি। স্কেল অফ মেজারমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে কি কি হচ্ছে ডেটা আছে এবং সেখানে আপনি কি কি করতে পারবেন, যোগ বিয়োগ গুণ ভাগ কি করা যাবে, এবং এখানে एग्जांपल গুলো দেওয়া আছে, এবং এই টেম্পারেচারের জায়গায় আপনারা একটু হচ্ছে যে পাশে ক্যালেন্ডার ডেটা লিখে নেবেন। এখন চলে আসেন আমাদের আরো কিছু ডেটা হচ্ছে যে মানে ক্লাসিফিকেশন আছে। একটা হলো প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, ডেরাইভড ডেটা। এগুলো কি খুব ইজি জিনিস।
প্রাইমারি মানে একজন রিসার্চার নিজের গা ঘাম ঝরায় নিজে পরিশ্রম করে তা হলো মেজারমেন্ট করে যে ডেটা পায় সেটা হলো প্রাইমারি ডেটা। মানে রিসার্চার নিজের হাত দিয়ে যেটা গেইন করে সেটার নাম হলো প্রাইমারি ডেটা। সেটা কিভাবে করতে পারে? ইন্টারভিউ নিতে পারে, এক্সপেরিমেন্ট করতে পারে লেভেলে বসে। এরপরে হচ্ছে যে ফোকাল গ্রুপ ডিসকাশন করতে পারে, কয়েকজনকে ডেকে সার্ভে করতে পারে, সেন্সাস করতে পারে। সেন্সাস মানে আদমশুমারি টাইপের, সার্ভে মানে তো আপনারা জানেন সার্ভে করা। তো এগুলো সবগুলো হলো প্রাইমারি ডেটা। পরীক্ষায় বারবার এই জিনিসটাই আসে যে হলো প্রাইমারি ডাটার এক্সাম্পল কি কি? এর মধ্যে সেন্সাস, সার্ভে এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক আসে। এখন সেকেন্ডারি ডেটা কি জিনিস? সেকেন্ডারি মানে ভাই রিসার্চার নিজে কষ্ট করে এই ডাটাটা রেডি করেনি, এটা অন্য কেউ রেডি করছিল, সেখানে ডকুমেন্টেশন আছে, আমি সেখান থেকে আমি এটা হচ্ছে নিয়ে নিচ্ছি। যেমন কি নিউজ পেপার থেকে কোনো ডেটা নিতে পারেন, অথবা হচ্ছে যে হসপিটালে যে আমাদের রেকর্ড থাকে বিভিন্ন, যে কতজন রোগী আজকে আসলো, কতজন রোগী ডিসচার্জ হলো, এটা পুরো মাস জুড়ে বছর জুড়ে রেকর্ড থাকে। এই রেকর্ডগুলো যদি আপনি নিয়ে এসে হচ্ছে যে মানে দেখেন, তাহলে এই রেজিস্টার বা ডকুমেন্টগুলো হচ্ছে আপনার মানে সেকেন্ডারি ডেটা। তাহলে সেকেন্ডারি ডেটা মানে অন্য কেউ করে রাখছে, সেই ডেটা আমি নিয়ে আসি, তাহলে সেকেন্ডারি ডেটা। আর ডেরাইভ মানে আপনি কতগুলো ডেটাকে যদি ক্যালকুলেশন করার পরে একটা হচ্ছে যে মিনিংফুল হচ্ছে রেজাল্ট নিয়ে আসতে পারেন, তাহলে সেগুলোকে হচ্ছে বলা হয় ডেরাইভ ডেটা। যেমন আপনার হচ্ছে যে হসপিটালে তো রেকর্ড আছে, মনে করেন এরকম 5-10টা হসপিটালে রেকর্ড কোথাও না কোথাও পাবলিশ করছে, তো এরকম মনে করেন 10টা পাবলিকেশন থেকে আপনি আবার সেখান থেকে ক্যালকুলেশন আরেকটা ডেটা নিয়ে আসেন, সেটা হলো ডেরাইভ ডেটা হতে পারে। অথবা আপনি কোনো জায়গায় দেখলেন যে একটা হসপিটালে বাচ্চাদের হাইট এবং ওয়েট লেখা আছে, হাইট এবং ওয়েট লেখা আছে রেজিস্টারে, কিন্তু তাদের বিএমআই লেখা নেই, আপনি সেখান থেকে বিএমআই ক্যালকুলেট করলেন, তাহলে এটাকে বলা হবে ডেরাইভ ডাটা, মানে প্রাপ্ত ডাটা। এটা আপনি হচ্ছে যে একটু হালকা একটু প্রসেস করে নিয়ে নিছেন। তাহলে এটা হলো প্রাইমারি মানে নিজস্ব নিজের হ্যান্ড দিয়ে যেটা করা হবে। সেকেন্ডারি মানে যেটা হচ্ছে যে অন্য কেউ করে রাখছে অলরেডি, সেখান থেকে আমি যদি হচ্ছে ডেটাকে নিয়ে আসি তাহলে সেটা সেকেন্ডারি ডেটা। আর ডেরাইভ মানে মাঝখানে যদি আমি কোনো ক্যালকুলেশন করে ফেলি, যেমন একজন কেউ হাইট ওয়েট মেজার করে রাখছিল কোনো একটা জায়গায় ডকুমেন্টেশনে, সেখান থেকে আমি ক্যালকুলেশন করে বিএমআই বের করে নিয়ে আসি, ওকে। এখন চলে আসেন হচ্ছে বেসড অন ভেরিয়েবল। ভেরিয়েবলের উপর হচ্ছে ভিত্তি করে ডাটা কি? একটা হলো একটাই যদি ভেরিয়েবল থাকে তাহলে ডেটাটাকে বলা হবে ইউনিভেরিয়েট। ইউনি মানে আমরা জানি একটাই, যেমন কোনো একটা মানে ডেটাতে শুধু লেখা আছে জেন্ডার, শুধু জেন্ডার, তো জেন্ডার তো একটাই জিনিস, তাহলে হচ্ছে যে সেখানে এটা হলো ইউনিভেরিয়েট ডাটা। আবার যদি কোথাও বলে যে জেন্ডারের সাথে ইনকাম লাগাই দিয়েছে, যে জেন্ডার প্লাস ইনকাম, আমি দেখতে চাইলাম যে মানে ডাক্তারদের মধ্যে মেল ডাক্তাররা কেউ কিরকম ইনকাম করে, ফিমেল ডাক্তাররা কিরকম ইনকাম করে, তাহলে দেখেন এখানে মানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো ইনকাম পার্সন টু পার্সন ভ্যারি করতেছে, আবার জেন্ডার মেল ফিমেল ভ্যারি করতেছে, তাহলে এই ডাটাটাকে আমরা বলতেছি বাইভেরিয়েট ডাটা। বাই মানে দুই, বাই মানে দুই, দুইটা ভেরিয়েবল থাকে। আর মাল্টিভেরিয়েট ডাটা হলো মানে বুঝতে পারতেছেন অনেকগুলো ভেরিয়েবল যদি নেওয়া হয়, ওকে। যেমন আমি যদি বলতে চাই যে বাংলাদেশে যে সকল প্রফেশনাল বা পেশাজীবী মানুষ আছে তাদের হলো জেন্ডার এবং তাদের ইনকাম ওয়াইজ আমি হচ্ছে মানে ইনকামটা কিরকম সেটা দেখতে চাই, তাহলে এক নম্বর হলো তাদের প্রফেশন ভ্যারি করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ রিকশা চালক, এর মধ্যে আবার কেউ মেল হবে, কেউ ফিমেল হবে, জেন্ডার এর মধ্যে আবার ইনকাম হচ্ছে একজনের একরকম। তাহলে মাল্টিভেরিয়েট মানে যখন অনেকগুলো ভেরিয়েবল থাকবে সেগুলো জাস্ট শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, কারণ অনেক সময় বায়োস্টেটে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন দিয়ে দেয় যাতে আপনারা পাজল না হয়ে যান, এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করে রাখছি। এখন চলে আসেন খুবই ইন্টারেস্টিং একটা ডেটা আছে, তার নাম হলো বাইনারি ডেটা। বাইনারি ডেটা হচ্ছে যে মানে মুখস্থ করার কোনো দরকার না, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনারা আপনাদের মধ্যে ফর এক্সাম্পল আমি এখানে জিজ্ঞেস করলাম হচ্ছে আমাদের এখানে M35 একজন হচ্ছে পার্টিসিপেন্ট আছে, একজন এসএম আছে, জানি না তারা মেল নাকি ফিমেল, আমি তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই আপনারা আপনারা কি মেল অথবা ফিমেল, এর আনসার হচ্ছে কয়টা হওয়া পসিবল, কে বলতে পারবে? একটা দুইটা। পসিবল। সম্ভাবনা কি আছে, মানে আনসার কি হতে পারে, হয় মেল অথবা ফিমেল। বলতে পারবে যে ভাই আমি মেল আর ফিমেলের মধ্যে একটু ঝুলাঝুলি করতেছি এখন, মানে যে সম্ভব না। আবার যদি আমি বলি ভাই আপনাদের হচ্ছে যে মেরিটাল স্ট্যাটাস, মানে আপনারা কি ম্যারিড অথবা আনম্যারিড, আপনারা হয় বলবেন হয় ম্যারিড না হয় বলবেন আনম্যারিড, কিন্তু বলার সুযোগ নেই যে ভাই আমি বিয়ে হওয়া না হওয়ার মাঝখানে একটু আসি আছি, কিছু পরে হবে হাফ টাইম, এরকম বলার কিন্তু কোনো সুযোগ নেই। ডেটা যখন দিবেন হয় ম্যারিড অথবা আনম্যারিড, তাহলে যে ডেটাগুলো শুধুমাত্র হচ্ছে দুইটা আনসার, অনলি দুইটা আনসার, মানে একটা হলে আরেকটা দেওয়ার কোনো সুযোগ নেই। মেল বললে ফিমেল বলার সুযোগ নেই, বিবাহিত বললে অবিবাহিত বলার সুযোগ নেই। এরকম ডেটাগুলোকে বলা হয় ডিকোটোমাস বা বাইনারি ডেটা। এবং এই ডেটাগুলো একজন বললে আরেকটা এমনিতেই এক্সক্লুডেড হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে যদি ডাক্তার রাশেদ ভাই বলেন যে আমি হচ্ছে ম্যারিড, তাহলে আমরা ধরে নিব যে ওনার আনম্যারিড হওয়ার সম্ভাবনা আর নাই, অর্থাৎ উনি ম্যারিড বলা মাত্র আনম্যারিডটা এখানে নালেন হয় বাতিল হয়ে যাবে। আবার উনি যদি বলে ফেলে যে না আমি আনম্যারিড, তাহলে ওনার ম্যারিড হওয়ার সম্ভাবনা বাতিল হয়ে যাবে। তাহলে এইরকম ঘটনা যেগুলো একটা হলে আরেকটা অটোমেটিক বাতিল হয়ে যায়, এই ঘটনাগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ডেটা। মিউচুয়ালি এক্সক্লুসিভ ডেটা, মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ মানে হচ্ছে যে মানে বেশি দামি এরকম না, মানে একজন আরেকজনকে হচ্ছে এক্সক্লুড করে দেয়, মিউচুয়ালি এক্সক্লুডিং ডাটা, মানে একজন আরেকজনকে এক্সক্লুড করে দেয়। তাহলে ডিকোটোমাস ডাটা মানে খুবই সহজ জিনিস, যেটা হচ্ছে মাত্র দুইটা ভ্যালু হবে, হয় মেল না হয় ফিমেল, ম্যারিড অথবা আনম্যারিড। যেমন কাউকে যদি কোনো মেয়েকে লেডিকে যদি জিজ্ঞেস করেন যে আর ইউ প্রেগন্যান্ট অর নট, আনসার হচ্ছে যে ইয়েস আই এম প্রেগন্যান্ট অর নট, মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো মানে স্টেট অফ প্রেগন্যান্সি হচ্ছে এরকম একটা। এখন আসেন আউটলায়ার বলে একটা জিনিস আছে, এটা কি জিনিস এটা আমি এখন দেখাবো না, এটা একসময় দেখাবো, আপনারা খুব ইজিলি পারবেন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এখন চলে আসেন ভেরিয়েবলগুলো হচ্ছে যে আরো কয়েক ধরনের ভেরিয়েবল আছে, এই জায়গাটা থেকে অনেক সময় আমাদের কোশ্চেন আসে, এটা আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ব। এটা হলো আপনারা মোটামুটি সবাই জানেন যে বিড়ি খাইলে একটা ডিজিজ হয়, তার নাম কি কেউ বলতে পারেন? ক্যান্সার, লাংস ক্যান্সার। সিওপিডি। হ্যাঁ, আপু কিন্তু আউট অফ বক্স থিংকিং করতেছে, সিওপিডি হতে পারে। তো আপুটাই লিখলাম যে বিড়ি খাইলে হচ্ছে যে কার্সিনোমা লাং হতে পারে, অথবা আরেকজন আপু বলছে যে না আপনি ভাইয়া শুধু আরেকজন সিওপিডি, ওকে সিওপিডি হতে পারে, ধরে নিলাম যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে হচ্ছে যে স্মোকিং করলে বা স্মোকার যারা আছে, স্মোকার না আসলে স্মোকিং করলে যেটা হয় সেটা হলো কার্সিনোমা লাং হতে পারে। তো এর মধ্যে যদি বলি যে মানে কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একজন মানুষের, Smoking independent. ভেরি গুড, ইন্ডিপেন্ডেন্ট, কারণ সে বিড়ি খাইতেও পারে নাও খাইতে পারে, এটার উপর কোনো কিছু নির্ভর করতেছে না। কিন্তু যদি বিড়ি খায় তার উপর কিন্তু লাং ক্যান্সার নির্ভর করতেছে। সুতরাং আমি যদি হচ্ছে যে মানে দুইটাকে ক্যাটাগরি করি বা দুইটাকে ভাগ করি বা নাম দিই, তাহলে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না, আর যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর হচ্ছে যে ডিপেন্ড করবে সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে বুঝতে পারছেন যেটা মানে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে, কারণ স্মোকিং করলেই লাং ক্যান্সার হওয়ার সুযোগটা বেশি এখানে। এখন আসেন এই স্মোকিংটাকে যদি আমরা আরেকটা মানে টার্মিনোলজি দিতে চাই, এই দুইটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের মধ্যে কোনটা কারণ আর কোনটা ফলাফল, কে কজ কে ইফেক্ট, কজ হচ্ছে Smoking, smoking, আর effect ফলাফল হচ্ছে হচ্ছে কার্সিনোমা লাং বা সিওপিডি। ওকে ভেরি গুড, আপনারা যা বলবেন আমি তাই লিখবো আজকে। তাহলে স্মোকিং হচ্ছে যে কজ আর হচ্ছে যে লাং কার্সিনোমা হচ্ছে যে ইফেক্ট, ওকে। আমি যদি বলি কোনটা এক্সপোজার আর কোনটা আউটকাম, তাহলে কি বলবেন? এক্সপোজার হচ্ছে স্মোকিং আর আউটকাম হচ্ছে সিএনএস। ভেরি গুড, এক্সপোজার মানে রিস্ক ফ্যাক্টরের প্রতি এক্সপোজার, আর আউটকাম হচ্ছে যে এই হচ্ছে যে কার্সিনোমা লাং। তাহলে দেখেন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিন্তু আরো কিছু নাম আছে, আর নামগুলো কি কি? এটাকে বলা যেতে পারে কজ বলা যেতে পারে, এটাকে এক্সপোজার বলা যেতে পারে, এটাকে রিস্ক ফ্যাক্টর বলা যেতে পারে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আরো কিছু নাম আছে, এটা হলো ইফেক্ট বলা যেতে পারে, এটা হচ্ছে আউটকাম বলা যেতে পারে, রেজাল্ট বলা যেতে পারে, কেস বলা যেতে পারে, অনেক কিছুই বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক। তাহলে দেখেন ভাই আমরা আমাদের সেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যেটা হচ্ছে যে মানে আপনি চাইলে পারপাসফুলি ম্যানিপুলেট করতে পারেন, মানে কেউ চাইলে বিড়ি খাইতে পারে নাও খাইতে পারে। এটা আরো কিছু নাম যেমন এক্সপোজার হতে পারে, কজ হতে পারে, ইনপুট হতে পারে, প্রেডিক্টর হতে পারে, রিস্ক ফ্যাক্টর হতে পারে। আমরা ওই স্মোকিংটাকে যেটাকে বোঝাচ্ছি আর ডিপেন্ডেন্ট মানে কার্সিনোমা লাং, সেটা আরেক নাম আমরা আদৌ করে রাখতে পারি, আউটকাম আদৌ করে বলতে পারি যে ভাই এটা ইফেক্ট হতে পারে, কেউ বলতে পারে না আমি আউটপুট নামে রাখবো, কেউ বলতে পারে আমি রেসপন্স নামে রাখবো, অল আর কারেক্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্লিয়ার।
এখন আসেন এরকম একটা সিনারিও যদি হয় যে কেউ একদম মানে ভাতের সাথে সাথে লবণ খায়, ওকে? তাহলে লবণ খাইলে কি হয় কেউ কি বলবেন? ভাই আপনারা সল্ট হাইপারটেনশন। তাহলে আমি সংক্ষেপে একটু লেজি মানুষ হাইপারটেনশন এইচটিএন দিয়ে লিখলাম হাইপারটেনশন হয়। আর হাইপারটেনশন হলে অনেক কিছু হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফারশন হতে পারে, স্ট্রোক হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো আমার সব হলো আমি কার্ডিওলজি মায়োকার্ডিয়াল ইনফারশন। তাহলে এবার এখন আমাকে বলেন যে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে মানে ভেরিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? সল্ট ইন্ডিপেন্ডেন্ট। Salt independent. এমআই H হচ্ছে dependent. independent। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে সল্ট, আর যদি আমরা হলো ডিপেন্ডেন্ট চিন্তা করি তাহলে সেটা হলো এমআই। MI. তো এই যে দেখেন মাঝখানে যে একটা হচ্ছে যে মানে দালালের মতো একটা কাজ করতেছে একটা জিনিস, অর্থাৎ Intervening. সল্ট হাইপারটেনশন, হাইপারটেনশন যাদের হয় তাদের হলো এমআই মানে স্ট্রোক হয়। তাহলে এই মাঝখানে যেটা সেটাকে বলা হবে ইন্টারভেনিং ভেরিয়েবল। ইন্টারভেনিং মানে মাঝখানে দালালের মতো কাজ করে। তার মানে যে বেশি সল্ট ইনটেক করে তার হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থেকে এমআই হয়। তাহলে ভাই আপনারা পরীক্ষা যদি আপনাদের এরকম একটা সিনারিও দেয় যে সাপোজ হচ্ছে যে একটা রিসার্চ গবেষণা করতেছে যে একজন মানুষ সল্ট ইনটেক করলে সেখানে হাইপারটেনশন হয় কিনা, হাইপারটেনশন হলে সেটার আবার উপর এমআই এর কোনো ইফেক্ট আছে কিনা। তাহলে এখানে হাইপারটেনশন কোন ধরনের ভেরিয়েবল আপনাকে পরীক্ষা দিবে? এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা কি ইন্টারভেনিং ভেরিয়েবল, এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাকি এটা হলো কনফাউন্ডিং ভেরিয়েবল? এখন আমরা কনফাউন্ডিং আসি না, তাহলে কি হবে आंसर? হাইপারটেনশন ইন্টারভেনিং হবে। কিন্তু ভাই আপুরা এবারে যদি আমি সিনারিওটা এরকম দিয়ে দিই তাহলে এর आंसर কি হবে কেউ একটু বলেন দেখি। তো শুরুতে দিলাম যে হাইপারটেনশনের কারণে হচ্ছে যে এমআই হয়। এবারে বলেন এবারে হাইপারটেনশন কোন ধরনের ভেরিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট। Independent. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ এবারে কেন ইন্টারভেনিং বলতেছি না? কারণ সরাসরি হাইপারটেনশন এবারে হচ্ছে যে এমআই কে এফেক্ট। এবারে মানুষ সল্ট খাইছে না খাইছে এটা দেখার কোনো বিষয় নেই। সরাসরি হাইপারটেনশনটা হচ্ছে যে এমআই কে এফেক্ট করছে। তাহলে যদি মাঝখানে একটা ভেরিয়েবল হিসেবে এটা থাকতো তখন আমি এটা বলতাম ইন্টারভেনিং। ইন্টারভেনিং মানে মাঝখানে কোনো একটা দশা। আর সরাসরি যদি এফেক্ট করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই জায়গায় এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এমআই হচ্ছে যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আগেরটাতে যেখানে বলছিলাম যে সল্টের কারণে হাইপারটেনশন, সল্ট ইনটেকের কারণে সেখান থেকে এমআই। তাহলে এই জায়গাটাতে হচ্ছে যে হাইপারটেনশন হচ্ছে একটা ইন্টারভেনিং ভেরিয়েবল। তাহলে ভাই আপনারা পরীক্ষা যদি দেয় তাহলে আপনারা একটু লজিক খাটে आंसर দিবেন, তাহলে আপনারা মানে কষ্টটা মানে आंसरটা হচ্ছে যে মিস হবে না। এখন চলে আসুন আপনাকে আমি হচ্ছে যে আমাদের এখানে অনেক ভাই আপুরা আছে তারা চিন্তা করলেন যে সকল মানুষের হাইপারটেনশন হয় তাদের হচ্ছে যে এমআই বেশি হয়। এটা নিয়ে একটা গবেষণা করার চিন্তা ভাবনা নিয়ে আপনি চিন্তা করলেন ঢাকা মেডিকেল কলেজের সিসি থেকে আমি কিছু ডেটা কালেকশন করব। এরকম ডেটা আমি যতগুলো এমআই পেশেন্ট আছে সবগুলোকে জিজ্ঞেস করব যে ভাই বা তাদের প্রেশার মেপে দেখব যে ভাই তোমার হাইপারটেনশন আছে কিনা, প্রেশারের ওষুধ খাইতে কিনা, আমি তোমার একটু প্রেশারটা মেপে দেখতে চাই। তো প্রেশারটা মেপে তুমি দেখলা যে ম্যাক্সিমাম মানে যতগুলো প্রেশার হচ্ছে হার্ট অ্যাটাক করছে তাদের মোটামুটি 60 or 70% পেশেন্টেরই দেখা গেল যে হচ্ছে যে এই এমআই পেশেন্টগুলোরই হচ্ছে হাইপারটেনশন আছে। তার মানে তুমি একটা মানে থিওরি দাঁড় করাইলা যে হাইপারটেনশনের হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে মানে হাইপারটেনশন ইজ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর এমআই, এটা আপনারা হচ্ছে বলে ফেলেন। কিন্তু ভাই আপনারা দেখেন যে আপনি কি মানে জোর গলায় বলতে পারবেন যে এই শুধু হাইপারটেনশনের কারণেই তার এমআই হইছে, অন্য কোনো কারণে তার এমআই হয়নি, এটা কি বলার সুযোগ আছে? না। আরো রিস্ক ফ্যাক্টর আছে। আপনি যখন জানেন যে এই এমআই এর আরো অনেক কারণ আছে, যেমন এই এমআই এর কারণ হতে পারে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এই এমআই এর আরো কারণ হতে পারে সিগারেটের কারণে এমআই হতে পারে, এই এমআই এর কারণ হতে পারে ডিসলিপিডেমিয়ার কারণে হতে পারে, এই এমআই এর কারণ হতে পারে অন্যান্য ড্রাগ মিসইউজের কারণে হচ্ছে যে এমআই হতে পারে, আর অনেক আরো কারণে এমআই হতে পারে, যেগুলো সরাসরি হচ্ছে যে এমআই কে এফেক্ট করতে পারে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে সরাসরি এফেক্ট করতে পারে। কিন্তু আপনি গেছেন সরাসরি এমআই পেশেন্টগুলোকে ব্লাড প্রেশার মাপছেন বা জিজ্ঞেস করছেন তার হাইপারটেনসিভ কিনা, এই ডেটা নিয়ে এসে আপনি হচ্ছে পাবলিশ করেছেন। আপনি এত বড় একটা বেলুন ফুলায় হচ্ছে যে পাবলিকেশন জার্নাল রেডি করছেন, কিন্তু যখন পাবলিকেশন দেওয়ার জন্য আপনি যাদের কাছে পাঠাচ্ছেন তারা জিজ্ঞেস করলো যে আচ্ছা এই মানুষগুলো কি ডায়াবেটিস দিয়ে এমআই হতে পারে না, এই মানুষগুলো কি সিগারেটের কারণে এমআই হতে পারে না, এই মানুষগুলো কি ডিসলিপিডেমিয়ার কারণে এমআই হতে পারে না। এবারে দেখেন আপনার হচ্ছে কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে কি থাকবে, কমতে থাকবে। এই যে যেই সকল হচ্ছে যে মানে ভেরিয়েবলের কারণে আপনার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে ধীরে ধীরে, ইমানের জোর কমে যাচ্ছে, এই ভেরিয়েবলগুলো যারা আলাদা করে সরাসরি ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে হচ্ছে যে এফেক্ট করতে পারে, এই জিনিসগুলোকে বলা হয় কনফাউন্ডিং ভেরিয়েবল। কনফাউন্ডিং ভেরিয়েবল তাহলে কনফাউন্ডিং ভেরিয়েবল কি জিনিস? যেগুলো হচ্ছে যে আপনার মানে সরাসরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মানে অন্যভাবে এফেক্ট করতে পারে, এগুলোকে বলা হয় কনফাউন্ডিং ভেরিয়েবল। তো এটা মজা করে মনে রাখেন যে জিনিসগুলো থাকলে আপনার হচ্ছে রিসার্চের কনফিডেন্স কমে যাবে, ইমানের জোর কমে যাবে, সেগুলো হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। তাহলে ভাই আপুরা সাপোজ আপনি চিন্তা করতেছেন মনের মধ্যে এবার জিত চাপছি যে আমার এইভাবে আমার মতো একজন রিসার্চারকে আমি দেখাই থাকবো যে আমার একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হলো হাইপারটেনশন, দেখাবো। তাহলে বলেন তো ভাই আপনারা এইবার যদি আপনি ডেটা কালেক্ট করতে যান কোন পেশেন্টগুলোকে আপনি বেছে বেছে বাদ দিবেন? Diabetes insipidity আছে দেখো। যাদের এমআই Confounding variable আছে। হচ্ছে বাদ দিতে হবে, যাদের এমআই হয়েছে এবং সিগারেট আছে তাদেরকে বাদ দিতে হবে, কারণ আপনি জানেন এমআই মানে কারণ হলো ডায়াবেটিসের কারণে এমআই হতে পারে, সিগারেটের কারণে হতে পারে, ডিসলিপিডিয়ার কারণে হতে পারে। তাহলে এই পেশেন্টগুলোকে আপনাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে গবেষণার মধ্যে থেকে। এমআই আছে এবং এই ডায়াবেটিস সিগারেট ডিসলিপিডিয়া আছে, আল্লাহর রাস্তায় বাদ, কারণ তাদের ইনফরমেশন নিলে আপনি জোর গলায় এমআই এর যে একটা রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশন এটা আপনি বলতে পারবেন না। তার মানে একটা রিসার্চের ক্ষেত্রে এই কনফাউন্ডিং ভেরিয়েবলগুলোকে আমাদেরকে কি ইনক্লুড করতে হয় নাকি এক্সক্লুড করতে হয়? মানে আপনার দলের এক্সক্লুড করতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমাদের মানে এসএসসি পার্ট 1 পরীক্ষা আসে অনেক সময় যে কনফাউন্ডিং ভেরিয়েবলস কোন ভেরিয়েবলসগুলোকে পরীক্ষায় এক্সক্লুড করে নিতে হয়। এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল নাকি কনফাউন্ডিং ভেরিয়েবল? কোনটা? কনফাউন্ডিং। Confounding. তাহলে দেখেন আমাদের পড়াগুলো কত মজা, কত ইজি, মানে কোনো ঝামেলা নেই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বুঝছি যেটা মানে স্মোকিং কজেস লাং ক্যান্সার, তাহলে স্মোকিং তাহলে বিড়ি খাইতে পারে নাও খেতে পারে, এগুলো অনেকগুলো নাম আছে আমরা দেখে ফেলছি। ডিপেন্ডেন্ট মানে যেটা আরেকজনের উপর নির্ভর করে, যেমন কার্সিনোমা লাংটা স্মোকিং এর উপর ডিপেন্ড করছিল, যার কারণে এখানে কার্সিনোমা লাং হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর মাঝখানে যদি একটা কোনো জিনিস চলে আসে যেমন হচ্ছে যে সল্ট ইনটেকের যে কথাটা বললাম, সল্ট ইনটেকের কারণে হাইপারটেনশন, হাইপারটেনশনের কারণে হচ্ছে এমআই, তাহলে এই যে হাইপারটেনশনটা হচ্ছে একটা ইন্টারভেনিং ভেরিয়েবল। আর কনফাউন্ডিং ভেরিয়েবল হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু ইন্টারভেনিং ভেরিয়েবলের মতো মাঝামাঝি কিন্তু না, সে কিন্তু আমি কিন্তু বলি নাই যে হলো হাইপারটেনশনের কারণে ডায়াবেটিস হয়, ডায়াবেটিসের কারণে এমআই হয়, এরকম ভাবে যদি বলতাম তাহলে কিন্তু ডায়াবেটিসকে আমি ইন্টারভেনিং বলতে পারতাম। এখানে কিন্তু আমি অন্যভাবে বলছি যে সরাসরি ডায়াবেটিস মেলাইটাস আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এফেক্ট করছে। তাহলে যে সকল ভেরিয়েবল সরাসরি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অন্যভাবে এফেক্ট করতে পারে সেগুলো বলা হয় কনফাউন্ডিং ভেরিয়েবল। এবং এই কনফাউন্ডিং ভেরিয়েবলের কারণে স্যারের কনফিডেন্স মানে জোর কমে যায়, এইজন্য এই জিনিসগুলোকে এক্সক্লুড করে হয়, এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে আলাদা। তাহলে এরা যারা মানে থিসিস করবেন বা যে কোনো সময় এই কনফাউন্ডিং গুলোকে স্যার বলবে যে কনফাউন্ডিং গুলোকে এক্সক্লুড করে নিয়ে আসো, তখন মনে হবে কনফাউন্ডিং জিনিস এই মাঝখানে ভেজাল আমাকে জিনিসগুলো হচ্ছে কনফাউন্ডিং। ভাই একটা হ্যাঁ কোশ্চেন ছিল, মানে একজন স্মোকার যদি হিমোপ্টাইসিস নিয়ে আসে তারপর ডায়াগনোসিস হলো সিওপিডি, এখানে ইন্টারভেনিং কোনটা হবে? স্মোকার হেমোপ্টাইটিস, লাং ক্যান্সার ডায়াগনোসিস হলো। ভাই আরেকবার স্মোকার সে হিমোপ্টাইসিস নিয়ে আসে, এখন ইনভেস্টিগেশন করার পরে লাং ক্যান্সার ডায়াগনোসিস হলো, এখানে মানে ইন্টারভেনিং কোনটা হবে? ইন্টারভেনিং হেমোপ্টাইটিসকে আসলে এভাবে আনা ঠিক আমার মনে হয় না মানে ঠিক হবে, কারণ হলো স্মোকিং এর কারণে না হেমোপ্টাইটিস আদৌ এখানে হচ্ছে হেমোপ্টাইসিস আসলে ভেরিয়েবল হয়, এটা হবে না। হ্যাঁ মানে এখানে হেমোপ্টাইসিস আদৌ কোনো ভেরিয়েবল হিসেবে কাজ করবে কিনা? মানে না ভাই এখানে কোনো ভেরিয়েবল হিসেবে কাজ করবে না, কারণ হচ্ছে যে এটা আসলে মানে হেমোপ্টাইটিসের কারণে লাং ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নেই। হিমোপ্টাইসিস তো ভাইয়া একটা সিম্পটম। এটা হ্যাঁ কিন্তু জিনিস না। এই জন্য বলছি যে এটা হলো যেমন নিউমোনিয়া পেশেন্টের হেমোপ্টাইটিস হতে পারে, একটা মানুষের ব্রঙ্কাইটিস থাকলে হেমোপ্টাইটিস, লাং ক্যান্সারের কারণে হেমোপ্টাইটিস, তাহলে এই হেমোপ্টাইটিসের কারণে কি লাং ক্যান্সার হলো এরকম বিষয়টা কিন্তু মানে হয় না। যার কারণে এখানে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্মোকিং আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কার্সিনোমা লাং, হেমোপ্টাইটিস কোনো ভেরিয়েবলের মধ্যে আসা কথা না। দ্যাটস ফাইন। এখন চলে আসেন আরেকটা দুটো জিনিস আমরা জানি, সেটা হলো রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। এটা হলো মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস।
সেটা হলো দেখে মনে হচ্ছে যে দুইটা খুবই মস্ত বড় জিনিস, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। তো ভ্যালিডিটি মানে তো আপনারা বোঝেন যে অনেক সময় বলে না যে এই ডাটাটা ভ্যালিড, এই ডাটাটা ভ্যালিড না। আর রিলায়েবিলিটি মানে হচ্ছে বিশ্বস্ত, মানে বিশ্বাসটাকে করা যায়। তো বিষয়টা কিরকম? ধরে নেন আপনি গবেষণা করতে চাচ্ছেন যে মানে আজকে আমাদের ক্লাসে যতজন মানুষ আছে তাদের হলো সবার হলো সাপোজ হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার লেভেল আপনি দেখতে চাচ্ছেন। ফাস্টিং ব্লাড সুগার লেভেলের একটা গড় দেখতে চাচ্ছেন, মিন ফাস্টিং ব্লাড সুগার লেভেল আমাদের ক্লাসে যতজন আছে সবার দেখতে চাচ্ছেন। কিন্তু দেখা গেল যে এইভাবে রিসার্চ করতে গিয়ে আপনি মাঝখান থেকে আমাদের ডেভিডসন ভাইকে খুঁজে পাচ্ছেন না, অথবা হচ্ছে যে আমাদের শামিমা আপুকে খুঁজে পাচ্ছেন না, অথবা হচ্ছে ডায়মন্ড মানে যিনি আছেন ওনাকে ডক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি কোনোভাবে আপনাকে দৈব চয়নে বলা হলো যে আজকে ক্লাসে যারা আছে, যারা আজকে ক্লাসে সবাই উপস্থিত আছে, আপনি জেনে নিলেন সবার হলো ফাস্টিং ব্লাড সুগারের গড় হলো ধরে নিলেন যে 5.1, এটা হলো গড়। এই জিনিসটা আপনাকে কেউ মনে করেন ফেরেশতা এসে জেনে দিয়েছে যে না আজকে ক্লাসে যারা থাকবে তাদের সবার ফাস্টিং ব্লাড সুগারের গড় হলো 5.1 মিলিমোল পার লিটার। এটা আপনাকে একজন ফেরেশতা বলে দিয়েছে। তো আপনি এই জন্য আপনি কি করলেন, কয়টা হচ্ছে গ্লুকোমিটার নিয়ে আসলেন, বিভিন্ন গ্লুকোমিটার নিয়ে এসে আপনি হচ্ছে যে সবার কাছ থেকে হচ্ছে ডেটা কালেক্ট করা শুরু করলেন। তো এক নম্বর গ্লুকোমিটার সে সবার কাছ থেকে ডেটা নিয়ে আসছে, সে ডেটা নিয়ে এসে বলছে যে সবার হলো গড় মনে করেন যে দিয়ে দিয়েছে হলো 7.1। আর দুই নম্বর গ্লুকোমিটার 7.1 একবার দিছে, সে আরেকবার দিছে হলো 4.9, আরেকবার দিছে হচ্ছে যে মনে করেন যে 5.5। তাহলে বলেন তো ভাই এবং আপুরা এই যে গ্লুকোমিটারটা, এই গ্লুকোমিটারটা হচ্ছে যে ডেটা কি মানে আমাদের আসল যে অ্যাকচুয়াল যে মানে ফাস্টিং ব্লাড সুগার লেভেল তার ধারে কাছে মানে কয়বার রিডিং দিছে, ধারে কাছে দিছে নাকি মানে বেশি দূরে দূরে গেছে, দূরে চলে গেছে। একটু বেশি দূরে গেছে। কারণ দেখেন 7.1 দিছে, একবার হচ্ছে 4.9 দিছে, মানে অনেক দূরে চলে গেছে। তার মানে সে হচ্ছে আসল ফ্যাক্টর কাছাকাছি নাই, ওকে অনেক দূরে চলে গেছে। কিন্তু এই গ্লুকোমিটারটা যেটা দুই নম্বর গ্লুকোমিটার, দুই নম্বর কোম্পানি গ্লুকোমিটার, সে সবার হচ্ছে যে মানে ব্লাড প্রেশার হচ্ছে যে মেপে একবার গড় করছিল, সেই গড়ের মান আসছিল হচ্ছে 5.1, আরেকবার গড় করছিল সেখানে মান আসছে 5.1, আরেকবার গড় করছিল সেটা মান আসছে 5.2। এবার বলেন তো মানে তার হচ্ছে যে ভ্যালুটা কি হচ্ছে যে আমাদের আইডিয়াল ভ্যালু অনেক কাছে না? জি ভাইয়া। সবার যে অ্যাকচুয়াল যে গড় মানে ভ্যালু তার কিন্তু অনেক কাছাকাছি। আরেকটা গ্লুকোমিটার যেটা আছে গ্লুকোমিটার 3, সে সবসময় হচ্ছে যে ভ্যালু দিচ্ছে হলো ধরে নেন এরকম, যে সে সবসময় ভ্যালু দিচ্ছে হলো 7.1, 7.2, 7.3। তাহলে এই যে 3 নাম্বার গ্লুকোমিটার সে কি আসলে হচ্ছে যে মানে ট্রু ফ্যাক্টরের কাছাকাছি আছে নাকি ট্রু ফ্যাক্টর থেকে অনেক দূরে আছে? আসল ফাস্টিং ব্লাড সুগারের কাছাকাছি অনেক দূরে আছে। তাহলে দেখেন এই গ্লুকোমিটারের মানটা আমাদের অ্যাকচুয়াল যে গড় মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগারের একেবারে কাছাকাছি যে গ্লুকোমিটারের মানটা, সেই মানটাকে আমরা বলবো হচ্ছে যে ভ্যালিড, সেই মানটাকে আমরা বলবো ভ্যালিড। তাহলে ভ্যালিডিটি বলতে কি বোঝায়? সহজ কথা আমরা বলি, ভ্যালিডিটি বলতে বোঝায় ডেটা ক্লোজ টু দ্য ফ্যাক্ট, মানে অ্যাকচুয়ালি সবার হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার যেটা আমাকে হচ্ছে যে মনে করেন একদম আমি ঘুমের মধ্যে জানছি সবার ফাস্টিং ব্লাড সুগার হলো গড় হলো 5.1। তো যে গ্লুকোমিটারটা এই অ্যাকচুয়াল মানে ব্লাড সুগারের কাছাকাছি নিয়ে যাবে, মানে একেবারে ক্লোজ টু দ্য ফ্যাক্টের কাছাকাছি নিয়ে যাবে, সেটাকে আমরা বলবো ভ্যালিড। তাহলে এখানে হচ্ছে ভ্যালিড ভ্যালু হলো 2 নাম্বার গ্লুকোমিটার। এখন আসেন যেটা হচ্ছে যে মানে এই 3 নাম্বার গ্লুকোমিটার সে কি করছে দেখেন, তার মান কিন্তু আমাদের হচ্ছে যে অ্যাকচুয়াল মানের কাছাকাছিও নেই, ধারে কাছেও নেই। সে সবসময় কত মান দিচ্ছে 7.1, 7.2, 7.3, কিন্তু তার ভ্যালুটা দেখেন কিন্তু ফ্লাকচুয়েট করে, তার ভ্যালুটা কিন্তু সবসময় হচ্ছে যে মানে একই রকম ভ্যালু দিচ্ছে 7.1, 7.2, 7.3, মানে খুব কাছাকাছি রেঞ্জে কিন্তু ফ্লাকচুয়েট করতেছে না, মানে খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে না। যেটা গ্লুকোমিটার 1 নাম্বার করছিল, গ্লুকোমিটার 1 নাম্বার একবার 7.1 দেয়, একবার 4.9 দেয়, একবার 5.5 দেয়। তার মানে এক এক সময় এক এক কথা বলে, ভদ্রলোকের এক কথা থাকে না। এরকম যেই মানটা সবসময় একই রকম ভ্যালু দেয়, একই রকম যতবার তাকে জিজ্ঞেস করবেন একই রকম প্রায় কাছাকাছি ভ্যালু দেয়, এই জিনিসটাকে বলা হয় রিলায়েবিলিটি। তাহলে এখানকার রিলায়েবল ডাটা যদি বলি, তাহলে রিলায়েবল ডাটা হচ্ছে এটাও বলা যেতে পারে, রিলায়েবল ডাটা হচ্ছে এটাও বলা যেতে পারে, দুইটাই হলো রিলায়েবল ডাটা। কারণ দেখেন এইখানকার 7.1, 7.2, 7.3 মানে মোটামুটি কাছাকাছি ভ্যালু, সে যদিও ভুল দিচ্ছে কিন্তু ভদ্রলোকের মতো এক কথাই বলতেছে বারবার, যতবার রিডিং দিচ্ছে একই রকম রিডিং। তাহলে এটা হলো রিলায়েবল, এটা হলো রিলায়েবল। কিন্তু দেখেন এই দুইটা হলো রিলায়েবল হলো, এর মধ্যে ভ্যালিড কোনটা বলেন তো ভাই আপনারা? ভ্যালিড কোনটা? জি টু। 2 নম্বরটা। 2 নাম্বার ভ্যালিড। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে ডাটাটা ভ্যালিড হবে, সে অবশ্যই রিলায়েবল হবে, সে অবশ্যই রিলায়েবল হতে বাধ্য। কিন্তু যেটা হচ্ছে যে রিলায়েবল সেটা যে সবসময় ভ্যালিড হবে এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ দেখেন সে সবসময় ভদ্রলোকের মতো এক কথা বলতেছে কিন্তু সবসময় একটা রং রিডিং দিচ্ছে। তাহলে রিলায়েবল ডাটা মানে সে সবসময় একই রিডিং দিবে কিন্তু সে হলো ক্লোজ ফ্যাক্টর কাছাকাছি নাও দিতে পারে। তো যাই হোক এটা একটা ধারণা জাস্ট, এটা আমাদেরকে মানে একবার একটা কোশ্চেন আসছিল যার কারণে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। তাহলে আমরা আসলে রিলায়েবিলিটি ভ্যালিডিটি এক কথা যদি বলি, ভ্যালিডিটি মানে একটা ডেটা ক্লোজ টু দ্য ফ্যাক্ট, মানে অ্যাকচুয়াল যা ভ্যালু তার কাছাকাছি যদি হয় তাহলে সেটা হলো ভ্যালিড। আর রিলায়েবল মানে যদি সবসময় একই রকম, সবসময় এগ্রিমেন্টাল বা আইডেন্টিক্যাল, সবসময় একই রকম যদি হচ্ছে যে রেজাল্ট শো করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রিলায়েবল ডেটা। তাহলে যে ডাটাটা হলো ভ্যালিড সে অবশ্যই রিলায়েবল হবে, কিন্তু রিলায়েবল ডাটা সবসময় ভ্যালিড নাও হতে পারে, রিলায়েবল ডাটা সবসময় ভ্যালিড নাও হতে পারে। তাহলে ভাইয়া লেকচার শিটে কোথায় আছে? আচ্ছা লেকচার শিট আছে, আমি আপনাদেরকে লেকচার শিটটাও দেখাই দেব ইনশাআল্লাহ, লেকচার শিটও আছে আমি আপনাদেরকে দেখাই দেব। এখন চলে আসেন হচ্ছে ডেটা কালেকশনের মেথড। ডেটা কালেকশনের মেথড হচ্ছে যে কোয়ালিটেটিভ ডেটাকে আমরা কিভাবে কালেক্ট করব এবং কোয়ান্টিটেটিভ ডেটাকে কিভাবে কালেক্ট করব। তো এটা মুখস্থ করার কোনো দরকার নাই, কোয়ান্টিটেটিভ গুলোর নাম দেখেন খুবই অল্প আছে, আমরা সেটা দিয়ে মনে রাখি। কোয়ান্টিটেটিভ ডেটা হলো মেজার করার মানে কালেক্ট করার একটা সবচেয়ে ভালো উপায় হলো মেজারমেন্ট। যেমন আপনি কার ব্লাড প্রেশার মেজার করতে চান, ব্লাড সুগার লেভেল মেজার করতে চান, সবকিছু মেজার করতে পারেন, অথবা আপনি ল্যাবরেটরিতে টেস্ট করতে পারেন। আর কোয়ালিটেটিভ ডেটার জন্য আপনি অনেক কিছু করার সুযোগ আছে, যেমন আপনার অবজারভেশন করার সুযোগ আছে। চুপচাপ বসে আপনি আকাশে তারা গুনতে থাকবেন, যে আকাশে তারা কোনটা কখন ওঠে, কোনটা আলো বেশি, কোনটা আলো কম, এগুলো হলো অবজারভেশন। জাস্ট অবজারভেশন থেকে আপনি একটা কোয়ালিটেটিভ ডেটা নিতে পারেন। এরপর ইন্টারভিউ, আপনি কয়েকজন মানুষকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার মনে দুঃখটা কিরকম, লাল, বেগুনি, নীল, কোন কালারের, লাল কষ্ট, নীল কষ্ট, হলুদ কষ্ট ইত্যাদি। এরপর ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন মানে যে এরকম চেয়ার টেবিলে আপনি কয়েকজন মানুষকে হচ্ছে যে একটা টপিকের উপর নিয়ে এসে, যেমন মাঝে মাঝে দেখবেন যে প্রথম আলো, ডেইলি স্টার, এরপর বিভিন্ন পত্র-পত্রিকা বিভিন্ন মানুষজনকে নিয়ে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে, মানে বিভিন্ন ইস্যুতে তাদের ডিসকাশন থাকে। এরপর থাকে হলো কি ইনফরমেন্ট ইন্টারভিউ। এটা কিরকম এটা জাস্ট ধারণা দিয়ে দিই। সাপোজ হচ্ছে আপনার চিন্তা হলো যে আমি সুন্দরবনের মানুষের আশেপাশের মানুষের জীবনযাত্রাটা কিরকম তা আমি হচ্ছে জানতে চাই, অথবা আপনার মানে ইচ্ছা হলো যে আচ্ছা বাংলাদেশের যে বান্দরবান খাগড়াছড়ি আছে সেখানকার যারা উপজাতি আছে তাদের জীবনযাত্রার মান কি সেটা জানতে চাই। তো আপনি এই গবেষণার জন্য দেখা গেল যে আপনার লাগেজ ব্যাগ বস্তা সব নিয়ে চলে গেলেন বান্দরবন, যে দেখলেন যে কুকিচিন আপনাকে ওয়েলকাম জানায়, তাদের বাসা নিয়ে রান্না করে খাওয়ার জন্য একটা রেডি হয়ে গেল। এটা কিরকম হয়ে গেল একটা বিব্রতকর অবস্থা। অথবা আপনি খুলনায় গেছেন হচ্ছে মানুষের জীবনযাত্রা দেখার জন্য, দেখা গেল আপনার জীবনযাত্রা দেখার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আপনার সামনে এসে হাজির হয়েছে। আপনি কি যাবেন সেখানে গবেষণা করার জন্য? আমার মনে হয় না যাওয়া উচিত। তাহলে আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেখানে যে সকল লোক বসবাস করে তাদের মধ্যে যারা একটু শিক্ষিত, তারা একটু মানে সবার উপর নজর রাখে, যেমন সেখানকার চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, তাদেরকে আপনি ডেকে নিয়ে আসতে পারেন। ডেকে নিয়ে তাদেরকে হচ্ছে বসে তাদের কাছ থেকে মানে শুনতে পারেন যে আসলে তাদের জীবনযাত্রা কিরকম, তাদের সমস্যা কি কি, কিভাবে সমাধান করা যায়। তাহলে এই যে সকল মানুষ মানে মেইন মানুষ যারা হলো ইনফরমেশন দিতে পারে, এদেরকে বলা হয় কি ইনফরমেশন, এদেরকে নিয়ে ইন্টারভিউ করা যেতে পারে। আর সবশেষে যেটা করা যেতে পারে কোশ্চেন
কোশ্চেন মানে আপনি কতগুলো কোশ্চেন করবেন, এটা মনে হয় আমার জানার মধ্যে আপনারা সবাই ফেস করছেন। আপনাদের এমবিবিএস লাইফে দেখবেন বিভিন্ন স্যাররা এসে মাঝে মাঝে হচ্ছে কোশ্চেন আনসার দেখেন মেডিকেল স্টুডেন্টদেরকে, আপনার ডিপ্রেশন আছে কিনা, ডিপ্রেশন থাকলে কখন বেশি হয়, মানে আইটেমের আগে না আইটেমের পরে আমাদের দিত মাঝে মাঝে, মানে বিভিন্ন স্যাররা এসে হচ্ছে আমাদের থিসিস করতে পারে। তো এই কোশ্চেনগুলো দেওয়া যেতে পারে। তবে এখানে একটা মানে ছোট একটু মানে ক্লিয়ার ক্লারিফিকেশন বিষয় আছে। এই কোশ্চেনটা যে সবসময় কোয়ালিটিভ ডেটার জন্য হবে এরকম না। এটা হলো দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ওপেন এন্ডেড আর একটা হলো ক্লোজ এন্ডেড বলে ভাগ করা হয়। যেটা হচ্ছে ক্লোজ এন্ডেড অর্থাৎ মানে আমি আগে থেকেই সব ফরম্যাট করে দিলাম, যেমন মানুষের বয়স কত, মানুষের ইনকাম কত, এরকম যদি আমি ফিক্স করে দিই সবকিছু, তাহলে হচ্ছে যে সেগুলো কোয়ান্টিটিভ ডেটার জন্য ব্যবহার করা যায়। আর ওপেন এন্ডেড যেগুলো সেগুলো কোয়ালিটিভ। ভাই পরীক্ষায় এত ঝামেলা করার দরকার নেই, আপনি আপাতত ধারণা মনে রাখেন যে কোশ্চেন হিসেবে এটা কোয়ালিটিভ ডেটার মধ্যে মনে রাখেন। তাহলে এখান থেকে সামারি হলো কোয়ান্টিটিভের জন্য জাস্ট দুইটা, মেজারমেন্ট ল্যাব টেস্ট, আর বাকি যা আছে সবই হলো কোয়ালিটিভ ডেটার জন্য। এখন আসলে ডেটা প্রেজেন্টেশন, ভাই এবং আপুরা ডেটা প্রেজেন্টেশন আমাদের মানে আজকে পড়বো না, এটা ইনশাআল্লাহ আমরা আগামী ডিসকাস করব ডেটা প্রেজেন্টেশনটা। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করব, সেটার নাম হলো স্যাম্পলিং টেকনিক। ভাই এবং আপুরা যে কেউ বলতে পারেন স্যাম্পলিং টেকনিক কি জিনিস? যে কেউ? Population থেকে sample নেওয়ার যে technique। লটারি করে যে ইয়া করে লিস্ট করে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার যে টেকনিক। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে ডিসকাশন করে আসছি যে অনেকগুলো পপুলেশন থাকে, সেখানে সবার উপর আমরা মানে আমাদের ডেটা কালেক্ট করতে পারি না। তো আমরা এই যে পপুলেশন থেকে আমরা স্যাম্পলগুলোকে সিলেক্ট করি, এই সিলেক্ট করার পদ্ধতির নাম হলো স্যাম্পলিং টেকনিক বা স্যাম্পলিং বলা যেতে পারে। এখন আসলে এই স্যাম্পলিং টেকনিক হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, খুব ইজি জিনিস। সেটা হলো একটা হলো মানে লটারি টাইপের ভিত্তি করে, সেটা হলো র্যান্ডম স্যাম্পলিং। আরেকটা হচ্ছে যে মানে র্যান্ডম মানে হচ্ছে যে র্যান্ডম মানে তো আপনারা জানেন দৈবক্রমে, বাংলাটা হলো দৈবক্রমে। ভাই বাংলা আরো কঠিন, র্যান্ডম টাইম মনে হয় সহজ, মানে আমার কাছে মনে হয় বাংলা তো আরো কঠিন হয়। দৈবক্রমে, যেটা দৈবক্রমে চুজ করা হবে সেটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং, আর যেগুলো দৈবক্রম থাকে না সেগুলোকে বলা হয় নন র্যান্ডম স্যাম্পলিং। তো দেখেন নন র্যান্ডম স্যাম্পলিং এগুলো আবার অনেকগুলো নাম আছে। যেগুলো র্যান্ডম স্যাম্পলিং তার আরেকটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং। কেন প্রবাবিলিটি আসলে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এটা আরেকটা হলো নন পারপাসিভ, মানে আপনার পারপাস সার্ভ করবে না এরকম, মানে পারপাস সার্ভ করবে কিন্তু মানে আপনি পারপাসফুলি তাদেরকে সিলেক্ট করতে পারবেন না। আনবায়াসড, এখানে বায়াসড হওয়ার সুযোগ নেই। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং এভাবে হলো এদের নাম। তো এগুলো নামগুলো মনে রাখবেন, অনেক সময় এগুলো পরীক্ষা দিয়ে দেয়। র্যান্ডম স্যাম্পলিং আর কি নাম থাকবে। তো সহজ কথা যদি বলি, সাপোজ হচ্ছে আমরা এখানে যারা আজকে ক্লাসে আসি, আমরা এখানে একটা রেফারেল ড্র ঘোষণা করতে পারতাম সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে, তাহলে সবার নাম দিয়ে দিতাম। তাহলে ভাই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 65 পার্টিসিপেন্ট আছে। তাহলে এর মধ্যে হচ্ছে যে আমাদের ইসরাত আপুর নাম ওঠার সম্ভাবনা কতটুকু কে বলতে পারবেন? একবার যদি আমি হচ্ছে যে নাম মানে 65 জনের মধ্যে আমি লটারিতে যদি একবার হচ্ছে নাম তুলি, এর মধ্যে ইসরাত আপুর নাম ওঠার সম্ভাবনা কতটুকু? 1/65। এটা আমরা ওই যে হলো ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি ম্যাথ করে আসলাম, সম্ভাব্যতার ম্যাথ করে আসলাম। যে 65 জনের যেহেতু নাম আছে, এখান থেকে একটা নাম তুললে যে কোনো একজনের নাম ওঠার সম্ভাবনা মাত্র 1/65। আচ্ছা, এখন যদি ডাক্তার রাশেদ ভাই ওনার নাম ওঠার সম্ভাবনা কতটুকু কেউ বলতে পারবেন? 1/65 1/65। তারপরে ফারহানা আপু ওনার 1/65। তার মানে সবারই এখানে হচ্ছে যে সম্ভাবনা 1/65, অর্থাৎ সবার নাম ওঠার সম্ভাবনা কিন্তু এখানে সেম। এখানে হচ্ছে যে এই জন্য আমরা কারোর উপর বায়াস হচ্ছে না, এই জন্য এই প্রবাবিলিটি স্যাম্পলিংটার নাম হলো আনবায়াস স্যাম্পলিং। মানে এখানে বায়াসনেস থাকার কোনো উপায় নেই। এখন আপনাদের মাথায় কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, ভাই বায়াসনেস জিনিসটা কি? এটা খাই না। খুব ইজি জিনিস। বায়াস মানে কারো প্রতি হচ্ছে যে পক্ষপাতদুষ্ট হওয়া, পক্ষপাতিত্ব করা। তো পক্ষপাতিত্ব কিরকম? যেমন ধরেন আমি এখানে লটারির মধ্যে যদি আমি এখন চিন্তা করি যে না আমি এখানে হচ্ছে রাশেদ ভাই নামটা রাখবো, শাহিন ভাই নামটা রাখবো, এরপরে হচ্ছে যে সামনে আপনার নাম, জারিন আপুর নাম, ওনাদের নামটা রাখবো, তাহলে এটা হলো আর মানে র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে থাকবে, এটা হলো বায়াস স্যাম্পলিং হবে বা আমার প্রবাবিলিটি স্যাম্পলিং থাকবে না, তখন সেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হবে। তাহলে র্যান্ডম কেন বলা হচ্ছে? কারণ এই যে আমি হঠাৎ করে একটা মুড়ি থেকে মানে টান দিচ্ছি, কার নাম উঠবে আমি জানি, এইজন্য এটাকে র্যান্ডম বলা হচ্ছে। প্রবাবিলিটি কেন বলা হচ্ছে? যে সম্ভাব্যতার ম্যাথগুলো এর মতোই কাজ করতেছে, এইজন্য এটাকে আমরা প্রবাবিলিটি ম্যাথ বলছি। এরপর এটাকে নন পারপাসিভ কেন বলতেছি না? কারণ নন পারপাসিভ কেন বলতেছি? কারণ হচ্ছে কি যে পারপাসিভ যখন বলবো তখন আমি আমার ইচ্ছা মতো না, যেমন আমি যদি এখানে কয়েকজন ছেলেদেরকে নিয়ে গবেষণা করতে চাই, তাহলে আমি এখান থেকে আমি যে কয়েকজন ডাক্তার রাশেদ ভাই আছেন, এরপরে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি ওমর ভাই আছেন, তাদের নাম আমি হচ্ছে মানে পারপাসফুলি সিলেক্ট করে নিতে পারি। তাহলে এই জন্য সেটা আমার কেন নিচ্ছি? কারণ আমার সুবিধা, আমি তাদের সাথে কমিউনিকেট করতে সুবিধা। তো এই জায়গায় কিন্তু আমি হচ্ছে নিজের ইচ্ছা মতো সবাইকে সিলেক্ট করতে পারতেছি না, এই জন্য এটাকে বলা হয় নন পারপাসিভ স্যাম্পলিং। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিংও বলা হয়। তো যাই হোক, অনেকগুলো নাম আছে, এগুলো আমরা দেখে ফেললাম। তো এই স্যাম্পলিংগুলোর মধ্যে অনেকগুলো নাম হচ্ছে যে মানে ক্যাটাগরি আছে। এগুলো কি? একটা নাম হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, জাস্ট সিম্পল, এর নাম হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এবং আরেকটা আছে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, যেটা একটু সিস্টেম করা হবে। এরপর দেখেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এবং সবগুলোর মাঝখানে দেখেন হচ্ছে র্যান্ডম কথাটা লেখা আছে, র্যান্ডম স্যাম্পলিং করা হয়। এরপর ক্লাস্টার স্যাম্পলিং আছে, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ স্যাম্পলিং। তাহলে এই জিনিসগুলো একটু হচ্ছে নামগুলো মনে রাখবেন, পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় কোনটা র্যান্ডম স্যাম্পলিং আর কোনটা নন র্যান্ডম স্যাম্পলিং। নাম মুখস্থ করার দরকার নাই, কারণ দেখেন এই যেগুলো র্যান্ডম স্যাম্পলিং সবগুলো নামের মধ্যে র্যান্ডম কথাটা লেখা আছে। ওকে, শুধুমাত্র নিচে কয়েকটা মনে রাখতে হবে, ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ, এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে, ক্লাস্টার, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ। তাহলে আমাদের মোটামুটি র্যান্ডম স্যাম্পলিংগুলো হয়ে গেল। এখন আসেন নন র্যান্ডম স্যাম্পলিং যেগুলো, সেগুলোর মধ্যে আবার কিছু নাম আছে, যেমন হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং এবং কনসিকিউটিভ স্যাম্পলিং। তো পরীক্ষা অনেক সময় ডিপ কোশ্চেন, স্যার একটা দুষ্টামি করে ডিপ কোশ্চেন দিয়ে দেয় যে একজন মানুষের একটা গাঁজাখোরের উপর আপনি হচ্ছে যে থিসিস করবেন, যে গাঁজাখোরের চোখ কেমন দেখায়, তাহলে তার জন্য কোন স্যাম্পলিংটা ভালো হবে, এটা একটা এসবি দিয়ে দিল। তখন তো আপনার মাথা দশ হবে, এটা কি আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করব, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, মাল্টি ফেজ, মাল্টি স্টেজ, হাই করে আমি কোন জায়গায় আছে, মানে বিপদ অবস্থা। তো সেটা আমরা ক্লিয়ার করব, খুব ইজি জিনিস, আমরা এক এক ক্লিয়ার করি। তো লাস্ট এক নাম্বার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ভাই এটা বাংলা অর্থ লিখে রাখবেন হচ্ছে লটারি, সিম্পল লটারি, যেটা সেটা লটারি করা। তো সেটা কিরকম? সেটা মানে অনেক সময় আমরা দেখে থাকি যে একটা লটারিতে আমরা কি করি, সবগুলো মানুষের নাম হচ্ছে যে আমরা একটা লটারি হচ্ছে যে মুড়ির মধ্যে ফেলাই, সেখান থেকে একজন মানুষের নাম আমরা তুলে ফেলি, এটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সাপোজ আপনার পপুলেশন হচ্ছে যে 1000 জন, 1000 জন হচ্ছে আপনার পপুলেশন, সেখান থেকে আপনি 20 জনকে নেবেন, তাহলে আপনি লটারি করে 1 2 3 4 করে 20 জনের নাম উঠে ফেলেন, বাস শেষ। এটার নাম হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ একজন মানুষের নাম ওঠার সম্ভাবনা, এটা কি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে নাকি সবারই সম্ভাবনা সমান? কি বলবেন? সবারই সম্ভাবনা সমান। সবারই সম্ভাবনা সমান। তাহলে পরীক্ষা ঘুরে পেঁচে এরকম দেয় যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ একজন মানুষের নাম ওঠার সম্ভাবনা সবার জন্য সমান নয়, এটা হলো একেবারে তাজা মিথ্যা কথা। সবার নাম ওঠার সম্ভাবনা সবার জন্য সমান, তাজা সত্য কথা। ওকে, তাহলে এভাবে আপনারা আনসার করবেন, ভেরি ইজি। তো এখন ভাই আপনারা এটা একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা কি রকম? যে আপনি 1000 জনের জন্য এরকম একটা মুড়ি বানায় সুন্দর করে একটা লটারি করে ফেলেন, যেটা আমরা ইন্টারনাল লাইফে করতাম। কিন্তু এখন চিন্তা করেন, আমি যদি এরকম চিন্তা করি যে ঢাকা শহরে যতগুলো রিকশা পুলার আছে, আমি সবগুলো রিকশা পুলারের মনে করেন ফাস্টিং ব্লাড সুগার লেভেল মাপতে চাই। এখন আপনি কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সেটা করা সম্ভব? না, আপনাকে তাহলে বিশাল বড় একটা হচ্ছে যে লটারি বাক্স করতে হবে। বুঝতে পারছেন? এই লটারি বাক্সের মধ্যে সাঁতার দিয়ে ভিতর থেকে আপনাকে একটা টিকিট কিনতে হবে, মানে বিশাল একটা ঝামেলা। এবং আরো একটা সমস্যা আছে, সেটা হলো কিরকম সমস্যা? দেখেন, সাপোজ এরকম একটা ক্লাস, এই ক্লাসে মনে করেন সব স্টুডেন্টরাই ভালো, সেখান থেকে যদি আপনি মনে করেন এখানে হচ্ছে 20 জন স্টুডেন্ট থাকে, সেখান থেকে আপনি যদি 2 জন স্টুডেন্ট লটারি করে নেন, তাহলে আপনি সবগুলো যেহেতু ভালো স্টুডেন্ট, আপনি হচ্ছে 2 জন স্টুডেন্ট, মানে সবাই যেহেতু ভালো, কেউ যেহেতু খারাপ নেই, সুতরাং 2 জন স্টুডেন্ট নিয়ে দিলেন। তাদের আপনি আইকিউ লেভেল জাস্ট করে দেখতে পারেন যে এই স্কুলের বাচ্চাদের আইকিউ লেভেলটা কেমন। ঠিক আছে, আপনার উপর কেউ আপত্তি করবে না। এটা ধরেন বাংলাদেশের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি, তাহলে ধরেন এনডিসি পোলাপান যারা পড়াশোনা করে, এনডিসি যারা আছে মোটামুটি সবাই মেধাবী বলা চলে, ভিএনসি যারা আছে মোটামুটি সবাই মেধাবী বলা চলে। তো সেখানকার যদি আমি হচ্ছে যে মানে যত স্টুডেন্ট আছে 1300-1400 স্টুডেন্ট, তাদের কাছ থেকে যদি আমি 50 জন স্টুডেন্টকে নিয়ে যদি গবেষণা করতে চাই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের আইকিউ লেভেল কেমন, তারা পেপার পাবলিশ করলে কেউ আপত্তি করবে না, কারণ ওখানকার সবগুলো মেরিটোরিয়াস, কেউ কোনো কোশ্চেন করবে না। কিন্তু এখন আসেন যদি এরকম একটা স্কুলের কথা বলি, আমাদের গ্রামের স্কুলে যেখানে থাকে সাধারণত ফার্স্টের যে হচ্ছে স্টুডেন্ট থাকে, সে হলো সুপার ট্যালেন্ট স্টুডেন্ট, সে অনেক বেশি ট্যালেন্ট।
কিন্তু পিছনে ব্যাক বেঞ্চার যে থাকে সে একেবারে হাবলু টাইপের একজন স্টুডেন্ট, একেবারে হচ্ছে যে বোকাশোকা গাধা টাইপের একজন স্টুডেন্ট থাকে ব্যাক বেঞ্চার, যার মাথায় পড়া ঢোকেই না, মাথায় তো পড়া ঢোকেই না, উল্টা যেটা বলে যেটা মাথায় থাকে সেটা আর বের হয়ে যায়, এই একটা অবস্থা। তাহলে এই স্কুলে যদি আপনি লটারি করেন এবং সেখান থেকে যদি এমন তো হতে পারে যে আপনার লটারিতে 100 জন ছাত্রের মধ্যে 1 থেকে 20 রোলের মধ্যে আপনার হচ্ছে যে 10 জন ছাত্র চলে আসছে, তাহলে বলেন তো এবার এই 10 জন ছাত্রকে পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করবে কি করবে? 1 থেকে 20 রোলের মধ্যে 10 জন হচ্ছে ছাত্র চলে আসছে, না পুরো ক্লাস রিপ্রেজেন্ট করবে। কারণ এগুলো সবগুলো সুপার ট্যালেন্ট, অনেকে পড়াশোনা করে। আবার এমন তো হতে পারে যে এগুলো হলো 90 থেকে 80 রোল মানে 100 রোল নাম্বার যেগুলো আছে সেখান থেকেই 10টা ছেলের নাম উঠে গেছে আপনার লটারিতে, হতেও পারে, তাই না? তাহলে এই 10 জন স্টুডেন্ট ওই ক্লাসে সবার হলো মানে মেধাকে রিপ্রেজেন্ট করে কিনা? না করে না। পারেন। আর করে না, কারণ এগুলো হলো শেষের দিকে রোল নাম্বার মানে এগুলো হচ্ছে একেবারে গালাগুলো টাইপের, মানে খুবই মানে যে ব্রেন লুজ টাইপের আছে, আমরা যেরকম ছিলাম, আমি যেরকম ছিলাম। যাই হোক, তো এই স্টুডেন্টদেরকে দিয়ে আপনি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেটা পাবেন না, তখন হয়ে যায় কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা আমাদের জন্য টাফ হয়ে যায়। তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দুই জায়গায় টাফ হয়ে যায়। এটা হলো কি একটা যদি হিউজ ডেটা হয়, অনেক বড় পপুলেশন, এই পপুলেশন আপনি হচ্ছে যে চাইলেও বিশাল বড় মুড়ি করে একটা বিশাল ড্রাম করে তার মধ্যে লটারি চালাতে পারবেন। দুই নাম্বার, যখন পপুলেশনটা হোমোজেনাসলি হচ্ছে থাকে না, হোমোজেনাস মানে সবগুলো মানুষ একই রকম ক্যারেক্টারে থাকে না, একজন একই রকম ক্যারেক্টার, আপনি যে জিনিসটা নিয়ে গবেষণা করতেছেন সেখান থেকে একটা স্যাম্পল টানলে সবার রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা আপনি পাবেন না, তখন আপনাকে কি করতে হবে? একটু সিস্টেম করতে হবে। সেই সিস্টেমেটিক মানে স্যাম্পলটার নাম হলো সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। তাহলে দুই নাম্বারটার নাম চলে আসে সিস্টেমেটিক র্যান্ডম। এখানে করব, সেখানে কি করতে পারি আমি? সেখানে আমি ধরে নিলাম যে একটা ক্লাসে আমার হচ্ছে যে স্টুডেন্ট আছে হলো 100 জন, টোটাল স্টুডেন্ট 100 জন। ওকে, তাহলে আমার পপুলেশন কতজন কে বলবেন? যে কেউ, আমি এদের উপর গবেষণা করতেছি। 100 জন। ভেরি গুড। এখন ধরেন ভাই বা আপুরা, আমি চিন্তা করতেছি আমি এদের মধ্যে থেকে আমি মাত্র হচ্ছে যে 5 জন স্টুডেন্টকে নিয়ে গবেষণা করব, 5 জন। তাহলে আমার স্যাম্পল কতজন হবে? 5 জন। 5 জন। এবার আমি চিন্তা করলাম যেহেতু আমি 100 জন থেকে মাত্র 5 জন নিব, আমি তাহলে এই হলো মানে ক্লাসের মানে এই মানে শ্রেণীর মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে তাদের আমি কতজন পর পর আমি লটারি টানবো সেটা আমি একটা ক্লাস ইন্টারভাল বের করতে চাই। তাদের একটা হলো ক্লাস ইন্টারভাল বের করতে, ক্লাস ইন্টারভাল। সেটা কিরকম জিনিস? আমি এই 100 কে 5 দিয়ে ভাগ করে আমি দেখব যে আমার হলো কতজন পর পর আমার হচ্ছে লটারিটা করতে হবে। 100 কে 5 দিয়ে ভাগ করি তাহলে 20। আমি 20 জন পর পর যদি আমি লটারির নাম রাখি তাহলে দেখেন আমার 1 থেকে 20 রোলের মধ্যে আমি একজন পাবো, 20 থেকে 40 রোলের মধ্যে আমি একজন পাবো, 40 থেকে 80 60 রোলের মধ্যে আমি একজন পাবো, এরপর 60 থেকে 80 নাম্বার রোলের মধ্যে একজন পাবো এবং সবার শেষে 80 থেকে 100 নাম্বার রোলের মধ্যে আমি একজন পাবো। তার মানে আমার ক্লাসের সবার মেধাবী ছাত্ররা আসবে, ক্লাসের সবার শেষে একবারে মানে একেবারে লেদা বাচ্চা যেটা আছে হাবলু টাইপের সেটাও কিন্তু চলে আসবে। ওকে, তো এই জন্য আমরা কি করলাম? আমরা আগে প্রথমে ক্লাস ইন্টারভাল বের করলাম। ক্লাস ইন্টারভাল কিভাবে বের করলাম? টোটাল পপুলেশনকে আমরা স্যাম্পল সাইজে ভাগ করলাম, ওই যে ভাগফলটা পাওয়া গেল, এটা হলো ক্লাস ইন্টারভাল। এখন আমি করব কি? আমি 1 থেকে 20 নাম্বার রোল যেটা ছিল, এই 1 থেকে 20 রোল নাম্বারের মধ্যে আমি লটারি করব, এটার মধ্যে আমি লটারি করব, 1 থেকে 20 নাম্বার রোলের মধ্যে আমি লটারি করব। লটারিতে দেখা গেল যে আমার হচ্ছে যে রোল নাম্বার 7 হচ্ছে যে আমার কাছে লটারিতে উঠছে, তাহলে রোল নাম্বার 7 আমার একটা স্যাম্পল। এরপর বলেন তো কতজন পরে আমরা আবার পরে স্যাম্পল নেব? ভাই আপনারা বলেন। 20 থেকে 40 20 আর 7, এই যে এখানে প্রথমটা যেহেতু 7 ছিল 20 এর সাথে 7 যোগ করেন, তাহলে পরের স্যাম্পলটা কত নাম্বার হলো? 27। 27 এরপর আরো 20 যোগ করেন, তারপরের স্যাম্পলটা কত হবে? 47। এরপরের রোল নাম্বার কত হবে? 67 রোল নাম্বার। 67 এরপরটা হলো 87। 87 হচ্ছে মানে কত? এরপর তো 107 হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, মানে 5 নাম্বার স্যাম্পল হয়ে গেছে। তাহলে দেখেন আপনি একেবারে সবচেয়ে মেধাবী স্টুডেন্টও পাচ্ছেন, আবার সবচেয়ে একেবারে হাবলু টাইপের স্টুডেন্টও আপনি পেয়ে গেছেন। ওকে, তাহলে এই যে প্রথমটাতে, এবার লটারি কি আমরা সবগুলোতে করছিলাম নাকি শুধুমাত্র প্রথমটাতে আমরা করছিলাম? বলেন দেখি ভাই আপনারা। প্রথমটাতে। শুধুমাত্র আমরা প্রথমটাতে লটারি করেছিলাম এবং এই লটারির ইফেক্ট সবগুলোর উপর পড়ছে। দেখেন এখানে যে 27 সিলেক্ট হয়েছে তার উপর পড়ছে, 47 এর উপর পড়ছে, 66 এর উপর, মানে 87 এর উপর। কিরকম? কারণ এই লটারিতে যদি 7 না উঠে, এখানে যদি মনে করেন 3 উঠতো তাহলে বাকিগুলো চেঞ্জ হতে কি হতো না? এটাও বাকিগুলো কি হতো না? হয়ে যেত কিন্তু। বাকিগুলো 20 করে দেখেন, এটা যদি 3 হতো তাহলে আমি 23 রোল নাম্বারকে নিতাম, এখানে 43 কে নিতাম, এখানে 63 কে নিতাম, এখানে হচ্ছে যে আপনার 83 কে নিতাম। তার মানে এই একটা লটারি আমার হলো সবগুলোর উপর ইফেক্ট। তার মানে দেখেন এখানে আমি লটারি করছি, অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং করছি, একটু সিস্টেম করে করছি। এইজন্য এটাকে বলা হয় সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, বা এর আরেক নাম আছে কোয়াসি র্যান্ডম স্যাম্পলিং। এই কোয়াসি শব্দটা দেখে ঘাবড়ানোর কিছু কথা নেই, মানে ঘাবড়ানোর কিছু নেই। কোয়াসি শব্দের অর্থ হলো সেমি, সেমি মানে অর্ধেক, ওই যে আমরা সেমিফাইনাল বলি না, ওইরকম টাইপের। মানে এটা হলো কিছুটা র্যান্ডম স্যাম্পলিং এর অর্ধেকের মতো। যেমন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা সবগুলো হলো লটারি করে টানছি, কিন্তু সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এ আমরা একজনকে লটারি করে টানছি আর বাকিগুলো আমরা ধরে আমি হচ্ছে সিলেক্ট। তাহলে ভাই আমরা সিম্পল এবং সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। দিবে। ওকে, এখন চলে আসেন হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইডটা কি জিনিস? স্ট্র্যাটিফাইড জিনিসটা কি রকম? আচ্ছা, আমরা এখন আমাদের চিন্তা করলাম যে সাপোজ আমাদের ধরে নিলাম যে ডক্টরদের মধ্যে, ডক্টর নাম ধরে নিলাম, চিন্তা করলাম যে সস্তা উদাহরণ দিই যে ডিএমসির 5th ইয়ারে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে ধর্মকর্ম কে কেমন পালন করে? ওকে, ধর্মকর্ম কে কেমন পালন, কে কেমন হচ্ছে ধর্মভীরু, এটা আমি দেখতে চাই। কে কেমন ধর্মভীরু, পাস মানে রিলিজিয়াস অ্যাক্টিভিটি কে কেমন করে, এটা আমি দেখতে চাই। এটা আমার গবেষণা হচ্ছে। এখন আমি সেখানে মনে করেন যে তাহলে আমার পপুলেশনকে ডিএমসির 5th ইয়ারে যতজন স্টুডেন্ট আছে সবগুলো আমার হলো পপুলেশন। আমি তাদের কাছ থেকে মনে করেন টোটাল পপুলেশন ধরে নেন হলো 220 জন, আমি এদের কাছ থেকে মোটামুটি আমি হচ্ছে 40 জন স্টুডেন্টকে নিয়ে আমি হচ্ছে গবেষণা করতে চাই। তাহলে এই 40 জনকে আমি যদি এখন হচ্ছে ওরকম লটারিতে নাম রাখি তাহলে অসুবিধা আছে কিনা কেউ বলতে পারবেন? সিম্পল র্যান্ডম হয়তো সপ্তাহে তো সবাই নামাজ পড়ে। হ্যাঁ, এটাই হলো মানে কথা। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটাই কারণ আমরা দেখতেছি তাদের ধর্মকর্ম। কারণ এখন একজন মুসলিম যে তার 5 বার নামাজ পড়তে হয়, একজন হিন্দু যিনি ওনাকে হয়তো মানে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাতে হয়, একজন খ্রিস্টান যিনি ওনাকে হয়তো আমরা জানি ওনার একটা স্পেসিফিক টাইম হয়তো মানে প্রেয়ার করতে হয়। আবার অন্য ধর্মকর্ম যারা আছেন ছোট ছোট ধর্ম তাদের হয়তো মানে ছোট ছোট বলতে বাংলাদেশের যারা হলো নৃগোষ্ঠী আছে তাদের হলো আবার অন্যরকম একটা সিস্টেম থাকতে পারে। তো এক একজনের ধর্মের কাজকর্ম এক এক রকম। এখন মুসলমান 5 বার নামাজ পড়ে বলে সে বেশি ধার্মিক, আর মানে যিনি হিন্দু আছে উনি সন্ধ্যাবেলা একবার প্রদীপ জ্বালায় বলে সে হলো ধার্মিক না, এই মানে ভিত্তিতে কিন্তু আমি বলতে পারবো না। তার কারণে আমাকে কি করতে হবে? আমাকে তখন হচ্ছে যে এই ক্লাসে যতগুলো মানে স্টুডেন্ট আছে আমি হচ্ছে ধর্মের উপর ভিত্তি করে আমি সবগুলো স্টুডেন্টকে কতগুলো হচ্ছে স্ট্যাটামে আমাকে ভাগ করতে হবে, স্ট্যাটামে ভাগ করতে হবে। আমি সেখানে কি করলাম? মুসলিমকে একটা স্ট্যাটাম মানে একটা হলো আলাদা করে গুচ্ছের মতো করে ভাগ করলাম, হিন্দু যারা তাদেরকে একটা গুচ্ছ ভাগ করলাম, খ্রিস্টান যারা তাদেরকে একটা হচ্ছে গুচ্ছ ভাগ করলাম, বুদ্ধিস্ট যারা তাদেরকে একটা গুচ্ছ ভাগ করলাম, এবং এদের মধ্যে থেকে আমি টোটাল স্যাম্পল পাই নেব 40টা। তো এবার আমি যতগুলো মুসলিম আছে এদের কাছ থেকে আমি হচ্ছে যে মানে 10 জন নিয়ে নিলাম, যতগুলো মুসলিম আছে তাদের মধ্যে লটারি করে 10 জন, যতগুলো হিন্দু আছে তাদের মধ্যে লটারি করে 10 জন, যতগুলো বৌদ্ধ আছে তাদের কাছ থেকে লটারি করে 10 জন, যতগুলো খ্রিস্টান আছে তাদের কাছ থেকে লটারি করে 10 জন। তাহলে এটা দেখেন আমি প্রথমে কি করছি? আমার হলো পুরো পপুলেশনটাকে কতগুলো স্ট্যাটামে ভাগ করছি, কতগুলো গুচ্ছে ভাগ করছি। এরপরে এই গুচ্ছের যতজন পপুলেশন ছিল তাদের কাছ থেকে আমি লটারি করে 10 জন করে নিয়ে এরকম আমি 40 জন একটা স্যাম্পল বানাইছি। এরপরে আমি এই 40 জনকে জিজ্ঞেস করব ভাই আপনি মুসলিম, তাহলে আপনি কয়বার নামাজ পড়েন? 4 বার, 5 বার নাকি 6 বার নাকি পড়েন না? আবার যে হিন্দু তাকে বলবো যে আপনি মন্দিরে যান তো ঠিকমতো, খ্রিস্টান তাকে জিজ্ঞেস করবো যে আপনি হচ্ছে গির্জায় যান তো ঠিকমতো। এই যে দেখেন যখন আমার মানে পপুলেশনটা হোমোজেনাস থাকে না, মানে সব আমি যে গবেষণাটা করতেছি সেই গবেষণার আঙ্গিকে যখন আমি চিন্তা করতেছি আমার পপুলেশনটা হোমোজেনাস না, একই রকম না, তখন আমি তাদেরকে স্ট্যাটামে ভাগ করে তাদের কাছ থেকে লটারি। এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। কারণ এখানেও র্যান্ডম করতেছি। কিভাবে র্যান্ডম করলাম? ওই যে মুসলমান যে কয়জন ছিল, ধরেন মুসলিম ছিল হলো 50 জন ধরে নিলাম, সেখান থেকে আমি মাত্র 10 জন, তাদের মধ্যে কিন্তু লটারি করে আমি 10 জন। এইজন্য এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। ওকে,
আচ্ছা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন প্লিজ। ভাই, যে এই যে আমরা যে স্টেটমেন্টগুলো করলাম, এখানে যে আমরা 10 জন সিলেক্ট করছি প্রত্যেকটা ধর্ম থেকে, এই যে এটা কি আমরা এই 10 জন কি আমরা লটারির মাধ্যমে করছি নাকি নিজের ইচ্ছা মতো করছি? না না, এই 10 জন লটারির মাধ্যমে করছি ভাই। এই 10 জন যতজন হচ্ছে যে মুসলিম ছিল স্টুডেন্ট ওই ক্লাসের ফিফথ ইয়ারে, তাদের মধ্যে থেকে আমি 10 জন হচ্ছে লটারি করে নিয়েছি। এইজন্য এই জায়গায় র‍্যান্ডম কথা আসছে, বুঝতে পারছেন? আমি জি যদি ভাই, ইচ্ছা ঠিক করে আছে। নিতাম তাহলে এখানে লটারির কোনো গল্পই আসবে না, এটা হলো র‍্যান্ডম স্যাম্পলিং হবে। Right. আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এখন চলে আসেন হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টারটা হচ্ছে যে কিরকম? সাপোজ আমরা দেখতে চাই যে বাংলাদেশের যত গার্মেন্টস ওয়ার্কার আছে, এই গার্মেন্টস ওয়ার্কারদের মধ্যে হচ্ছে যে মানসিক অবস্থাটা কিরকম, মানে মেন্টাল ডিপ্রেশনটা কিরকম কাজ করে, মানে গার্মেন্টস ওয়ার্কারদের হচ্ছে যে মানে ডিপ্রেশন কিরকম আছে বা মানসিক অবস্থাটা কিরকম আছে, এটা আমরা দেখতে চাই। এখন চিন্তা করলে ভাই এবং আপুরা, এই ডিপ্রেশনটা কি হচ্ছে যে মানে একজন গার্মেন্টস ওয়ার্কার মানে সে মেল হলে থাকবে, ফিমেল হলে থাকবে না, এরকম কি কোনো ইস্যু আছে? বা হিন্দু হলে থাকবে, মুসলিম হলে থাকবে না, বৌদ্ধ হলে থাকবে, খ্রিস্টান হলে থাকবে, এরকম কি কোনো ইস্যু আছে? নাই। না। কারণ অবস্থা সবাই খারাপ থাকতে পারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এরপরে হচ্ছে যে মেল তারা থাকতে পারে, ফিমেল থাকতে পারে, ইভেন চিলড্রেন যারা চাইল্ড লেবার থাকে তারা থাকতে পারে। এই জন্য দেখেন এবারে কিন্তু আমার ডেটাটা কিন্তু মোটামুটি হোমোজেনাস, মোটামুটি হোমোজেনাস। এবারে আমি কি করব? আমি যদি বাংলাদেশের যতগুলো গার্মেন্টস আছে, আমি সব গার্মেন্টসে গিয়ে যদি আমি এরকম লড়াই করার চিন্তা করি যে আচ্ছা এখানে মানে একটা গার্মেন্টসে মনে করেন 2000 কর্মী আছে, আমি বললাম যে ভাই আমি আপনার হচ্ছে গার্মেন্টসে একটু গবেষণা করতে আসছি, আপনার গার্মেন্টসে হচ্ছে 2000 জন থেকে আমি হচ্ছে লড়াই করে এখান থেকে 20 জন নিব। তাহলে এভাবে করে আমি প্রত্যেক গার্মেন্টসে গিয়ে যদি এরকম লড়াই করি, মানুষজন আমার লাঠি ধরে পিটাবে, অথবা দেখা গেল কিছু গার্মেন্টস আমাকে ঢুকতে দিবে, বলবে যে আমি রাস্তায় খাইতে পারি এখানে আসলে মানে গবেষণা করতে, তারাই দিবে। তার মানে আমার ভার্চুয়ালি সবগুলো হচ্ছে যে গার্মেন্টসে গিয়ে বা যতগুলো গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের সবগুলো হচ্ছে যে নাম্বার নিয়ে এরকম হচ্ছে লড়াই করাটা আমার পক্ষে সম্ভব নয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, তখন ডেটাগুলো এরকম হচ্ছে যে মানে হোমোজেনাস ডাটা, তখন আমরা কি করতে পারি? প্রত্যেকটা গার্মেন্টসকে আমরা হলো একটা করে গুচ্ছে ভাগ করতে পারি। প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে গুচ্ছ, প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে গুচ্ছ, ওকে? প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে গুচ্ছ। এরকম করে দেখা গেল যে ঢাকা শহরে আপনি টোটাল হচ্ছে গার্মেন্টসের সংখ্যা পাইলেন, সাপোজ হচ্ছে যে ধরে নিলাম যে 200টা হচ্ছে গার্মেন্টস আছে, ওকে? 200টা গার্মেন্টস। আপনি এর মধ্যে থেকে 20টা গার্মেন্টসকে হচ্ছে যে আপনি লটারি করে সিলেক্ট করবেন, 20টা গার্মেন্টসকে লটারি করে সিলেক্ট করবেন, লটারি করুন। 200টা গার্মেন্টস থেকে 20টা গার্মেন্টসকে লটারি করে সিলেক্ট করবেন। সাপোজ এই গার্মেন্টসের নাম আসলো, এই গার্মেন্টসের নাম আসলো, এই গার্মেন্টসের নাম আসলো। আপনি তখন যে গার্মেন্টসগুলোর নাম আসছে সেই গার্মেন্টসগুলোর সবগুলো লেবারকে এর মধ্যে আওতায় এনে তাদের কাছ থেকে ডেটা সিলেক্ট। তাহলে দেখেন এবারে কিন্তু আপনার অ্যাপ্রোচ করাটা ইজি। কারণ কি আপনি এই গার্মেন্টসের ম্যানেজারের সাথে একটু স্পিড মানি দিয়ে হোক অথবা তার সাথে খাতি দিয়ে হোক বা তাকে হেল্প সার্ভিস দিয়ে হোক, তাকে বলেন যে ভাই আপনার খুবই দরকার, আপনার এখান থেকে আমার স্যাম্পল নিতে হবে। আপনি সবগুলো হচ্ছে ওয়ার্কারকে একসময় দুপুরে লাঞ্চের সময় ডেকে তাদের কাছ থেকে আপনি ডেটা কালেক্ট করতে হবে। একইভাবে সবগুলো হচ্ছে ডেটা কালেক্ট। তাহলে দেখেন ক্লাস্টার এবং হচ্ছে যে মানে স্ট্র্যাটিফাইড যেটা বলছিলাম সেটা যখন হচ্ছে যে আমার ডেটাগুলো হচ্ছে হোমোজেনাস ছিল না, সেই সময় আমরা যেটা করছিলাম সেটা হলো স্ট্র্যাটিফাইড। আর ক্লাস্টার যেটা সেটা হচ্ছে যে আমার ডেটা যখন হোমোজেনাস তখন আমি হচ্ছে যে বিভিন্ন মানে ক্লাস্টারে হচ্ছে যে আমার ডেটাগুলোকে ভাগ করে নিই, তারপর আমি স্যাম্পল দিই, ওকে? তো আরেকটা এখানে ছোট্ট একটা কথা আছে, এই স্ট্র্যাটিফাইডটা হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ আমরা নিজেরা ভাগ করে নিয়েছিলাম। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলোকে আমরা হচ্ছে যে আমাদের গবেষণার জন্য আমরা ভাগ করে নিয়েছি। আর ক্লাস্টার যেটা এটা অনেকটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ন্যাচারালি, যেখানে হচ্ছে যে গুচ্ছ করে আছে। যেমন মেডিকেল কলেজগুলোকে কিন্তু আপনার গার্মেন্টসগুলোকে কিন্তু আমি ভাগ করি। গার্মেন্টসগুলো এমনিতে কিন্তু এক একটা কোম্পানি করে আগে থেকেই ভাগ করা আছে, ন্যাচারালি ভাগ করা আছে। কিন্তু দেখেন আমি যখন ঢাকা মেডিকেল স্টুডেন্ট নিয়ে গবেষণা করছি তখন আমি ঢাকা মেডিকেল স্টুডেন্টগুলোকে আর্টিফিশিয়ালি হচ্ছে কিন্তু। তাহলে ভাই আপনার স্ট্র্যাটিফাইড এবং ক্লাস্টার নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে না? আরো বলতে হবে না, ঠিক আছে? ভাইয়া স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে নিজে সবটা ভাগ করে নেওয়া। মানে আমি যেটা বুঝছি সেটা আপনাকে মানে বলছি আরকি। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা হচ্ছে যে আমি নিজে থেকে হোমোজেনিসিটি তৈরি করে দেন হচ্ছে আমি ওটাতে কাজ করব। আর ক্লাস্টারটা হচ্ছে আগে থেকেই স্যাম্পলিং করা থাকবে বা আগে থেকেই হচ্ছে একটা পপুলেশন থাকবে, সেখান থেকে আমি হোমোজেনিসিটি রেডি থাকবে। তারপর সেখান থেকে হচ্ছে যে আমি স্যাম্পল ইউনিটটা নিব। হ্যাঁ, আপনি সেখান থেকে লটারি করে আগে থেকে ক্লাস্টার থাকবে, মানে আগে থেকে গুচ্ছই থাকবে, হোমোজেনাস গুচ্ছ থাকবে। সেখান থেকে লটারি করে আপনি কোন হচ্ছে যে মানে গার্মেন্টসগুলোকে নেবেন, তাদের নাম তুলবেন এবং ওই গার্মেন্টসের যতজন হচ্ছে ওয়ার্কার থাকে সবগুলো আপনার স্যাম্পলের আওতায় চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। এটা এক্স্যাক্টলি আমি বুঝাতে চাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তো এটার আরো কিছু ক্লাস্টার আরো কিছু উদাহরণ আছে। যেরকম হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে আমি হচ্ছে গোটা বাংলাদেশের থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের হচ্ছে যে আমি হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস দেখতে চাই। থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের নিউট্রিশনাল স্ট্যাটাস দেখতে চাই, ওকে? তো দেখেন আমাদের মেডিকেল কলেজগুলো কিন্তু এরকম হচ্ছে ন্যাচারালি কিন্তু মানে বিভিন্ন মেডিকেল কলেজ ভাগ করে আছে। মানে এক এক মেডিকেল, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী, তারপরে হচ্ছে পপুলার, ইবনে সিনা, এরপরে হচ্ছে আপনার অলি ফ্যামিলি, সবগুলো কিন্তু ভাগ করে আছে। আপনি কি করবেন? যতগুলো 122 বা 30টা যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলো মেডিকেল কলেজের একটা নাম লিস্ট করবেন, সেখান থেকে তাদের নামের উপর লটারি করবেন। এই লটারিতে দেখা গেল যে 10টা বা 12টা যে কটা আপনি মেডিকেল কলেজ সেই কটা মেডিকেলের নাম উঠলো, আপনি ওই মেডিকেলের যতগুলো থার্ড ইয়ার স্টুডেন্ট আছে সবগুলোকে আপনার হচ্ছে যে স্যাম্পল পপুলেশন হিসেবে আপনি নিয়ে নিন। এটাই হলো আরেকটা ক্লাস্টার স্যাম্পলিং এর আরেকটা এক্সাম্পল। আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন আপনি চিন্তা করলেন যে আপনি হচ্ছে যে নারায়ণগঞ্জ জেলা মানে একটা উপজেলা ধরে নিলাম। নারায়ণগঞ্জের উপজেলার নাম কি আছে? আমি তো জানি না। 2,500 ওকে, 2,500 যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামে হচ্ছে যে মানুষের হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করার উপর আপনি একটা গবেষণা করুন। তাহলে দেখেন এখানে গ্রামগুলো কিন্তু এমনিতেই ন্যাচারালি ক্লাস্টার করা আছে, ওকে? এখন এখানে হিন্দু হলে যে মোবাইল ব্যবহার করবে, খ্রিস্টান হলে করবে এমন তো বিষয় না, অথবা মেল হলে করবে, ফিমেল হলে করবে এমন বিষয় না। তার মানে দেখেন ন্যাচারালি আপনার মানে ডেটাগুলো কিন্তু হোমোজেনাসলি ডিস্ট্রিবিউট করা আছে, ক্লাস্টার করা আছে। আপনি গ্রামগুলোর নাম সবগুলো একসাথে লিস্ট করলেন, এই গ্রামগুলো থেকে আপনি 10টা বা 12টা গ্রাম লটারি করে সিলেক্ট করলেন, সেই গ্রামে যতগুলো মানুষ আছে সবগুলো কাছে আপনি ডেটা কালেক্ট করবেন। এটা হলো ক্লাস্টার স্যাম্পল। তাহলে ক্লাস্টার এবং স্ট্র্যাটিফাইড আই থিংক আপনাদের কাছে ক্লিয়ার, ওকে? এটা আরেকটা হচ্ছে ব্লক স্যাম্পল। স্ট্র্যাটিফাইডের আরেকটা এক্সাম্পল দেন। স্ট্র্যাটিফাইড আরেকটা এক্সাম্পল। আচ্ছা, স্ট্র্যাটিফাইড আরেকটা এক্সাম্পল যেমন আমাদের এখানে আজকে ক্লাসে যতগুলো আসি আমরা যদি চিন্তা করি যে আমাদের হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনের অবস্টাকল মানে কার কত বেশি, মানে পোস্ট গ্রাজুয়েশনটা কার কতখানি চ্যালেঞ্জিং, তাহলে আপনি চিন্তা করেন এটা একজন মেলের জন্য যেরকম চ্যালেঞ্জিং একজন ফিমেলের জন্য কি সমান চ্যালেঞ্জিং? আমার মনে হয় না। ফিমেলদের জন্য একটু বেশি চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি ফিমেলদের জন্য হচ্ছে যে মানে আপনাদের জন্য বেশি চ্যালেঞ্জিং এই সেন্সে যে যাদের বিয়ে শাদী হয়ে গেছে তাদের ফ্যামিলি মেইনটেইন করতে হয়, বাচ্চা মেইনটেইন করতে হয়, এরপর যাদের বাবু আছে আরকি। আবার যাদের বিয়ে হয়নি তাদেরকে আবার মানুষজন একটু খোটা দেয়। মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো মানে অত বেশি ঝামেলা করে না। দেখা গেল যে মানে তার মতো করে সে নিজের মতো ক্যারিয়ারের দিকে আগে যাচ্ছে। যদিও তাদের ক্ষেত্রে একটু আলাদা অন্য কথা চিন্তা করতে হয়, ওই যে মেন্টালিটিতে থাকে ও বাচ্চা নিয়ে পরিবার বাবা। জি ভাই, সেটাও থাকে আরকি। উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ আওয়ার ব্রাদার্স। সো ভাইদের প্রতি হচ্ছে সম্মানিত জানাই বলতেছি থাকতে পারে। সো আমি যদি চিন্তা করি আমাদের ক্লাসে সবার যদি আমাদের মানে পোস্ট গ্রাজুয়েশন অবস্থাটা কিরকম, এটাকে যদি আমি হচ্ছে জেন্ডার ওয়াইজ যদি একটু থিংকিং করি তাহলে মেল ফিমেল একটু ভ্যারি করতে পারে। এইজন্য আমি আজকে ক্লাসে থেকে যদি আমি স্যাম্পল নিতে যাই, এখানে 64 বা 60 মতো পার্টিসিপেন্ট আছে, তাহলে আমি দুইটা মানে ক্লাস্টারে ভাগ করতে পারি, একটা হলো মেল আর একটা হলো ফিমেল। এখন এর মধ্যে যদি আমি 20 জন নিতে চাই তাহলে মেলের মধ্যে থেকে আমি 10 জন নিব। যতগুলো মেলই থাকুক না কেন তাদের মধ্যে লড়াই করে আমি 10 জন নিব, যতগুলো ফিমেল থাকুক না কেন তাদের মধ্যে লড়াই করে আমি 10 জন নিব। নিয়ে আমি এবারে হচ্ছে গবেষণা করব যে 10 জন যে ভাই আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন জানি কেমন, আপু আপনাদের পোস্ট গ্রাজুয়েশন জানি কেমন। তাহলে আমার এই ডেটার মধ্যে কিন্তু দেখেন মেল যতগুলো আসলো ফিমেল যতগুলো আসলো, আমার ডেটা হলো একটা রিপ্রেজেন্টেটিভ হলো স্যাম্পল থাকবে এবং আমার ডেটা একটা হলো রিপ্রেজেন্টেটিভ ডেটা হবে টোটাল পপুলেশন। এটা হলো একটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। আমার সুবিধার জন্য আমার ডেটাটা যখন আমার মনে হচ্ছে হোমোজেনাস না, আমি তখন হচ্ছে এটাকে মানে হচ্ছে যে কয়েকটা স্ট্যাটামে ভাগ করে নেওয়া, মেল ফিমেল স্ট্যাটামে ভাগ। বিষয়টা ক্লিয়ার আপু এবং ভাইরা? আচ্ছা, থ্যাংক ইউ। এখন চলে আসেন এরপরের কথা আমরা চলে যাই মাল্টি স্টেজ এবং মাল্টি ফেজ। এটা মানে খুব ইন্টারেস্টিং।
সেটা হলো মাল্টি স্টেজ এবং মাল্টি ফেজ। এটা একটু জাস্ট বলে ফেলি। আমরা আমাদের লেকচারের প্রায় শেষের দিকে আসি। ভাই আপনাদের অনেকে হয়তো ঘুম ক্ষুধা তৃষ্ণা লেগে গেছে। আমি সরি অফ ইউ, যাতে আমরা ব্রেক দিলে আসলে আরো ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আই থিংক আমরা 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আমরা স্যাম্পলিং শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়েকটা কোশ্চেন জাস্ট সলভ করব। কোশ্চেন সলভটা অনেক ইম্পর্টেন্ট এই কারণে আপনাদেরকে কনফিডেন্ট করবে। দেখেন কোশ্চেনগুলো কত অসম্ভব আপনাদের কাছে। আচ্ছা, লেটস সি। তাহলে আমরা হচ্ছে এখন চলে আসা হলো মাল্টি ফেজ এবং মাল্টি স্টেজ স্যাম্পলিং। প্রথমে আমরা দেখব হচ্ছে মাল্টি স্টেজ। তো মাল্টি স্টেজটা কিরকম? সাপোজ আপনার মাথায় একবার চিন্তা আসলো যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে যে ক্যাডার হচ্ছে অ্যাডমিন ক্যাডার, এবং অ্যাডমিন ক্যাডারের শুরুতেই মানে এসিল্যান্ড একটা পোস্ট থাকে, এসিল্যান্ড মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড। তো এই এসিল্যান্ডের হচ্ছে যে ইনকাম কতটুকু, কোন উপজেলার এসিল্যান্ডের ইনকাম কিরকম, এটা আপনি দেখতেছেন। এখন আপনারা চিন্তা করতেছেন ভাই আপনার মাথা মনে গেছে আপনি এসিল্যান্ডের সবার বেতন তো একই, কিন্তু আমি অন্য সেন্সে বলতেছি আর কি, যেটা বলতে চান আর কি, এটা হলো প্রতীকী আর কি, মানে এটা এই সেন্সে বলতেছি না আর কি, যে কার উপর ইনকাম কতটুকু। কিন্তু এখন দেখেন এই এসিল্যান্ডের উপর ইনকাম কিন্তু মানে সব উপজেলাতে কি সমান? আপনি চিন্তা করেন একজন যে নারায়ণগঞ্জের হচ্ছে যে 2500 উপজেলায় আছে, আর আরেকজন মনে করেন যে একেবারেই হচ্ছে যে উত্তরবঙ্গে লালমনিরহাটের কোনো একটা উপজেলায় আছে, তাদের দুইজনের এসিল্যান্ডের ইনকাম কি মানে সমান হবে? এক্সট্রা ইনকাম আপনাদের কি মনে হয়? না কারণ 2500 ভাই নারায়ণগঞ্জের 1 শতক জমির দাম যত বেশি, মানে ঢাকার 1% জমির দাম যত বেশি, আপনার ওই নর্থ বেঙ্গলের হচ্ছে যে মানে লালমনিরহাটের জমির দাম তত বেশি নাও হতে পারে। যার কারণে ঢাকায় একটা ডিসপিউট হলে একজন মানুষকে স্পিড মানি যত বেশি দিবে, আপনার হলো মানে খুলনা বা বাগেরহাট বা এদিকে হচ্ছে যে বরগুনা ঝালকাঠি দিতে হলে কিন্তু বেশি দিবে না। তো আমি যদি চিন্তা করি যে কার জীবনযাত্রার মান কিরকম, কে কত টাকা বেশি ইনকাম করে, কে কত বেশি খরচ করে আমি দেখতে চাই, তাহলে আমি প্রথমত করবো কি, দেখেন বাংলাদেশের মানে হচ্ছে যে যতগুলো এসিল্যান্ড আছে, তাহলে যেহেতু আমি এসিল্যান্ড গবেষণা করতেছি, তাহলে বাংলাদেশের যতগুলো উপজেলা আছে প্রায় 426 না কতগুলো আছে, আমি সঠিক ভুলে গেছি, অনেক আগে বিসিএস ভাই উপজেলা সংখ্যা মনে নেই। তো যতগুলো উপজেলা আছে সবগুলো এসিল্যান্ড হচ্ছে আমাদের পপুলেশন। এখান থেকে ধরেন আপনি হচ্ছে যে 16টার মতো হচ্ছে যে এসিল্যান্ডকে আপনি হচ্ছে যে স্যাম্পল সাইজ সিলেক্ট করলেন 16 জনের কাছ থেকে আপনি ডেটা কালেক্ট করেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে মানে 426 জনের হচ্ছে নাম লটারি করে সেখান থেকে লটারি কাটতে পারেন। কিন্তু এবার লটারি টাইমে দেখা গেল যে সবগুলো হলো এসিল্যান্ড লাস্টে রংপুর থেকে, অথবা সবগুলো হচ্ছে এসিল্যান্ড লাস্টে চিটাগাং থেকে, অথবা বেশিরভাগ এসিল্যান্ড লাস্টে ঢাকা থেকে। তাহলে কি আপনার ডেটাটা কি মানে আপনার স্যাম্পলটা কি হচ্ছে যে পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে কিনা? যদি সবগুলো একই আসবে না, তাহলে এই জন্যই ঝামেলাটা। এই জন্য আমরা এখানে কিন্তু হচ্ছে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করতে পারবো না, স্ট্র্যাটিফাইডটাও করতে পারবো না, কারণ এখানে রোল নাম্বার দিয়ে ক্লাস ইন্টারভাল করতে কোনো লাভ নেই। এখানে যদি আমরা হচ্ছে স্ট্র্যাটিফাইড করি তাও কোনো লাভ নেই, হিন্দু মুসলিম দিয়েও কোনো লাভ নেই, মেল ফিমেল দিয়েও কোনো লাভ নেই। এখানে যদি আমরা ক্লাস্টার করি তারপরেও খুব বেশি কোনো লাভ হবে না, কারণ যেহেতু এক এক জায়গায় জমির দাম এক এক রকম, এক এক জায়গায় স্পিড মানি এক এক রকম, যার কারণে ইনকাম এক এক রকম, লাইফস্টাইল আরেক রকম। তো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা যেটা প্রথমে করতে পারি সেটা হলো প্রথমত আমরা হলো উপজেলাগুলোকে আমরা হলো ডিভিশনগুলোকে ভাগ করে নিতে পারি। আমরা এই যে এখানে দেখেন 8টা ডিভিশন আছে, এই 8টা ডিভিশনে আমরা হচ্ছে নাম লটারিতে লিখে দিলাম, 8টা ডিভিশনের নাম লটারিতে লিখে দিলাম। এই 8টা ডিভিশন থেকে আমি মাত্র 2টা ডিভিশনের নাম দিলাম, 2টা ডিভিশনের নাম দিলাম। ওকে, 2টা ডিভিশনের নাম। ফর এক্সাম্পল এখান থেকে আমাদের ডিভিশনের নাম উঠলো, একটা হচ্ছে যে ধরেন খুলনা ডিভিশন উঠছে, আরেকটা হলো ঢাকা ডিভিশন উঠছে। ওকে, 2টা ডিভিশনের নাম উঠলো। এরপর এই 2টা ডিভিশন থেকে আমি হচ্ছে 2টা করে জেলা নিতে চাই, 2টা করে মানে 4টা করে জেলা নিতে চাই। তাহলে ঢাকা ডিভিশন থেকে আপনি হচ্ছে যে ঢাকা ডিভিশনের যতগুলো জেলা আছে সেখান থেকে 2টা ডিস্ট্রিক্ট নিয়ে নেবেন, আর খুলনা ডিভিশনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আপনি হচ্ছে 2টা হচ্ছে জেলাকে নিয়ে নেবেন, 2টা ডিস্ট্রিক্ট পেয়ে গেলেন। ওকে, এখন এই 2টা করে ডিস্ট্রিক্ট দেখেন, যে 2টা ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করছি সেই 2টা ডিস্ট্রিক্টে অনেক করে উপজেলা থাকবে, এক একটা করে ডিস্ট্রিক্ট, কোনটা 5টা থাকে, কোনটা 10টা থাকে, কোনটা 7টা থাকে, এক একটা আমরা চিন্তা করলাম যে আমাদের প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট থেকে আমরা হচ্ছে যে মানে 4টা করে হচ্ছে যে আমরা উপজেলার নাম বেছে নেব, 4টা করে। তাহলে এখানে যে 2টা হলো জেলা পেয়েছিলাম, জেলা 1 এবং জেলা 2, এখান থেকে আমরা হচ্ছে যে 4টা নিলাম, এখান থেকে 4টা নিলাম, তাহলে 4 4 8, এখান থেকে 2টা ডিস্ট্রিক্ট থেকে 4টা করে আমরা হচ্ছে 8টা লটারি করে নিলাম। তাহলে দেখেন আমরা কিন্তু এখনো কোথাও ডেটা কালেক্ট করি, আমরা যা খালি লটারি করে যাচ্ছি, বৈশা ঘরের মধ্যে লটারি। কোথায় লটারি করছিলাম? প্রথমে ডিভিশনগুলোতে লটারি করছিলাম, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করছিলাম লটারিতে, এরপর লটারির মাধ্যমে ডিস্ট্রিক্ট থেকে আমি আবার কি সিলেক্ট করছি? সবশেষে উপজেলা সিলেক্ট করছি। আর এই উপজেলাতেই বসে থাকে একজন করে এসিল্যান্ড। ওকে, আমি এরপরে এই যে উপজেলাগুলো পাওয়া গেল লটারি করে সর্বশেষ এই এসিল্যান্ডগুলোর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব যে ভাই আপনি এবারে হচ্ছে কুরবানি কত টাকা দিয়েছেন? সে বলল ভাই আমি 15 লাখ টাকার একটা খাসি দিয়েছিলাম। তো আমি তাহলে জিজ্ঞেস করলাম তাহলে আপনার স্যালারি কত জানো? এবারে দেখা গেল যে তার মুখটা বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? কেস নোটিস হয়ে গেছে। সো এই যে হচ্ছে দেখেন আপনি ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা সব জায়গায় শুধু লটারি করছেন, কোথাও কিন্তু ইনফরমেশন চান, কাউকে গিয়ে বলেন যে আমি গবেষণা করতেছি, ঘরের মধ্যে বসে আমি লটারি করছেন, এবং সবার শেষে গিয়ে আপনি হচ্ছে যে মানে ইনফরমেশন কালেক্ট করেছেন বা ডেটা কালেক্ট করেছেন। সো এই স্যাম্পলিংটার নাম হচ্ছে আপনাদের মাল্টি স্টেজ স্যাম্পলিং। বিভিন্ন স্টেজে গেছেন, একেবারে সবার কমান্ডে গিয়ে আমরা হলো স্যাম্পল কালেক্ট করেছি। এখন চলে আসা হচ্ছে মাল্টি ফেজ স্যাম্পলিংটা কি জিনিস? মাল্টি ফেজ স্যাম্পলিংটা আরো মজার জিনিস। সেটা হচ্ছে সাপোজ আপনি সামনে কুরবানি ঈদ আছে, কুরবানি ঈদে আপনি আপনার এলাকায় ঘুরতে গেছেন, মানে নিজের এলাকায় ঈদের জন্য গেছেন, গিয়ে আপনি হচ্ছে যে গরুর হাটে গেছেন গরু কিনতে, কি আপনার মনে হলো যে সর্বনাশ আমার উপজেলায় এত মানুষ, এত ভিড়, এত ক্রাউড, এই ক্রাউডের মধ্যে থাকলে তো সবার টিভি হয়ে যাবে, তাহলে আমার এলাকায় না জানি কত টিভি রোগী আছে, কত যক্ষা রোগী আছে। আপনার এই বাজারে গিয়ে মনে হলো যে আজকে আমাকে গবেষণা করতে হবে, আর কোনো সময় না, আমি এক্ষুনি গবেষণা নামতে চাই যে যতগুলো মানুষ আছে এদের মধ্যে যে ক্রাউড, এদের নিশ্চয়ই অনেক টিভি আছে। আপনি সেই জন্য কি করলেন? ওখানে হাটের মধ্যে মাইক থাকে, মাইকে গিয়ে অ্যানাউন্স করে দিলেন যে ভাই সব আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আমার ভাই ব্রাদার, আমি আপনাদের সবার হচ্ছে যক্ষা পরীক্ষা করে দেখতে চাই, আপনাদের কারো যক্ষা আছে কিনা, কারণ যক্ষা একটা মরণ দেখি। আপনাদের যাদের হলো 3 সপ্তাহের বেশি কাশি অথবা হচ্ছে যে মানে গায়ে দরদারি আছে অনেকদিন ধরে, তারা সবাই আমার মাইকের কাছে চলে আসে। তাহলে এই যে অ্যানাউন্স করে দিলেন, আপনার কাছে প্রায় ধরে নেন হচ্ছে যে 300 জনের মতো লোক আপনার কাছে চলে আসে মাইকের নিচে। এই 300 জন কেন আসছে? কারণ তাদের হলো কাফ, কতদিনের কাফ? এই 3 উইকসের বেশি কাফ। এখন মনে করেন কারো সিউপিডির কারণে 3 সপ্তাহ বেশি কাশি থাকতে পারে, কারো মনে করেন যে হচ্ছে যে অ্যাজমার কারণে, কারো হলো ব্রঙ্কাইটিসের কারণে থাকতে পারে, কারো হচ্ছে যে এমনিতেই মানে আবহাওয়া ধুলাবালির কারণে থাকতে পারে, কারো জেনুইনলি যক্ষা থাকতে পারে। এরপর আপনি এই হচ্ছে 300 জনের কাছ থেকে আপনি ডেটা কালেক্ট করলেন যে আপনার কাশি কতদিনের কাশি, হচ্ছে যে কখন বেশি হয়, জ্বর আছে কিনা, ওয়েট লস আছে কিনা, রাতে রাতে জ্বর আছে কিনা, এই সিম্পটম সাইন সিম্পটমের সাথে দেখবেন যে আপনার 50 জনের মতো মানুষ আপনার হচ্ছে যে সাইন সিম্পটম মিলে যায় টিভির সাথে। এই 50 জন মানুষকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে নিয়ে আসলেন কোথায়? আপনার পাশেই হচ্ছে যে মানে কোন একটা ল্যাবে চলে আসলেন, ল্যাবে এসে বলেন যে আমি তাদের হলো চেস্ট এক্সরে করব, চেস্ট এক্সরে করব, টেস্ট এক্সরে করে দেখবো, এবং সাথে হলো স্পুটাম করব, কালকে স্পুটাম করে ফেলবো। ওকে, স্পুটাম হচ্ছে ফর এফবি করে ফেলাম। তো দেখা গেল এদের মধ্যে থেকে 20 জন মানুষের হচ্ছে যে আপনি হলো মানে স্পুটাম, অর্থাৎ মানে স্পুটামে সাধারণত এমটিভি ধরা পড়ল, স্পুটাম হলো এমটিভি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ধরা পড়ল। তার মানে 20 জন রোগী আপনি হচ্ছে পেয়ে গেলেন। তাহলে বলেন তো ভাই আমরা এখানে ডেটা আমরা কি সবার শেষে কালেক্ট করেছি নাকি প্রত্যেকটা স্টেপে ডেটা কালেক্ট করেছি? সবার শেষে। এই যে দেখেন আপনারা আবার বলি, এই যে মাইকে আমি যখন অ্যানাউন্স করছিলাম ভাই সব আপনাদের যাদের 3 সপ্তাহে বেশি কাশি, তারা আমার মাইকে নিচে চলে আসে। ওরা যখন আসছিলাম তাদেরকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার কাশিটা 3 সপ্তাহে বেশি কিনা, সাথে জ্বর আছে কিনা, ওয়েট লস আছে কিনা, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ডেটা আমি কালেক্ট করেছি। তার মানে এখানে একবার ডেটা কালেক্ট করেছিলাম এই ফেজে। এরপরে সেকেন্ড ফেজে এসে আমি কি করলাম? যাদের হচ্ছে আমার ওই প্রথম ফেজে যাদের কাছে আমার সন্দেহ হয়েছিল যে হ্যাঁ এদের টিভি থাকতে পারে, যাদের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, লিম্ফ নোড ফুলা এগুলো ছিল, আমি এই পেশেন্টগুলোকে নিয়ে এসে এক্সরে করছিলাম। এই এক্সরে করার পরে আমি হলো থার্ড ফেজে গিয়ে আমি 20 জন মানুষকে পাইছি যাদের জেনুইন হলো আমি টিভি আসছে অথবা চেস্ট এক্সরেতে তার টিউবারকুলোসিসের ফিচারগুলো, স্ক্র্যাচ অপাসিফিকেশন বা টিউবারকুলোসিস এগুলো আছে। তাহলে দেখেন আমার এই ফেজেও আমি হচ্ছে তথ্য নিয়েছি, এই ফেজেও আমি তথ্য নিয়েছি, এই ফেজেও আমি তথ্য নিয়েছি, প্রত্যেকটা ফেজে আমি তথ্য নিয়েছি। তাহলে এই ডেটাটার নাম হলো মাল্টি ফেজ স্যাম্পলিং। ওকে, মাল্টি ফেজ স্যাম্পলিং। তাহলে এটাকে কেন র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে আমরা ফেললাম? এখানে তো আমরা হচ্ছে যে লটারি করিনি, তারপর র্যান্ডম কেন বললাম? কারণ এই যে 300 জন আপনার কাছে আসছিল, আপনি তো জোর করে 300 জনকে ধরে নিয়ে আসেন যে ভাই আপনি আসতেই হবে, এটা র্যান্ডমলি চলে আসে।
আসছে। ওকে, তো এই জন্য এটা হলো এক ধরনের র্যান্ডম স্যাম্পলিং। তবে এটার নাম হলো মাল্টি ফেজ স্যাম্পলিং। তাহলে মাল্টি স্টেজ এবং মাল্টি ফেজ স্যাম্পলিং এই দুটার মধ্যে যে বেসিক ডিফারেন্স বলি, মাল্টি স্টেজ যেটা সেটা আপনি এরিয়া লেভেলে চলে যাবেন, একবার উপজেলা লেভেলে, মানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা সবার শেষে গিয়ে আপনি ডেটা কালেক্ট করবেন। আর মাল্টি ফেজ যেটা সেটা প্রত্যেকটা স্টেপে আপনি ডেটা কালেক্ট করতে চলে যাবেন। বিষয়টা কি ক্লিয়ার ভাই আপনারা? তাহলে আমি একবার সামারি করে দিই। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মানে লটারি, জাস্ট শুধু লটারি, এখানে সবার সমান অধিকার, সবার সমান সুযোগ, কারো হলো প্রতি বায়াসনেস কোনো সুযোগ। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং যখন ডেটা অনেক বড়, আমার হচ্ছে লটারি করার জন্য মানে অনেক বেশি আমি স্পেস পাচ্ছি না, অথবা ডেটা যখন হোমোজেনাস না, যেমন ক্লাসের হলো ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট যখন মেথড ডিফারেন্স হচ্ছে, তখন আমি যেটা করব সেটা হলো সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। তখন কি করব, আমি টোটাল হচ্ছে যে পপুলেশনকে স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করে আমি বের করছিলাম ক্লাস ইন্টারভাল। আমি প্রথম হচ্ছে যে রোলটা আমি লটারি করব এবং পরে ক্লাস ইন্টারভাল যোগ করে আমি বাকি করলাম, মানে স্যাম্পল কত নাম্বার রোল নাম্বার আমি সেটা আমি বের করছি। এই যে এখানে প্রথম অল্টারনেটিভ র্যান্ডম স্যাম্পলিং করছিলাম, পরে একটা সিস্টেম করছি, এই জন্য এর নাম হলো কোয়াসি র্যান্ডম স্যাম্পলিং। কোয়াসি মানে সেমি, মানে অর্ধেক। স্ট্র্যাটিফাইড মানে যখন বলছিলাম আমার ডেটা হোমোজেনাস মনে হচ্ছে না, আমি ডেটাটাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এভাবে যখন স্ট্র্যাটিফাইড আমি গুচ্ছ ভাগ করে নিয়েছি, অথবা আমাদের ক্লাসগুলোতে যদি আমরা মেল ফিমেল অনুযায়ী ভাগ করে নিই, তাহলে র্যান্ডম স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আর ক্লাস্টার ন্যাচারালি যখন হোমোজেনাস ডেটা বিভিন্ন ক্লাস্টার ভাগ করা থাকে, যেমন গ্রাম, মেডিকেল কলেজ, এরপরে হচ্ছে গার্মেন্টস, এগুলো সবই হলো ক্লাস্টার স্যাম্পল। আপনি কি করবেন, এই গ্রামের নামগুলোকে লটারি করে দুইটা গ্রামের নাম সিলেক্ট করে ওই নামগুলো থেকে সবগুলো স্যাম্পল নিয়ে নেবেন। মাল্টি স্টেজ আপনি ডিস্ট্রিক্ট, ডিভিশন, উপজেলা এভাবে যে সবার শেষে গিয়ে ডেটা কালেক্ট করবেন, মাল্টি স্টেজ। আর মাল্টি ফেজ যখন আপনি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ফেজে আপনি ডেটা কালেক্ট করবেন, সেটা নাম হলো মাল্টি ফেজ স্যাম্পলিং। কি সবার কাছে ক্লিয়ার ভাই আপনারা? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, আপু কিছু বলবেন? আচ্ছা, এখন চলে আসেন হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। এটা নাম থেকে বোঝা যাচ্ছে নন র্যান্ডম, মানে এখানে র্যান্ডমলি করা হবে না, এখানে আমি আমার ইচ্ছা মতো করে মানে স্যাম্পলিংটা নিতে পারবো। এটার আরেক নাম হলো নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটি কারণ কি? কারণ এখানে হচ্ছে প্রবাবিলিটি সূত্রগুলো খাবে না, কারণ যেহেতু আমি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করব, এখানে তার প্রবাবিলিটি ম্যাথ খাবে না। আরেক নাম হলো সিলেক্টিভ। আরো কিছু নাম আছে নিচে আপনাদের জন্য দেওয়া উপহার, গিফট, আপনারা দেখে নিতে পারেন, ঈদের উপহার। আচ্ছা, এখন চলে আসেন এটার হচ্ছে নামগুলো খুবই মজার নাম। একটা হলো কনভেনিয়েন্স স্যাম্পলিং। কনভেনিয়েন্স মানে কি? নিজের সুবিধা মতো। আর পারপাসিভ মানে নিজের যেটা পারপাস সার্ভ করবে, এরকম পারপাসিভ স্যাম্পলিং। এরপর কোটা স্যাম্পলিং, কোটা যদি আমি করে দিই, স্নোবল স্যাম্পলিং, কনজিকিউটিভ স্যাম্পলিং। আচ্ছা, এগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত আসেন হচ্ছে যে পারপাসিভ এবং হচ্ছে যে কনভেনিয়েন্টটা বুঝি। ধরে নেন আপনি যে বাসায় থাকেন, আপনার বাসা হচ্ছে যে হাতিরপুল, আমি হাতিরপুলে থাকি এই জন্য বললাম কি হাতিরপুল। ওকে, আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে যে টিবির পেশেন্টদের, কাদের হচ্ছে যে মানে টিবি পেশেন্টদের উপর আমি কিছু গবেষণা করতে চাই। অথবা ধরে নিন আপনার গবেষণা বিষয় এরকম, যাদের টিবি হয় তাদের সবশেষে টিবির কারণে যে ব্রঙ্কেক্টাসিস নামে একটা কমপ্লিকেশন হয়, তাদের কতজন হয় এটা নিয়ে আমি একটা গবেষণা করতে চাই, এটা আমার গবেষণার বিষয়। যাই হোক, টিবি হলো আপনার মেইন কথা এখানে গবেষণা। তো আমি আমার এই হাতিরপুল থেকে আমার কাছে হলো হসপিটাল, যদি বলি সরকারি হসপিটাল হলো ডিএমসি, সাথে আছে হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, কাছাকাছি দুটোই। আর আরেকটা টিবি হসপিটাল আছে, তার নাম হলো বক্ষবেদ হসপিটালের পাশে, এনআইডিসিএস এর পাশে হলো, মানে এখানে একটা মহাখালীতে একটা হসপিটাল আছে, তার নাম হলো যে যক্ষা হসপিটাল। ওকে, যক্ষা হসপিটাল বা টিবি গেট বলে আর কি, ওটার নাম যক্ষা হসপিটাল। তাহলে বলেন তো ভাই আপনারা, এই হাতিরপুল হলো ঢাকা মেডিকেল কলেজের খুব কাছে, বা বিএমইউর খুব কাছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির খুব কাছে। এখন আমি যদি স্যাম্পল কালেক্ট করতে চাই, আমার জন্য কনভেনিয়েন্ট কোনটা, আমার জন্য সুবিধাজনক কোনটা? ডিএমসি বা বিএমইউ। ডিএমসি বা বিএমইউ খুবই সুন্দর কথা। সকালবেলা নাস্তা খাইতে খাইতে চা খেয়ে মনে করেন যে দুই একটা বাংলা গান গাইতে গাইতে মনে করেন যে ডিএমসি অথবা বিএমইউ থেকে আমি ডেটা কালেক্ট করে নিয়ে চলে আসবো। ওকে, যাদের সাথে দেখা হবে পেশেন্ট, তাদেরকে বলবো ভাই কি অবস্থা, আপনার কি হয়েছে, তাহলে এখন আপনার কি কাশি আছে না, কাশির সঙ্গে রক্ত যায় কিনা, এভাবে করে আমি ডেটা কালেক্ট করে আসবো। তাহলে এইটা যেহেতু আমার কাছাকাছি, এই জন্য এটাকে আমি বলতেছি কনভেনিয়েন্স স্যাম্পল। কনভেনিয়েন্ট মানে নিজের সুবিধা মতো, সুবিধা মতো, এটা হলো সুবিধা। আচ্ছা, কিন্তু যদি চিন্তা করি আমার এই টিবির পেশেন্ট আমি কি বিএমইউ বা ডিএমসি তে যে হারে পাবো, এনআইডিসিএস এ যেভাবে আমি রোগী পাওয়ার সম্ভাবনা, বিএমইউ বা ডিএমসি তে কি সেইভাবে রোগী পাওয়ার সম্ভাবনা আছে নাকি কম আছে? ওটা থেকে কম আছে। অনেক কম আছে। কারণ আপনি যদি মানে টিবি গেটে যান, ওখানে শুধু যক্ষা রোগী আর যক্ষা রোগী, মানে আপনি হচ্ছে 5 জনের সাথে ধাক্কা লাগবে, দেখবেন যে 2 জন আলো যক্ষা রোগী। ওকে, শুধু হচ্ছে টিবি পেশেন্ট। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে সবই যক্ষা রোগী, আপনি গাইনি, মেডিসিন, সার্জারি, পেডি, পাগলবিদ্যা থেকে শুরু করে সবকিছু আছে। আবার বিএমইউ তে দেখবেন যে যক্ষা রোগী অত বেশি রাখেই না, সব ম্যাক্সিমাম হচ্ছে অন্য রোগী আছে। সো আপনি এখানে পাবেনই না। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আপনার পারপাস কোথায় সার্ভ হবে বেশি, বলেন তো কোন হসপিটালটাতে? এনআইডিসিএস। তাহলে আপনার মানে কাজ সার্ভ করবে এরকম হচ্ছে পারপাস সার্ভ করবে এরকম জায়গা যদি বলি, তাহলে সেটা এনআইডিসিএস। তাহলে ভাই আমরা এখানে হসপিটালের নাম বলছি, কিন্তু বেসিক বিষয়টা হলো আপনি স্যাম্পলিং করার সময় যদি এমন ভাবে স্যাম্পলিং নেন যেটা আপনার সুবিধাজনক, যেমন বাড়ির আশেপাশে আছে, এটা আপনি হচ্ছে নিন, এটা বলা হয় কনভেনিয়েন্স স্যাম্পলিং। আপনি লটারি ইউজ করতে পারবেন, আপনি হাতের কাছে যা পাবেন তাদেরকে নিয়ে এসে আপনি মানে হচ্ছে যে আপনার স্যাম্পল হিসেবে ইউজ করতে পারবেন। এতে করে হয় কি, আপনার স্যাম্পলটা খুবই হচ্ছে উইক স্যাম্পল হবে, যেটা আমরা আমাদের স্টুডেন্ট লাইফ করতে না। আমাদের মিডফোর থেকে আগে হচ্ছে যে কমিউনিটি মেডিসিন ডেটা কালেকশন করতে দিত, আমাদের মনে আছে আমরা ফাঁকিবাজি কইরা আউটডোরে যেই কয়টা পেশেন্ট হচ্ছে মোটামুটি 200 ডেটা কালেক্ট করে চলে আসে। কিন্তু মানুষের বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে যে ডেটা কালেক্ট করে, মানে জাতিগতভাবে আমরা ফাঁকিবাজ সেটাই করে আসছি। তো যাই হোক, তাহলে ওটা ছিল হলো কনভেনিয়েন্ট স্যাম্পলিং। আমার কাছে কনভেনিয়েন্ট, আমি পুরো আউটডোর আমার কাছে খুব ইজি, মানে যে ডেটা কালেক্ট করে। কিন্তু দেখেন যদি অ্যাকচুয়ালি আমাকে হচ্ছে যে মানুষের মানে ডোর টু ডোর গিয়ে আমি পেশেন্টগুলো ধরে নিয়ে আসতে পারতাম, তাহলে আমার এই রিসার্চটা কিন্তু পারপাস সার্ভ। সো পারপাসিভ মানে যেটা আপনার পারপাস সার্ভ করবে, আর কনভেনিয়েন্ট মানে যেটা আপনার সুবিধা মতো। তো এই দুইটাই হচ্ছে যেহেতু লটারি করা হচ্ছে না, তার কারণে দুইটাই হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। এখন চলে আসেন কোটা স্যাম্পলিং। কোটাটা কি রকম? কোটাটা হচ্ছে সাপোজ আপনি চিন্তা করলেন যে মানে আমাদের মানে আজকের ক্লাসে হচ্ছে যে মানে সবার হচ্ছে যে সাকসেস মানে আগের সাকসেস রেট, প্রিভিয়াস সাকসেস রেট কি সেটা আমরা দেখতে চাই। তো এটার জন্য আপনি হচ্ছে যে কোটা করলেন যে ভাই এখান থেকে যতজন মেল থাকবে মেলের মধ্যে থেকে আমি 10 জন নেব, আর যতজন ফিমেল থাকবে ফিমেলের মধ্যে থেকে আমি 5 জন, এটা আমার কোটা। এরপর কোনো কথা চলবে না। ওকে, আমি কোটা করে দিচ্ছি। এখন যতজনই থাকুক আমি মেল 10 জন নিব, যতজনই থাকুক আমি ফিমেল 5 জন, এটা আমার ইচ্ছা, আমি কোটা করে দিচ্ছি। অথবা ভাইস ভার্সা, ফিমেল আমি 10 জন নিয়েছি, মেল আমি 5 জন নিয়েছি। এই যে আমি ইচ্ছা করে আমি কোটা করে দিচ্ছি যে মেলকে আমি হচ্ছে 10 জন নিব, ফিমেল 5 জন, অথবা ফিমেল 10 জন নিব, মেল 5 জন নিব। তাহলে আমি আমার ইচ্ছা মতো কোটা করে ফেলছি, এটাকে বলা হয় কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং। তাহলে দেখেন এই কোটার সাথে কিন্তু আবার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর একটা পার্থক্য আছে। আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংও কিন্তু বলছিলাম যে মেল এবং ফিমেল গুলোকে আমরা স্ট্র্যাটামে ভাগ করি এবং সেখান থেকে স্যাম্পল নিই, বলছিলাম কিনা ভাই আপনারা? সেখানে কিন্তু বলছিলাম যে দেখেন টোটাল স্যাম্পল যদি আমরা 20 জন নিই, তাহলে আমরা মেল নিব হলো 10 জন, ফিমেল নিব হলো 10 জন। মেল যতগুলাই থাকুক আমরা হলো 10 জনকে হলো লটারির মাধ্যমে সিলেক্ট করব, ফিমেল যতগুলাই থাকুক আমরা হলো লটারির মাধ্যমে 10 জনকে সিলেক্ট করব। তাহলে দেখেন এখানে কিন্তু মানে স্পেসিফিক আমি হচ্ছে দুই জনের মধ্যে কিন্তু আমি বৈষম্য করতেছি না, দুই জনের মধ্যে কিন্তু হচ্ছে সমান লেভেলে আমি হচ্ছে স্যাম্পলিংটা নিচ্ছি। কিন্তু এখানে হচ্ছে যেটা কোটা স্যাম্পলিং, সেখানে কিন্তু আপনার লটারি এগুলো কিছু না। আপনি যে 10 জনের নাম বলছি মেল, এই 10 জন আমি হচ্ছে নাম ধরে ধরে বলতেছি যে আজকে ডক্টর রাশেদ ভাই থাকবেন, ডক্টর শাহিন ভাই থাকবেন, ডক্টর আয়মান ভাই থাকবেন, এভাবে আমি হচ্ছে নাম ধরে ধরে 10 জনের নাম নিই। আবার ফিমেল 5 জনকে আমি হচ্ছে যে 5 জনকে নিতে হবে, 5 জনের নাম ধরে ধরে আমি আমার হলো স্যাম্পল হিসেবে নিই। তাহলে দেখেন এখানে কোনো লটারি বলতে বলছি। তাহলে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ আপনার কিন্তু লটারি থাকবে এবং সেখানে সবার জন্য মেল ফিমেল সবার জন্য হচ্ছে সমান সমান হচ্ছে মানে সুযোগ থাকবে। কিন্তু মানে এই যেটা নন র্যান্ডম সেখানে কোনো লটারি গল্পই আসবে না। আপনি 5 জন মেল দিবেন বা 10 জন মেল দিবেন, যে কজন দিবেন আপনি ইচ্ছা মতো করে আপনি সিলেক্ট করেন। এখন চলে আসি হচ্ছে এরপর স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং। এটা কিরকম সেটা যদি বলি যে সাপোজ আপনাকে বলা হলো যে আপনি হচ্ছে কোনো এলাকায় মানে যারা হিরোইনচি আছে, এই হিরোইনচিদের হচ্ছে যে হেলথ স্ট্যাটাস নিয়ে বা তাদের ইনকাম স্ট্যাটাস নিয়ে একটা হচ্ছে গবেষণা করবেন। এখন আপনি বাইরে বের হয়ে কি আপনি ঢাকা মেডিকেল কলেজে গিয়ে হিরোইনচি পাবেন? মানে ক্লাসিক্যাল ওয়ার্ডে গিয়ে ঘুরে হিরোইনচি পাবেন না, বা জিজ্ঞেস করার সুযোগ আছে কিনা যে ভাই আপনি কি হিরোইন খান, আমরা আপনার কাছে টাকা কালেক্ট করবেন, করার সুযোগ আছে?
না মানে মাইর একটা মারি করবে না ভাই, মানে যে মাইর একটা বর্তমানে তার মানে আপনি এই জাতীয় স্যাম্পলগুলো কিন্তু ক্লাসিক্যালি যেভাবে পারপাসিভ বলি বা কনভেনিয়েন্ট বলি বা কোটা বলি কোনোটাতেই আপনি হচ্ছে কাভার করতে পারবেন, কারণ একজন মানুষকে দিয়ে বলাই সম্ভব না যে আপনি হচ্ছে হিরোইন খান কিনা। তো সেক্ষেত্রে বের করার উপায় কি? বের করার সহজ উপায় হলো যে আপনি প্রথমে গিয়ে রাস্তাঘাটে দেখবেন আপনার সন্দেহজনক এমন একটা মানুষ যার অ্যাটিটিউড দেখে মনে হয় যে এটা হিরোইন হতে পারে, তো আস্তে ধীরে তার কাছে গিয়ে একটু মানে একটু ভিড়ানো পরে বলবেন যে ভাই বিড়ি খাবেন নাকি, বিড়ি খাওয়ার পরে ভাই তাহলে আর কিছু খান কিনা। তো তখন সে আস্তে আস্তে ফ্রি হলে আপনাকে একসময় বলবে যে হ্যাঁ আমি হচ্ছে যে মদ খাই সাথে হিরোইন খাই যা আছে সবই খাই। তো এখন তখন আপনি যদি তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি হিরোইন খান, আপনি হিরোইন খাওয়া টাকা পয়সা দরকার, তো ঠিক আছে আপনি আমাকে 5 জন হিরোইন চিনে দিবেন, আমি তাদের উপরে একটা গবেষণা করতে চাই তাদেরকে নিয়ে, তো 5 জন হিরোইন চিনে এসে দিলে আমি প্রতিজনের জন্য আমি আপনাকে 100 টাকা দেবো, 5 জনের জন্য 500 টাকা পাবেন। দেখা যাবে যে এই এক হিরোইন আপনাকে হচ্ছে 5 জন হচ্ছে হিরোইন চিনে এসে দিবে 5 জন। ওকে 5 জন পেয়ে গেলেন, তাহলে এই 5 জনকে আপনি স্যাম্পল যে 5 জন পেয়ে গেলেন এই 5 জনকে আপনি যদি আবার বলেন যে ভাই তোমরা তো হিরোইন খাও, তো আমি হচ্ছে যে তোমাদেরকে সবাইকে 50 টাকা করে দেবো, তোমরা যদি আমাকে প্রত্যেকজন 5 জন করে নেবো তাহলে প্রত্যেক পার পিস আমি হচ্ছে যে 50 টাকা করে দিব। দেখবেন যে এরা প্রত্যেকটা আবার হচ্ছে 5 জন করে নেবে। তার মানে আপনি প্রথমে ধরছিলেন স্যাম্পল একটা ছোট্ট একটা স্যাম্পল, এরপরে একটু পরে আপনি স্যাম্পল সাইজ কি হচ্ছে আপনার বড় হচ্ছে, এরপর আরো দেখেন স্যাম্পল সাইজ বড় হচ্ছে, 5 জন যদি প্রত্যেকে 5টা করে নেবে তাহলে আপনার হচ্ছে অনেক হবে, প্রায় হচ্ছে যে কত হবে 25টার মতো হচ্ছে স্যাম্পল হবে। এরপরে এই 25% যদি আপনি বলেন যে তোমরা সবাই হচ্ছে আমাকে দুইটা করে স্যাম্পল নিয়ে আসবে, তাহলে দেখা গেল যে আপনার 50টা স্যাম্পল হবে। অর্থাৎ শুরুতে অল্প একটু স্যাম্পল, এরপর ধীরে ধীরে যত আপনি হচ্ছে যে রিসার্চের সামনে দিকে যাচ্ছেন আপনি স্যাম্পল সাইজ ধীরে ধীরে বাড়তে পারতেছেন। ওকে এইটা এই ঘটনাটাকে তুলনা করা যেতে পারে মানে শীত প্রধান দেশের হচ্ছে একটা জিনিস সেটাকে বলা হয় যেখানে ভালো পাহাড়ের মতো থাকে ছোট্ট একটা তুষার মানে হচ্ছে বল যেটাকে বলা হয় স্নোবল। স্নোবল ওকে এই স্নোবল যত নিচের দিকে বাড়তে থাকে এর সাথে আরো বরফ যুক্ত হয় তখন স্নোবলটা ধীরে ধীরে বড় হতে থাকে, এটাকে বলা হয় স্নোবল স্যাম্পলিং। ওকে তাহলে ভাই আপনারা বলেন যে এই স্যাম্পলিং আর কোথায় মানে অ্যাপ্লাই করা যেতে পারে, যে স্নোবল স্যাম্পলিং আর কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে যে এরকম সেনসিটিভ জিনিস যেখানে আমি সরাসরি মানুষকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো দেখো এইচআইভি এইচআইভি ভেরি গুড। তবে ভাই এইচআইভি এখন একজন এইচআইভি পেশেন্ট কি জানবে যে তার আর কার এইচআইভি আছে, যখন জানতে পারে সেটা আপনি যে এদের কমিউনিটি থাকে অনেক। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি আপনি যেটা দেখেছেন সেটাই আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে সাপোজ আমরা যদি চিন্তা করি যে একটা প্রস্টিটিউটদের হচ্ছে যে আমরা হচ্ছে যে হেলথ স্ট্যাটাস নিয়ে একটা গবেষণা করতে চাই, তাহলে আপনি কি কাকে গিয়ে বলবেন যে মানে কি বলবেন আসলে কিছু বলার সুযোগ নেই। তো এরকম যদি কোনোভাবে একজনকে পাওয়া যায় যে এই মানে কাজের সঙ্গে জড়িত তখন তাকে আমরা বলতে পারি যে আমার তো আসলে কিছু লোকজন লাগবে আপনি আমাকে একটু হচ্ছে যে ইন্ট্রোডিউস করে দেন, আপনাকে আমি একটা টাকা পয়সা দেব, তাহলে কিন্তু সেই হচ্ছে যে 5 জন 10 জনের সাথে ইন্ট্রোডিউস করবে। এদের সাথে যদি আমি বলি তাহলে তারা আরো 10-15 জনকে ইন্ট্রোডিউস করবে, এবার দেখবেন আপনার স্যাম্পল সাইজ ধীরে ধীরে বাড়তে থাকে। একইভাবে যদি আপনি গাঁজা ধরতে চান, একইভাবে যদি আপনি হচ্ছে যে আর যত হচ্ছে যে রেয়ার যে ডিজিজগুলো আছে যেমন হচ্ছে যে এগুলো মোটামুটি মানে আপনি ধরতে পারেন, তাহলে পরীক্ষা এটা কিন্তু দিয়ে দেয় অনেক সময় যে আপনি হলো সেক্সুয়াল ওয়ার্কারদের হেলথ স্ট্যাটাস নিয়ে যখন গবেষণা করবেন তখন আপনার জন্য স্যাম্পলিং মেথড কোনটা হবে, সেটা কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, মাল্টিফেজ মাল্টি স্টেট মানে পারপাসিভ কোটা, মনে করেন 10টা হচ্ছে যে অপশন দিয়েছে কিন্তু আপনার চোখ কোন খুঁজবে কোন স্যাম্পলিং দেখো স্নোবল স্নোবল স্যাম্পলিং। তাহলে পরীক্ষা খুব ইজি যদি আপনি জানেন, তাহলে পরীক্ষা হলে যখনই বলবে যে এরকম হচ্ছে যে মানে প্রস্টিটিউশন বা হেরোইন তখন আপনার চোখ কিন্তু খুঁজবে স্নোবল স্যাম্পলিং কোথায় আছে, তাহলে সেখানে কি আপনি হচ্ছে আনসারটা রাইট করতে পারবেন। এরপর আছে কনসিকিউটিভ স্যাম্পলিং। কনসিকিউটিভ স্যাম্পলিংটা আপনারা অনেকেই করে থাকবেন, এটা খুব ইজি জিনিস একটা। সেটা হলো সাপোজ আমার আজকে রাতের মধ্যে আমার মানে খালিজ জাগলো যে আমি দেখতে চাই যে আউটডোরে বাংলাদেশের আউটডোরে কতজন হচ্ছে যে হাইপারটেনশনের পেশেন্ট আসে, তো আমি আমার ইচ্ছা হলো যে আমি 300 জনের স্যাম্পল নিয়ে একটা হচ্ছে যে পেপার পাবলিশ করব, 300 জনের স্যাম্পল নিয়ে। তো আমি প্রতিদিন আউটডোরে গিয়ে বসলাম, প্রথম দিনে আমার হচ্ছে যে আউটডোরে যারা আসবে আমি কোনো মানে র্যান্ডম করে দিচ্ছি লটারি কিছু এই আসবে, আমি প্রথম দিনে স্যাম্পল পাইলাম মনে করেন 50 জন, এরপরে দিন আসলো 27 জন, এরপরে পরের দিন আমি পাইছি 63 জন, এরপরে দিন আমি পাইছি 70 জন, এভাবে করে আমি হচ্ছে স্যাম্পল নিতেই থাকবো যতক্ষণ না আনলেস আমার এই 300 জন স্যাম্পল কভার হয়। তাহলে এই দেখেন আপনি হচ্ছে যে একের পর এক স্যাম্পল নিয়ে যাচ্ছেন সুবিধা মতো, কোনো লটারি নাই কোনো কিছু নাই, যেই আসছে তাদেরকে নিয়ে নিচ্ছেন যতক্ষণ আপনার স্যাম্পল সাইজ মানে ফুলফিল হচ্ছে, এটাকে বলা হয় কনসিকিউটিভ স্যাম্পল। তাহলে বিষয়টা ক্লিয়ার ভাই আপনারা? তাহলে দেখেন নন র্যান্ডম স্যাম্পলিং খুব ইজি, কনভেনিয়েন্ট মানে আপনার সুবিধা মতো যেটা, এটা আরেক নাম হলো ইনসিডেন্টাল অপরচুনিস্টিক স্যাম্পলিং। কনসিকিউটিভ একবার বলা যাবে আমি একটু দেখি শুনছি। আচ্ছা কনসিকিউটিভ মানে আপনি ধরেন আপনি হচ্ছে 300 জনের একটা স্যাম্পল নিতে চান, কিসের উপর গবেষণা করবেন যে আপনার আউটডোরে হাইপারটেনশনের পেশেন্ট কতজন আসে, আউটডোরে হাইপারটেনশনের পেশেন্ট। তাহলে আপনি কি করলেন প্রথম দিন গিয়ে আপনি আউটডোরে বসলেন, যেই আসবে কোনো লটারি টরি করার কিছু নেই, যেই আসবে তাই আপনি হচ্ছে স্যাম্পল নিন হাইপারটেনশন। তো প্রথম দিন আপনি মানে 63% পেয়ে গেলেন হাইপারটেনশনের পেশেন্ট, তারপরে দিন হচ্ছে 50 জনের পেয়ে গেলেন, তারপরে দিন একটু অবস্থা খারাপ 27 জনের পেয়ে গেলেন, তারপরে দিন আবার হচ্ছে আরেকটু ভালো 73 জনের পেয়ে গেলেন হাইপারটেনশন। এভাবে করে আপনার 300 জন না ফুলফিল হওয়া পর্যন্ত আপনি স্যাম্পল নিয়ে যাচ্ছেন কনসিকিউটিভলি একটার পর একটা, এইটাকে বলা হয় কনসিকিউটিভ। বিষয়টা ক্লিয়ার আপু? ওকে তাহলে দেখেন ভাই আমরা স্যাম্পলিং টেকনিক খুব ইজি আমাদের কাছে, কনভেনিয়েন্ট মানে আপনার সুবিধা মতো, পারপাসিভ মানে যেটা আপনার পারপাস সার্ভ করবে, এবং যেহেতু আপনার পারপাস সার্ভ করবে আপনি একটা মানে বিচার বুদ্ধি দিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে না এইভাবে স্যাম্পলটা নিলে আমার পারপাস সার্ভ করবে, এই জন্য এটাকে বলা হয় জাজমেন্টাল স্যাম্পলিং। ওটা মানে আপনি স্পেসিফাই কোটা করে দিবেন যে হিন্দু থেকে 10 জন, মুসলিম থেকে 10 জন, এবং লটারি ছাড়া আপনি 10 জন মুসলিম 10 জন হিন্দুকে সিলেক্ট করে ফেলেন, দিস ইজ কোটা স্যাম্পলিং। স্নোবল যেটা বললাম প্রথমে হচ্ছে রেয়ার ডিজিজগুলো বা রেয়ার অকারেন্সগুলোর ক্ষেত্রে স্যাম্পলগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে একজন স্যাম্পলকে ধরি, তারপরে তার মাধ্যমে ধীরে ধীরে 5 জন থেকে 25 জন থেকে 500 জন, এভাবে যখন স্যাম্পল ধীরে ধীরে বাড়তে থাকে যেমন প্রস্টিটিউশন হেরোইন ইত্যাদি ক্ষেত্রে, তাহলে সেটাকে বলে স্নোবল স্যাম্পলিং। এবং কনসিকিউটিভ মানে একটা পর একটা স্যাম্পল নিতে থাকবেন নিজের খেয়াল করতে থাকবেন সাইজ মিট করে, তাহলে সেটাকে বলা হয় কনসিকিউটিভ। তাহলে আই থিংক আমাদের আজকে পড়া শেষ, এখন চলেন আমরা একটু কয়েকটা কোশ্চেন সলভ করে দেখে আসি যে আমরা যেগুলো করলাম সেগুলোর মধ্যে কোশ্চেনগুলো কেমন আসে। আচ্ছা প্রথমে চলে আসেন যেখান থেকে কোশ্চেন ছিল ডিসক্রিট ভ্যারিয়েবল কোনটা, যে কেউ দেখে বলেন, নিচে আনসার থাকুক নো প্রবলেম, আনসার ভুল থাকতে পারে, ধরে নিলাম আনসার প্লিজ। ডিসক্রিট ভ্যারিয়েবল কোনটা? এজ কি ডিসক্রিট ভ্যারিয়েবল নাকি হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল? আচ্ছা এজ কিন্তু কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ওকে ব্লাড প্রেশারও যদিও মনে হয় যে ব্লাড প্রেশার সবসময় আমরা 120 বলছি, 120.7 হতে পারে, বুঝতে পারছেন? হসপিটাল বেড কি হতে 10.7 হওয়ার কোনো সুযোগ আছে ভাই আপনারা? তাহলে ওয়েট এরপর পিক এক্সপিরিয়েন্স ফ্লো রেট এগুলো সবগুলো কিন্তু আমাদের হলো মানে কন্টিনিউয়াসের মধ্যে থাকতে পারে। আচ্ছা এখন চলে আসেন এটা একটা কোশ্চেন ছিল পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে, ডিসক্রিট ডেটা কোনটা? ওই ডিসক্রিট ভ্যারিয়েবল বা ডেটা যেটা নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে? এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? ডিসক্রিট। হাইট ওয়েট এগুলো কন্টিনিউয়াস, কারণ এগুলো হচ্ছে যে আপনার ফ্র্যাকশন হতে পারে, একজন মানুষের ওজন হচ্ছে 87.6 কেজি হতে পারে, না হতে পারে, তাহলে যেটা দিয়ে ফ্র্যাকশন হওয়া পসিবল, হ্যাঁ হতে পারে তার ওজন 80 কেজি হতে পারে, আবার 81.2 কেজি হতে পারে, কিন্তু এই রেশিও স্কেলটা কি কন্টিনিউয়াস বা রেশিও স্কেলগুলো অ্যাকচুয়ালি এরকম লিনিয়ার ইয়ে না আপু, ওটা হলো যে মানে কন্টিনিউয়াস যেটা হলো ডেটা টাইপ, আর ওই স্কেলটা হলো স্কেল অফ মেজারমেন্ট, বুঝতে পারছেন? মানে এরকম না যে হচ্ছে যে মানে কন্টিনিউয়াস সব রেশিও হবে এরকম না, মানে ধরে রাখতে পারেন কিন্তু আসলে টোটাল জিনিস দুটো আলাদা। এখন চলে আসেন হাইট ওই একইভাবে কন্টিনিউয়াস যেটা হতে পারে এস এক্স, এগুলো কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে কোয়ালিটেটিভ ডাটা,
এগুলো কোনোটাই না কোয়ালিটেটিভ ডাটা। হ্যাঁ, ভেরি গুড। এগুলো কন্টিনিউয়াস না, ডিসক্রিট না। দিস আর দ্য কোয়ালিটেটিভ ডেটা, নট কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ না হলে কন্টিনিউয়াস ডিসক্রিট কোনো গল্পই আসবে না। আচ্ছা, চলে আসুন প্রাইমারি সোর্স। আচ্ছা, আমাদের হলো সোর্স, প্রাইমারি সোর্স থেকে বলছিলাম যে মানে রিসার্চার নিজে পরিশ্রম করে যে ডেটাগুলো পায়। এর মধ্যে যদি বলি সেন্সাস মানে আদমশুমারি যেটাকে বলা যায়, এটা কি মানে প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। প্রাইমারি। কারণ আপনার কাছে মনে হতে পারে যে আদমশুমারি তো করে রাখছে অন্যজন, আমি যে ডাটা নিয়ে আসবো। ভাই যে করছে সে তো নিজে ঘাম ঝরাই করছে, তার ক্ষেত্রে বলা হচ্ছে বিষয়টা। তাহলে সেন্সাস হচ্ছে যে মানে প্রাইমারি ডেটা। জার্নাল যেটা, জার্নাল তো আমি বলি নাই, জার্নাল তো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা অন্যরা কেউ করছে, তার মানে এটা কি হবে? সেকেন্ডারি। সার্ভে, সার্ভে যিনি করেন তিনি নিজে ঘাম ঝরাই করেন। প্রাইমারি ডকুমেন্ট প্রাইমারি নাকি সেকেন্ডারি? ডকুমেন্ট সেকেন্ডারি। সেকেন্ডারি। ইন্টারভিউ আমি নিজে কষ্ট করে নিলাম ইন্টারভিউ, তাহলে এটা ইন্টারভিউ হচ্ছে যে প্রাইমারি। ওকে, এখন চলে আসুন ভাই আপনার কোয়ালিটেটিভ ডেটা কি কি আছে এখানে, আপনারা আই হোপ পারবেন। মানে সেক্স কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ? কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, ভেরি গুড। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ কিরকম হবে বাইজিৎ ভাই? কোয়ালিটেটিভ। ভেরি কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ। রিলিজিয়ন হচ্ছে কোয়ালিটি, কারণ হচ্ছে যে এবং এগুলো হচ্ছে কোয়ালিটি। ব্লাড গ্রুপ কি নমিনাল নাকি হচ্ছে অর্ডিনাল বলতে পারবেন? নমিনাল। নমিনাল ব্লাড গ্রুপ হচ্ছে নমিনাল। যেমন আমার গ্রুপ হচ্ছে এ প্লাস, মানে আমি মেধাবী রক্ত, মানে জন্মগত হলো জিপিএ 5 তাই না? মনে হচ্ছে কিন্তু আসলে না। এ প্লাস রক্ত মানে একটা গ্রুপ, এ মাইনাস একটা গ্রুপ, বি মানে পজিটিভ একটা গ্রুপ, বি নেগেটিভ একটা গ্রুপ, সবগুলো একটা গ্রুপ। কে কাটছে বেটার এটা বলার কোনো সুযোগ নেই, জাস্ট একটা নাম, আইডেন্টিটি। যার কারণে ব্লাড গ্রুপ গ্রুপটা কন্টিনিউয়াস নমিনাল দুটোই দিতে পারে না। না ভাই, কন্টিনিউয়াস হবে না ভাই, কারণ যে এটা তো কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা কন্টিনিউয়াস কোনো সুযোগই নেই। ওকে, এটা জাস্ট হলো নমিনাল, নমিনাল ডেটা, নমিনাল ডেটা। ওকে, আচ্ছা রিলিজিয়ন, রিলিজিয়ন তো অবশ্যই নমিনাল, কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো জাস্ট নাম, কে কাটছে বেটার কম বেশি র্যাঙ্কিং করা কোনোভাবে সম্ভব না। তাহলে ব্লাড প্রেশার যেটা সেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস ডেটা। ওকে, আচ্ছা এরপরে চলে আসুন হচ্ছে অকুপেশন। অকুপেশন নিয়ে পরীক্ষা কোশ্চেন ছিল, বলেন অকুপেশন কি হচ্ছে, যে কোন ধরনের ডেটা, কে বলবেন? যে কেউ। এটা কি অর্ডিনাল ডেটা অকুপেশন? অর্ডিনাল বলা যাবে কিনা? যে কেউ যাবে কোনো ভাই আমরা কিন্তু মানে দেখেন ভাই আমি কিন্তু বলছি ক্লাস শুরু, আমরা হলো জাস্ট ভিউ শেয়ার করছি, মানে কমপ্লিটলি রং আনসার দিলে কোনো সমস্যা নেই। আমরা পরীক্ষায় তো নমিনাল। নমিনাল। নমিনাল, তাই না? এটা হলো অর্ডিনাল না কেন? কারণ অকুপেশন লাইক হচ্ছে যে আমি যদি বলি ডক্টর, আরেকজন বললাম হচ্ছে যে রিকশা পুলার, অথবা আরেকজন বললাম হচ্ছে যে মনে করেন যে বিজনেসম্যান, তাহলে কে কাটছে বেটার এটা কিন্তু আমরা হচ্ছে র‍্যাঙ্ক করতে পারবো না, র‍্যাঙ্ক করা পসিবল না। জাস্ট এগুলো একটা করে ক্যাটাগরি। সুতরাং এটা একটা নমিনাল ডেটা, একটা নাম। এটা কিন্তু অর্ডিনাল ডেটা না। অর্ডিনাল হলে আমি হচ্ছে র‍্যাঙ্কিং করতে পারতাম। কোয়ালিটেটিভ ডেটা অবশ্যই, এটা কি কোয়ালিটেটিভ ডেটা হবে কি হবে না? ট্রু অর ফলস? এটা তো অবশ্যই হবে। কোয়ান্টিটেটিভ তো হবে না, ইউনিভ্যারিয়েট বাইভ্যারিয়েট। এগুলো বাইভ্যারিয়েট মানে দুটো ভেরিয়েবল থাকতে হবে। তো অকুপেশনের সাথে যদি এরকম থাকতো যে এজ এন্ড অকুপেশন, তাহলে আমি বাইভ্যারিয়েট বলতে পারতাম, অথবা হলো অকুপেশন এন্ড ইনকাম, তাহলে বাইভ্যারিয়েট বলতে পারতাম। আচ্ছা, এই যে একটা কথা লেখা আছে দেখেন, রিগার্ডিং কন্ট্রোল কোরিলেট অফ কনফাউন্ডিং ভেরিয়েবল। কোন জিনিসগুলো কনফাউন্ডিং ভেরিয়েবলের সাথে হচ্ছে যে কোরিলেট করে? এটা কি হচ্ছে যে মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাকি এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাকি ডিপেন্ডেন্ট এর হচ্ছে যে মানে ভেরিয়েবল এবং আউটকামের সাথে সম্পর্ক, নাকি এটা আলাদাভাবে আমাদের হচ্ছে যে মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আউটকামকে হচ্ছে যে এফেক্ট করে, নাকি এক্সক্লুশন ক্রাইটেরিয়া? বলেন দেখি কোনটা কোনটা ট্রু ফলস? আলাদাভাবে করে আউটকামকে। তাহলে আমরা বুঝলাম যে কনফাউন্ডিং ভেরিয়েবল কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না। যেমন আপনাদেরকে বলছিলাম যদি কেউ হচ্ছে যে এক্সেসিভ সল্ট ইনটেক করে তাহলে সেখান থেকে হাইপারটেনশন হতে পারে, সেখান থেকে এমআই হতে পারে। ওকে, তাহলে এখানে এমআই হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে সল্ট ইনটেক, আর ইন্টারভেনিং যেটা আছে, ইন্টারভেনিংটা হলো হাইপারটেনশন। কিন্তু যদি আমি আলাদা করে বলি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে হাইপারটেনশন করতে পারে, ডিসলিপিডেমিয়া হাইপারটেনশন এমআই করতে পারে, এরপরে হচ্ছে পেশেন্টের সিকিউরিটির কারণে এমআই হতে পারে। তাহলে যে জিনিসগুলো সরাসরি আমার হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করতে পারে এগুলো হচ্ছে যে আমার হলো কনফাউন্ডিং ভেরিয়েবল। তাহলে এগুলো ইন্ডিপেন্ডেন্টলি সরাসরি আমার আউটকামকে হ্যাম্পার করতে পারে, আউটকামের উপর প্রভাব ফেলতে পারে। এবং আমি বলতাম মানে যেগুলো হচ্ছে কনফাউন্ডিং সেগুলোর কারণে আমাদের কনফিডেন্স কমে যায়, যার কারণে এগুলো আমাদেরকে কি করতে হয়, ইনক্লুশন করতে হয় নাকি এক্সক্লুশন করতে হয়? এক্সক্লুশন এক্সক্লুশন করতে হয়। এক্সেলেন্ট, এক্সক্লুশন। এগুলোকে আমরা এক্সক্লুসিভ ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দিই। আচ্ছা, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কি জিনিস? পরের পেজে আছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। দেখেন ভাই আপনারা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল সেক্স কি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভ। এজ, এজ কি হবে? কোয়ালিটেটিভ। পালস রেট হলো কোয়ান্টিটেটিভ। জিপ কোড কি হবে? জিপ কোড কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ? জিপ কোড কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ, কারণ আমি বলছিলাম যেমন হচ্ছে যে আমার মানে নিজের জেলা হলো জিপ কোড হলো 5900 আর কি। ওকে, তো এই জিপ কোড দিয়ে আমার হচ্ছে নিজের যে জেলা আর কি জয়পুরহাট। ওকে, এই নিজের জেলাকে আমার হচ্ছে মিন করে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের কাউকে এই জিপ কোড দেন তাহলে সে নির্দ্বিধায় বলে দেবে যে একটা জয়পুরহাট ডিস্ট্রিক্টে হচ্ছে বোঝাচ্ছে। অনেকটা জয়পুরহাট জেলাটা যেমন জয়পুরহাটের একটা নাম দিয়ে বোঝাচ্ছে, এই আপনার জিপ কোড দিয়ে বোঝাচ্ছে। সো এটা ওয়ান কাইন্ড অফ মোবাইল নাম্বার, এনআইডি, হাউজিং নাম্বার, এরপরে হচ্ছে যে গাড়ির নাম্বার প্লেট যাই বলেন এখন সবগুলোই হচ্ছে একটা করে নমিনাল ডেটা, নমিনাল কোয়ালিটেটিভ ডেটা। আচ্ছা, বিএমআই, বিএমআই হচ্ছে কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ডেটা, এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এটা দেখেন এইচটা ভুল আছে হ্যাঁ আপু প্লিজ, এইচটা ভুল আছে সরি আরেকবার বুঝতে পারিনি। এইচটা ভুল আছে ঠিক আছে ওটা ভুল আছে ও আচ্ছা, এজ, এজ হ্যাঁ ভুল থাকতে পারে, ওই জন্য বললাম আমরা সেগুলো ধরে রাখতে ভুল আছে এগুলো মানে আপনাদেরকে টেস্ট করার জন্য। সরি আসলে ভুল রয়ে গেছে, আমাদের কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ। সো এখন চলে আসেন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলে আসেন হচ্ছে কন্টিনিউয়াস ডাটা কোনগুলো, এই একই জিনিস দেখছেন কতবার পরীক্ষা আসছে, আই হোপ আপনারা ইনশাআল্লাহ এটা পারবেন। ডাটা গেদার ফ্রম পপুলেশন সেন্সাস। পপুলেশন সেন্সাস মানে পপুলেশন সেন্সাসের মাধ্যমে আমরা যে ডেটাগুলো পাই সেগুলো কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি, কারণ সরকার যখন আদমশুমারি করে তখন তারা কষ্ট করে ডেটা নিয়ে আসে, প্রাইমারি ডেটা। প্রাইমারি সোর্স অফ ডেটা দেখেন একই কথা বারবার ঘুরে ঘুরে চলে আসে। কোয়ালিটেটিভ ডেটা কি কোয়ান্টিটেটিভ ডেটা মানে একই জিনিস বারবার আসে। সো আমরা এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি সলভ করে ফেলছি, আই হোপ আর দরকার নাই। এখান থেকে আমরা এখন চলে যাই হচ্ছে যে স্যাম্পলিং। স্যাম্পলিং, স্যাম্পলিং থেকে আমরা দুই একটা কোশ্চেন সলভ করে ফেলি। সেন্ট্রাল টেন্ডেন্সি আগামী দিন পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যেখানে আসেন কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কনভেনিয়েন্ট স্যাম্পলিং যদি বলি তাহলে এটা কি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং নাকি প্রবাবিলিটি স্যাম্পলিং? বলেন দেখি কনভেনিয়েন্ট নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং মনে আছে? কনভেনিয়েন্ট মানে আমার সুবিধা মতো, যেখান থেকে আমার সুবিধা হবে তাদেরকে আমার ডেটার মধ্যে দিতে। তার মানে এখানে কোনো লটারি হবে না, এটা হলো প্রবাবিলিটি হবে না, এবং এটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা পারপাসিভ স্যাম্পলিং। আচ্ছা, তাহলে এটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং বলার কোনো সুযোগ আছে কনভেনিয়েন্টকে? নাই। না। এটা হলো ফলস। এটা কি র্যান্ডম বলার সুযোগ আছে? র্যান্ডম স্যাম্পলিং যেটা হলো না সেটা র্যান্ডম হয় কেন? এটা হচ্ছে যে ফলস। এটা কি ক্লাস্টার স্ট্র্যাটিফাইড এগুলোর সাথে কনভেনিয়েন্টের কোনো সুযোগ আছে? সুযোগ আছে না। নাই। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম ক্লাস্টার স্ট্র্যাটিফাইড এগুলো হলো এই র্যান্ডম স্যাম্পলিং এর একটা ধরন, আর এই কনভেনিয়েন্টটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা ধরন। সো এগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। দেখেন তাহলে পরীক্ষায় কত মানে লেম কোশ্চেন আসে যেগুলো আমরা হয়তো মানে পাজল হয়ে যায় যে না জানি কি না কি, মানে খুব ইজি জিনিস। ওকে, আপনার নন র্যান্ডম স্যাম্পলিং কি কি? এই যে কনসিকিউটিভ স্যাম্পলিং এটা কি ট্রু নাকি ফলস কে বলবেন? ট্রু। তো রিফার ভাই বলছে এটা ট্রু। তাহলে ওকে, এখন চলে আসেন হচ্ছে নেটওয়ার্ক বা নেটওয়ার্ক স্যাম্পলিং। আচ্ছা ট্রু দিয়ে দিলাম। এরপর পারপাসিভ বলে একটা নাম। আচ্ছা, পারপাসিভটা কি বলবেন কিনা? নন র্যান্ডম স্যাম্পলিং ট্রু। ট্রু। ট্রু, কারণ পারপাসিভ স্যাম্পলিং আমাদের নন র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে ছিল। ক্লাস্টার ক্লাস্টার কি র্যান্ডমের মধ্যে ছিল নাকি নন র্যান্ডমের মধ্যে ছিল? র্যান্ডম। কোটা স্যাম্পলিং কোটা তো বলছিলাম নিজের ইচ্ছা মতো কোটা র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং। ভেরি গুড, এক্সিলেন্ট। এখন চলে আসেন হচ্ছে যে এইটা আমরা একটু সলভ করি, এটা কিন্তু একটু কঠিন এবং আনসার দেখাই আপনাদেরকে সলভ করাই। সেটা হলো দেখেন আনসার কিন্তু লজিক্যাল আনসার দিবেন, আনসার দেখে আনসার দরকার নেই। স্টুডেন্ট স্টাডি অন গার্মেন্ট ফিমেল ওয়ার্কার হু ইজ সেক্সুয়ালি অ্যাসল্টেড ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া।
কি বলছে গার্মেন্ট ফিমেল ওয়ার্কারের উপর রিসার্চ করবো যারা সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো তাদের জন্য আমি কোন স্যাম্পলিংটা করলে বেশি ভালো? র্যান্ডম স্যাম্পলিং করলে বেশি ভালো, কনভেনিয়েন্ট করলে ভালো, কোটা করলে ভালো, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটাকে বলা হয় এসআরএস আরেকবার বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং, কোনটা করলে বেশি ভালো? যে কেউ ভাই এবং আপুরা, যে কেউ শুনুন, আমরা গার্মেন্ট দিয়ে কি বলছিলাম যে গার্মেন্টসে কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলছিলাম ভাই এবং আপুরা? মনে আছে ক্লাস্টার বলছিলাম, মনে আছে ক্লাস্টার বলছিলাম যে আমরা গার্মেন্টস ওয়ার্কারদের সুখ দুঃখ ইনকাম তাদের হেলথ স্ট্যাটাস যাই কিছু নিয়ে গবেষণা করতে চাই না কেন, আমরা যেহেতু গার্মেন্টগুলো ক্লাস্টার করে ন্যাচারালি প্রত্যেকটা গার্মেন্ট ভাগ করা থাকে, আমরা সেই গার্মেন্টসগুলোর নাম লড়াই করে নিয়ে এসে তাদের উপর রিসার্চ করতে চাই। এটাই তো আমাদের থিম ছিল যে গার্মেন্টসের সাথে যেহেতু রিলেটেড তাহলে এটা ক্লাস্টার হওয়ার কথা। ঠিক আছে কথা, কিন্তু এখানে দেখেন একটা ইস্যু আসছে, সেটা হলো বলতে যে এই মানে এখানে বলছে গার্মেন্টস ফিমেল ওয়ার্কার হু আর সেক্সুয়ালি অ্যাসল্টেড ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে। এখন চিন্তা করেন ভাই আপনারা প্রত্যেক গার্মেন্টসে কি সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে এরকম কি অহরহ হয় নাকি এটা একটা কম ঘটনা? মানে খুব বেশি হরহামেশা ঘটনা না, হেলথ ইস্যুর মতো তো এরকম মানে সব গার্মেন্টস ওয়ার্কার এরকম সমানে মানে ভুক্তভোগী হচ্ছে এরকম তো না, এরকম কি বিষয় না? না। তার কারণে দেখেন আপনি যদি হলো এরকম ক্লাস্টার স্যাম্পলিং করেন, ধরে নেন আপনি হচ্ছে ঢাকা শহরের 120টা গার্মেন্টস থেকে আপনি হচ্ছে মানে 20টা গার্মেন্টসের নাম লড়াই করে নিয়েছেন ক্লাস্টার স্যাম্পলিং এর মাধ্যমে, কিন্তু দেখা গেল এই 20টা গার্মেন্টস মানে গার্মেন্টসের মধ্যে কোনো ফিমেলই হচ্ছে সেক্সুয়ালি হ্যারাসড হয়, অথবা দেখা গেল 20টার মধ্যে সবগুলোতে বেশি সেক্সুয়াল হ্যারাসড হচ্ছে, তাহলে কিন্তু আপনার হচ্ছে রিসার্চটা ঠিকমতো হবে না। কারণ দেখা গেল আপনি অনেক আশা নিয়ে গেছেন 120টার মধ্যে 20টা গার্মেন্টসের কোনোটাতে সেক্সুয়ালি হ্যারাসড হয়, তাহলে আপনার কি আর রিসার্চ হবে? রিসার্চের কোনো কিছু আসবে না। ওকে, সো এই জন্য আপনি এই জায়গাটাতে ক্লাস্টার স্যাম্পলিং করতে পারবেন না। এখন এই জায়গা থেকে তাহলে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং লড়াইয়ের মতো করবো, লড়াই তো আগে সম্ভব না। এতগুলো গার্মেন্টস ওয়ার্কারকে আপনি লড়াই টানার মধ্যে তার মধ্যে সেক্সুয়ালি অ্যাসল্টেড মহিলার নামই আসবে এটা আপনি ভাবলেন কোনোভাবে আসবে না। সুতরাং এটাও বাদ। এছাড়া মানে আপনার হচ্ছে র্যান্ডম স্যাম্পলিংও তাহলে বাদ। তাহলে আপনার থাকবে হলো কোটা আর কনভেনিয়েন্ট। আপনি যদি কোটা দেন যে হচ্ছে যে আমি মানে গাজীপুরের অমুক গার্মেন্টস থেকে হলো 2টা নেব, এরপর ঢাকার অমুক গার্মেন্টস থেকে 2টা নেব, এখন এই 2টা গার্মেন্টস ওয়ার্কারই যে আপনার হলো সেক্সুয়ালি অ্যাসল্টেড হবে এর কোনো মানে আছে? নাই। তার মানে আপনি কোটা স্যাম্পলিং করেও আপনি খুব বেশি কোনো লাভ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে বলছিলাম মনে আছে যে আপনার সুবিধা অনুসারে কোনটা বেশি হবে, সেটা হলো কনভেনিয়েন্ট। আপনি যেখানে গিয়ে দেখবেন যে জায়গায় গিয়ে শুনবেন যে এখানকার হচ্ছে গার্মেন্টস ওয়ার্কাররা হচ্ছে বেশি হ্যারাস হচ্ছে, অথবা আপনার বাড়ির পাশে একটা গার্মেন্টস আছে, সেখান থেকে আপনি অনেক গার্মেন্টস ওয়ার্কারদের সাথে কথা বলতে পারেন, অনেক বেশি সময় তাদের সাথে কথা বলার সুযোগ আছে, তাদের সবার সুখ দুঃখ শোনার সুযোগ আছে, তাদের কাছ থেকে আপনি ডেটা কালেক্ট করতে পারেন। তাহলে এটার আনসার হলো কনভেনিয়েন্ট স্যাম্পলিং। তাহলে বিষয়টা ক্লিয়ার ভাই? আপনার কারো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। ভাই এখানে যদি পারপাস স্যাম্পলিং অপশন থাকতো তাহলে হ্যাঁ, পারপাস দিলে আপনার হচ্ছে যে পারপাসটা তখন হচ্ছে যে কনভেনিয়েন্টের চেয়েও বেশি হয়ে যেত আর কি। মানে ওইটাই হলো বেশি প্রায়োরিটি পাইতো আর কি। কারণ আপনার যারা সেক্সুয়ালি আসলে অ্যাসল্টেড হচ্ছে তাদেরকে নিয়ে তো আমি কাজ করব। তাহলে পারপাস স্যাম্পলিংটা আমার প্রায়োরিটি পাওয়া উচিত। কিন্তু যেহেতু পারপাস নাই এখানে আমার কনভেনিয়েন্টটাকে আমি হচ্ছে যে রাখতে পারি। ওকে, কনভেনিয়েন্ট মানে আপনার আশেপাশে এখানে যদি স্নোবল থাকতো, জি ভাই সরি, এখানে যদি স্নোবল স্যাম্পলিং থাকতো, ভাই সেক্সুয়ালি অ্যাসল্ট স্নোবল দিয়ে আপনি কিভাবে ধরবেন? আপনি একজন মানে গার্মেন্টস ওয়ার্কার তো এমন না যে মানে প্রস্টিটিউটদের মতো এরকম মানে যে লুকায় টুকায় থাকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ধরা যায় না, বা গার্মেন্টস ওয়ার্কার হিসেবে পরিচয় দেয় না, এরকম তো না। আপনি একটা গার্মেন্টসের সামনে গিয়ে দাঁড়ালে দেখবেন সবগুলো গার্মেন্টস ওয়ার্কার। তাদেরকে যদি বলেন যে আপনি কি গার্মেন্টসে জব করেন, কেউ বলবে না যে না আমি করি না এরকম জব, এরকম তো না। তাহলে স্নোবলে আমরা কাদেরকে ধরতেছি? তাদেরকে নরমালি আপনি যে কোনো মানে পারপাস বা কনভেনিয়েন্ট বা এগুলো দিয়ে আপনি ট্রেস করতে পারবেন না, সরাসরি যে জিজ্ঞেস করতে পারবেন না যে আপনি হিরোইন খান কিনা। ওকে, এরকম বিষয়টা ক্লিয়ার ভাই? মাঝে জি আচ্ছা, তাহলে হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং হচ্ছে যে এখানে একটা কনভেনিয়েন্স স্যাম্পলিং কিসের উদাহরণ, এগুলো আই হোপ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, অলরেডি ডিসকাশন হয়ে গেছে। এখন আসেন যে ট্রু রিগার্ডিং র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে কি তথ্যটা সত্য বা মিথ্যা? ইচ ক্যারেক্টার হ্যাজ দ্য সেম চান্স অফ সিলেকশন, এই কথাটা সত্য নাকি মিথ্যা? কি মনে হচ্ছে আপনাদের কাছে? সত্য। র্যান্ডম স্যাম্পলিং এটা হলো খুবই ট্রু কথা, কারণ আমরা বলছিলাম যে লটারি তো সবাই মানে লটারির নাম যে কারো উঠতে পারে, এই জন্য এটা হচ্ছে নান অফ দ্য ক্যারেক্টার ইজ মোর প্রায়োরিটাইজড, কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। কথাটা কি সত্য নাকি মিথ্যা? কারণ যদি সবার যদি চান্স সমান থাকে তাহলে তো প্রায়োরিটি কেউই পাইলো না, বিষয়টা তো এরকম, তাই না? এরপর ইজি টু কন্ডাক্ট, লটারি করাটা মোটামুটি ইজি, আপনি কি মনে করেন? ট্রু, কারণ লটারি যদি ছোটখাটো হয় করা তো দিতেই পারে, কিন্তু বড় হলে মানে একটু ঝামেলা। এটা আমাদের টেক্সট বইয়ে মানে অ্যাড করে দিব। এটা হলো ইজি টু কন্ডাক্ট। ইফেক্টিভ ফর কোয়ালিটেটিভ ডেটা, এটা কোয়ালিটি কোয়ান্টিটির সাথে খুব বেশি মানে বিষয়টা না, এটা হচ্ছে যে মানে স্যাম্পলিং টেকনিক এক জিনিস, আর হলো কোয়ালিটি ডেটা কোয়ান্টিটি ডেটা সেগুলো আরেকটা জিনিস। সো এখানে যেটা আছে এটা ফলস। আর কন্ট্যাক্টিং অল মেম্বার অফ দ্য স্যাম্পল ক্যান বি ডিফিকাল্ট, মানে অল মেম্বার্স অফ দ্য স্যাম্পলের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করা ডিফিকাল্ট হবে না। মনে করেন যে অনেকে লটারিতে নাম উঠলো, কিন্তু এই লোকগুলোকে ট্রেস করা নাও যেতে পারে, তাই না? মনে করেন যে হচ্ছে যে একটা ক্লাসের 100 মানে ডিএমসি ধরেন 220 জন স্টুডেন্ট আছে, তাদের নাম আপনি দিলেন, একটা রোল নাম্বার উঠলো, সেটা দেখা গেল পাকিস্তান থেকে চলে গেছে, অথবা সে হচ্ছে ছুটিতে দেশের বাসায় চলে গেছে, নাও পাওয়া যেতে পারে। তো এই সেন্সে এটা হচ্ছে ট্রু দিতে পারে। তো ভাই আমরা আই হোপ আপনাদের মানে ভাই আরেকটা সিনারিও বেস আরেকটা সলভ করলে ভালো হতো, জানা একটা আচ্ছা, সিনারিও ইফেক্টিভ ফর কোয়ালিটি ডেটা ট্রাই করবেন। এটা আপনি দেখেন স্যাম্পলিং টেকনিক আর হচ্ছে যে এই আপনার মানে কোয়ালিটি ডেটা কোয়ান্টিটি ডেটা এর সাথে সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। যে স্যাম্পলিং টেকনিক কোয়ালিটি ডেটার জন্য আমরা র্যান্ডম করব, কোয়ান্টিটি ডেটার জন্য হচ্ছে যে মানে নন র্যান্ডম করব, বা কোয়ালিটি ডেটার জন্য বেশি ভালো হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং, আর কোয়ান্টিটি ডেটার জন্য বেশি ভালো হচ্ছে যে নন র্যান্ডম স্যাম্পলিং, এরকম কোনো সম্পর্ক নেই। এখানে যেটা বলছে যে এটা হলো ইফেক্টিভ ফর কোয়ালিটেটিভ ডেটা, তার মানে কি ইন্ডিকেট করতেছে নন র্যান্ডম স্যাম্পলিংটা হলো বেশি ইফেক্টিভ না। বিষয়টা কি এরকম? যেমন আমি চিন্তা করি যে হচ্ছে যে মানে ধরেন হচ্ছে যে আমাদের আজকের এখানকার মানে মানে কার কেমন কিরকম হচ্ছে যে পেইন কিরকম। এখন পেইন যদি আমি হচ্ছে ক্যাটাগরি করি, আমি এখান থেকে হচ্ছে যে লটারি করি, এই লটারির উপরে কি নির্ভর করবে যে হচ্ছে যে আমি ডেটাকে প্রেজেন্ট করতে পারবো কি পারবো না? আমি তো পারপাসফুলি এখান থেকে 10 জন মানুষকে নিয়ে আমি হচ্ছে নন পারপাসিভ অর্থাৎ নন র্যান্ডম স্যাম্পলিং যেটা পারপাসিভ স্যাম্পলিং যেটা, সেটা করে আমি কোয়ালিটি ডেটাকে প্রেজেন্ট করতে, তাই না? তার মানে কোয়ালিটি ডেটা যেটা আপনি র্যান্ডম করতে পারেন, নন র্যান্ডম প্রবাবিলিটিও করতে পারেন, নন প্রবাবিলিটিও করতে পারেন। এটার জন্য যে র্যান্ডম বেশি ইফেক্টিভ এরকম কোনো তো আই হোপ আজকের মতো এখানে বিদায়। আমরা ইনশাআল্লাহ আগামী কালকে ভাই আরেকটা সিনারিও বেস স্যাম্পলিং দেখলে ভালো হতো যদি থাকে। আজকে আমার কাছে নাই, মানে যদি থাকতো তাহলে সলভ করে দিতে ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট ক্লাসে যদি এরকম থাকে তাহলে আমরা সেটা অবশ্যই সলভ করব ইনশাআল্লাহ। সবাইকে আগামী ক্লাসের জন্য অগ্রিম ইনভাইটেশন জানিয়ে আজকের মতো এখানে বিদায় ভাই নিচ্ছি। আগামী ক্লাসে কবে হবে মানে নেক্সট আগামীকালকে হবে 7টার সময় হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সাথে থাকার জন্য, এবং নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পিডিএফটা দিয়ে আজকে জি ভাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ডক্টরস, আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রাফসান জানি। বর্তমানে ফেজ বি রেসিডেন্ট হিসেবে এনআইসিভিডি তে কার্ডিওলজিতে আছি। আর এফসিপিএস পার্ট 2